আচ্ছা, আজকে আমরা ক্যালকুলাস পোর্শনটা শুরু করব। তো সেই ক্যালকুলাস পোর্শনের মধ্যে আমাদের টোটাল চারখানা পোর্শন আছে। এর মধ্যেই চারটে পোর্শন আছে, ঠিক আছে? এটাই সব থেকে বড় একটা পার্ট। এসএলএসটি পরীক্ষার সব থেকে বড় পার্ট হচ্ছে এটা, এবং এখান থেকে কিন্তু বেশি কোশ্চিন আসে। তো তার মধ্যে যেটা ছাত্রছাত্রীদের বেশি ভয়, সেটা হচ্ছে এই পার্টটা নিয়ে, সেটা হচ্ছে রিয়াল অ্যানালিসিস। এই পার্টটা নিয়ে আমি দেখেছি ছাত্রছাত্রীর এক প্রচণ্ড মাথা ব্যথা, এবং অনেকেই যারা ভালো মতো গ্র্যাজুয়েশনের সময় অ্যানালিসিস পড়োনি তাদের আরও সমস্যা হয়, বা অনেকে যারা ওপর ওপর দিয়ে অ্যানালিসিসটা পড়েছো তাদের ক্ষেত্রে কনসেপ্ট তৈরি হয় না, এবং সেই ক্ষেত্রে কিন্তু তারা অনেক প্রবলেমের সম্মুখীন হও। তো যারা যারা এই সমস্যাগুলো আছে, চিন্তার কিছু নেই। আমি রিয়াল অ্যানালিসিসটা একদম বেসিক থেকে শুরু করব। তার ফলে একদম গ্র্যাজুয়েশনের মানে সমস্ত কিছু, যে থিওরি প্রমাণ সব কিছু তো পড়ানো সম্ভব না, কারণ এটা আমরা এসএলএসটির জন্য পড়ছি। তো তার ফলে আমি যতটা সম্ভব তোমাদের চেষ্টা করবো একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল অবধি যাওয়া, এবং আশা করছি আমার ক্লাস করলে সব বুঝতে পারবে। তো এই রিয়াল অ্যানালিসিস যে পোর্শনটা, এটা একটা পোর্শন গেল, এক নম্বর। দুই নম্বর যে পোর্শন, সেটা হচ্ছে মাল্টি ভেরিয়েবল ক্যালকুলাস বা ফাংশন অফ সেভারাল ভেরিয়েবলস। এটা হচ্ছে দুই নম্বর পোর্শন। ঠিক আছে, ফাংশন অফ সেভারাল ভেরিয়েবলস। এই পোর্শনটা থেকেও কিন্তু কোশ্চিন আসে, তবে অ্যানালিসিসের থেকে তুলনামূলক কম। অ্যাকচুয়ালি অ্যানালিসিসটা হচ্ছে রিয়ালের উপর, আর এর উপর। আর ফাংশন অফ সেভারাল ভেরিয়েবলস সেটা হচ্ছে হায়ার ডাইমেনশন। হায়ার ডাইমেনশন মানে যেখানে একটার বেশি ভেরিয়েবল। আর এর ক্ষেত্রে একটা ভেরিয়েবল থাকে। আর ফাংশন অফ সেভারাল ভেরিয়েবলস মানে সেভারাল, সেভারাল মানে হচ্ছে যে একের বেশি, একাধিক। সেক্ষেত্রে দুটো, তিনটে, চারটে, পাঁচটা থাকতে পারে, বা এন খানাও থাকতে পারে। তবে আমাদের সিলেবাসে মেনলি দুই বা তিন দিয়েই আছে। ফাংশন অফ সেভারাল ভেরিয়েবলস এর পর যেটা অ্যাপ্লাইড পোর্শন একটু আছে, মানে এই যে ক্যালকুলাস, ক্যালকুলাসের মধ্যে পোর্শন আছে, অ্যাপ্লাইড পোর্শন আছে। অ্যাপ্লাইড পোর্শন মানে এই যে অ্যানালিসিসটাকে অনেক সময় ক্যালকুলাস পোর্শন বলা হয়। রিয়াল অ্যানালিসিসটাকে, সেই রিয়াল অ্যানালিসিসের যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশন পার্টে আমরা যেটাকে বলি ডিফারেনশিয়াল ক্যালকুলাস, সেই ডিফারেনশিয়াল ক্যালকুলাসে মেনলি কিন্তু ডেরিভেটিভের অ্যাপ্লিকেশন পোর্শন আছে। আর একটা যেটা পোর্শন, সেটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। এটাও কিন্তু অ্যাপ্লাইড পার্ট হিসেবেই ধরতে পারো। তো এই চারটে পোর্শন টোটাল আমাদের সিলেবাসে আছে ক্যালকুলাসের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, এই চারটে পোর্শনের মধ্যে আমরা শুরু করব হচ্ছে রিয়াল অ্যানালিসিস দিয়ে, কারণ এটাই হচ্ছে একদম বেসিক পোর্শন। এবং এই রিয়াল অ্যানালিসিসের উপর যদি কনসেপ্ট তৈরি করতে না পারো, তাহলে কিন্তু খুব সমস্যা। রিয়াল অ্যানালিসিসের মধ্যে একদম প্রাইমারি যে চ্যাপ্টারটা, যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, যে রিয়াল নাম্বার কি করে এসছে, সেই রিয়াল নাম্বার সিস্টেম নিয়ে আমরা আজকে আলোচনা করব, ঠিক আছে? একদম রিয়াল নাম্বার সিস্টেম মানে কি করে রিয়াল নাম্বার, এই যে আর রিয়াল নাম্বারকে আমরা আর দিয়ে লিখি, সে আরটা এসছে কি, বা রিয়াল নাম্বারের কি কি বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য মানে অনেক বৈশিষ্ট্য আছে, তার মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্ট ফিচার্স বা ইম্পর্টেন্ট যে প্রপার্টি, সেগুলো আমরা জানবো। নেক্সট যে চ্যাপ্টারটা আছে আরো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই রিয়াল নাম্বারের সিস্টেমের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সেট আছে। ওপেন সেট, ক্লোজ সেট, নেইবার, নেইবারহুড, ইন্টিরিয়ার পয়েন্ট, লিমিট পয়েন্ট, এই ধরনের কনসেপ্টগুলো জানতে হবে। নেক্সট যেটা আছে সব থেকে ইজি চ্যাপ্টার, সেটা হচ্ছে সিকোয়েন্স আর সিরিজ। এই চ্যাপ্টারটা সকলেরই পছন্দ, কারণ এটা খুব সহজ চ্যাপ্টার। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এলসিডি। এলসিডি মানে হচ্ছে লিমিট, তারপরে কন্টিনিউটি, আর তারপরে হচ্ছে ডিফারেন্সিবিলিটি। এবং ডিফারেন্সিবিলিটি আর কন্টিনিউটি, এই দুটো পোর্শন থেকে কিন্তু বেশি কোশ্চিন আসে, এবং এই জায়গায় কিন্তু ভালো কনসেপ্ট দরকার, নাহলে কিন্তু একটু সমস্যা হয়ে যায়। এছাড়া আরো কিছু চ্যাপ্টার আছে যেটা 11-12 আছে। 11-12 গুলো আমি লাল কালি দিয়ে লিখছি, তারপরে তোমাদের সুবিধা হবে। সেটা হচ্ছে রিম্যান ইন্টিগ্রেশন, বা অনেকে রাইম্যান ইন্টিগ্রেশন বলে। উচ্চারণ বিভিন্ন হতে পারে, কিন্তু বিষয়টা একই, যে ইন্টিগ্রেশন আমাদের শিখতে হবে। যে ইন্টিগ্রেশন আমরা ছোটবেলা শিখে এসেছি, সেই ইন্টিগ্রেশনটাকেই এবার কি করতে হবে, থিওরিক্যালি শিখতে হবে কনসেপচুয়াল আকারে। নেক্সট হচ্ছে ইমপ্রপার। আরেক ধরনের ইন্টিগ্রেশন আছে ইমপ্রপার, যেটা প্রপার না। প্রপারের ক্ষেত্রে কি হয়, লিমিট থাকে, যেটা লিমিট থাকে, লোয়ার লিমিট, আপার লিমিট, মানে ইন্টিগ্রেশন এ টু বি করছি, তার রেঞ্জ মানে সেই ফাইনাইট হয়। আর ফাংশনটাও বাউন্ডেড হয়, যে ফাংশনের উপর ইন্টিগ্রেশন করছি, যেটাকে আমরা বলি ইন্টিগ্র্যান্ড। ইমপ্রপারের ক্ষেত্রে ওই দুটোর মধ্যে কোনো না কোনো কন্ডিশনটা একটা হয় না। সেই ধরনের ইন্টিগ্রেশনকে ইমপ্রপার ইন্টিগ্রাল বলে। যখন করব, শুরু করব, তখন বুঝতে পারবে, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। নেক্সট হচ্ছে সিকোয়েন্স অ্যান্ড সিরিজ অফ ফাংশনস। মানে এই যে যেরকম ভাবে সিকোয়েন্স বললাম, এগুলো কিন্তু সিকোয়েন্স আর সিরিজ রিয়াল নাম্বারে, আর এ, তার মানে তার প্রত্যেকটা এলিমেন্ট রিয়ালে আছে।
আর এইবার 11-12-এর ক্ষেত্রে এক্সট্রা, এগুলো কিন্তু লাল কালি, এগুলো এক্সট্রা। আচ্ছা, একটা কথা বলে দিই, 11-12-এ সব আছে, 9-10-এ শুধু কালো কালিগুলো আছে, আর 11-12-এ সব আছে, মানে এক্সট্রা যেটা আছে 11-12-এ সেটা আমি কিন্তু লাল কালি দিচ্ছি, লাল কালি দিয়ে লেখা মানে যেটা এক্সট্রা 11-12-এ। এইটাও তোমাদের আছে 11-12 যারা দেবে পাশাপাশি, যেটা এক্সট্রা আছে, ঠিক আছে। আচ্ছা, সিকোয়েন্স অ্যান্ড সিরিজ অফ ফাংশনস, ফাংশনের সিকোয়েন্স আর ফাংশনের সিরিজ খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এটা আছে। আর যেটা আছে সেটা হচ্ছে পাওয়ার সিরিজ। এই পাওয়ার সিরিজটা সিরিজের মধ্যেই আমরা ধরে নিতে পারি। পাওয়ার সিরিজের ক্ষেত্রে এক ধরনেরই কোশ্চিন দেয়, সেটা হচ্ছে রেডিয়াস অফ কনভার্জেন্স বের করা, তার ফলে খুব একটা কঠিন কিছু নয়। তাহলে এই পোর্শনগুলো আমরা শুরু করব আজকে। আমরা প্রথম দিন এই রিয়াল নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করব, এবং তারপর আস্তে 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 এই চ্যাপ্টারগুলো এগোবো, ঠিক আছে। এই চ্যাপ্টার কিন্তু এখানে তিনটে লিখে দিয়েছি, মানে তিনটে মধ্যে একটা না, কিন্তু এটা তিনটে আলাদা আলাদা চ্যাপ্টার। এবং এই চ্যাপ্টারের মধ্যে কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি খুবই ইম্পর্টেন্ট, তোমরা এখন সকলেই জানো। আচ্ছা, নেক্সট যেটা সেটা হচ্ছে ফাংশন অফ সেভারাল ভেরিয়েবলস। এই ফাংশন অফ সেভারাল ভেরিয়েবলস পোর্শনটা থেকে কোশ্চিন আসে। প্রথমত যেটা জানতে হবে যে, মানে একাধিক, একের বেশি, হুম, একের বেশি যে ভেরিয়েবল, সেই ভেরিয়েবল যুক্ত ফাংশনগুলো কি করে ডিফাইন করতে হয়, ডেফিনেশন প্রথমে জানতে হবে অফ ফাংশনস। হ্যাঁ, কারণ এই ধরনের ফাংশনগুলো নিয়ে আমরা সচরাচর আলোচনা করি না, সবসময় আমরা রিয়াল নাম্বারের উপর আলোচনা করি বা কমপ্লেক্সের উপর, যেখানে হয়তো একটাই ভেরিয়েবল আছে। কিন্তু কিছু ধরনের ফাংশন আছে যেগুলো হচ্ছে অফ মোর দ্যান ওয়ান ভেরিয়েবল, একাধিক, একের বেশি। সেটা দুই হতে পারে, তিন হতে পারে, বা তার থেকেও বেশি হতে পারে। তো আমাদের সিলেবাসে দুই আর ম্যাক্সিমাম তিন অবধি সিলেবাসে আছে, সবার আগে এটা। নেক্সট হচ্ছে এখানেও আবার লিমিট, আবার কন্টিনিউটি এবং ডিফারেন্সিবিলিটি, এই জিনিসটা আমাদের কিন্তু এখানেও আছে। বুঝা গেছে, লিমিট আছে, কন্টিনিউটি আছে, ডিফারেন্সিবিলিটি আছে এখানেও। আর 3 নম্বর যেটা সেটা হচ্ছে এখানে পার্শিয়াল ডেরিভেটিভ আছে। নর্মালি এখানে পার্শিয়াল ডেরিভেটিভ নেই। যদি বলো কেন স্যার, কারণ একটা ভেরিয়েবল যদি থাকে সেই ক্ষেত্রে ডেরিভেটিভ পার্শিয়াল হয় না, নর্মাল ডেরিভেটিভ হয়। কিন্তু যখন একাধিক ভেরিয়েবল থাকে, তখন তোমাকে যখনই ডেরিভেটিভ করতে বলবো, বা একাধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, তখন তোমাকে যখন ডেরিভেটিভ করতে বলবো, তখন কোশ্চেন করবে স্যার কোন ভেরিয়েবলের রেসপেক্টে করবো। যখনই এক বা একাধিক ভেরিয়েবলের রেসপেক্টে, বা এক বা একাধিক ভেরিয়েবল থাকে, তোমার মোর দ্যান ওয়ান ভেরিয়েবল থাকে, এবং এটার বদলে ওটার রেসপেক্টে বা ওটার বদলে এটার রেসপেক্টে যখনই ডেরিভেটিভ করবো, তখনই এই পার্শিয়াল ডেরিভেটিভ মানে আংশিক, এই আংশিক ডেরিভেটিভ বিষয়টা কিন্তু আসে। ঠিক আছে, এই পোর্শনটা কিন্তু ইম্পর্টেন্ট, বা এই পোর্শনটা পড়তে হবে। নেক্সট যেটা সেটা হচ্ছে অয়েলার্স বলে এক ধরনের থিওরেম আছে, খুব সোজা জিনিস। সেই থিওরেমটা এবং তার অ্যাপ্লিকেশন, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পোর্শন, এবং এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। ওকে, আচ্ছা। নেক্সট যেটা সেটা হচ্ছে চেন রুল বলে এক ধরনের রুল আছে, সেই রুলটা একটু শেখাবো, এবং সেই রুল থেকে একটা দুটো অঙ্ক হয়তো আসতে পারে। যদি আসে একটা দুটো জায়গা থেকে আসবে না, যদি আসতে আসতে পারে, তখন চেন রুলটা কি সেটা শেখাবো। তাহলে এই হচ্ছে মোটামুটি ফাংশন অফ সেভারাল ভেরিয়েবলস সিলেবাস। এটা 9, 10, 11, 12 সব জায়গাতে একই আছে, কোনো এক্সট্রা কিছু নেই 11, 12। যা 9, 10 তাই 11, 12। নেক্সট হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, এটা অ্যাপ্লিকেশন পার্ট বলতে পারো। এই পোর্শনে কিছু কিছু চ্যাপ্টার আছে, যেমন ট্যানজেন্ট নর্মাল, ডেরিভেটিভ থেকে ট্যানজেন্ট কি করে বের করতে হয়, নর্মাল কি করে বের করতে হয়, সেগুলো শিখবো। জিওমেট্রির সঙ্গে এর একটা কানেকশন আছে। নেক্সট যেটা সেটা হচ্ছে এনভেলপ, এই চ্যাপ্টারটাও খুব ইম্পর্টেন্ট। নেক্সট আরো কিছু কিছু চ্যাপ্টার আছে যেটা 9, 10-এ নেই, 11, 12-এ আছে। যেমন হচ্ছে কার্ভেচার বা রেডিয়াস অফ কার্ভেচার থাকে, কার্ভেচার, ঠিক আছে, রেডিয়াস অফ কার্ভেচার বের করা, বা শুধু কার্ভেচার বের করা হতে পারে। পেডাল ইকুয়েশন, পেটার ইকুয়েশন মানে এক ধরনের ইকুয়েশন, যেরকম কার্টেসিয়ান কোঅর্ডিনেট থাকে, কার্টেসিয়ান কোঅর্ডিনেটের ক্ষেত্রে এক্স আর ওয়াই, পোলার কোঅর্ডিনেট থাকে যেখানে আর আর থিটা, সেরকম ভাবে পেডাল ইকুয়েশন বা পেডাল কোঅর্ডিনেটও থাকে। সেই পেডাল কোঅর্ডিনেটের ক্ষেত্রেও কিন্তু আমরা শিখবো যে পেডাল কোঅর্ডিনেটের ক্ষেত্রে আমরা হুম, কি কি ইউজ করতে পারি। সেখানে একটা নর্মাল, একটা মানে লেন্থ থাকে, লেন্থ অফ নর্মাল, ওখানে স্মল পি দেওয়া হয়, সেই স্মল পি এর সঙ্গে আর, সেটা একটা সম্পর্ক, ঠিক আছে। সেগুলো যখন আমি শুরু করবো ডিটেলসে তখন বলবো। আর একটা পোর্শন আছে অ্যাসিমটোটস, খুব ইম্পর্টেন্ট একটা পোর্শন। সেই অ্যাসিমটোটস ক রকমের হয়, কিছু কিছু অ্যাসিমটোটস আছে ভার্টিক্যাল, কিছু কিছু আছে হরাইজন্টাল, বা কিছু কিছু আছে অবলিক। অবলিক মানে যেটা কিছু হতে পারে, তো এগুলো সব আলোচনা করব। আর ইন্টিগ্রাল ক্যালকুলাস এই একটা পোর্শন আছে, এই পোর্শনটাও খুব ইম্পর্টেন্ট। এই পোর্শন থেকেও কিন্তু বেশ কোশ্চিন টোশ্চিন আসে, এবং প্রত্যেকটাই পারা যাবে, তা নিয়ে কোনো অসুবিধা নেই। তো এই ইন্টিগ্রাল ক্যালকুলাসে
সব ধরনের ইন্টিগ্রেশন আছে, সব ধরনের, মানে ডেফিনিট ইন্টিগ্রেট, ইনডেফিনিট ইন্টিগ্রেশন, সব ধরনের ইন্টিগ্রেশন আছে, যেগুলো তোমরা 11-12 রবীন্দ্রনাথ দে এই বইটাতে করেছো। তারপরে যারা 11-12 বাচ্চা আছে তারা ওই ধরনের ইন্টিগ্রেশন পারবে, ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন এরকম থাকে। নেক্সট যেটা থাকে সেটা হচ্ছে বিটা আর গামা ফাংশন। যদিও বিটা আর গামা ফাংশন হচ্ছে এক ধরনের ইমপ্রপার ইন্টিগ্রাল, কিন্তু তাও আলাদাভাবে বিটা আর গামা ফাংশনের উপর কিছু সূত্র আছে, যে সূত্রগুলো দিয়ে খুব তাড়াতাড়ি অঙ্কগুলো হয়ে যায়, সেগুলো আমাদের জানতে হবে। নেক্সট হচ্ছে আমাদের এরিয়া, ভলিউম, এই ধরনের কিছু চ্যাপ্টার আছে, সেগুলো জানতে হবে। ওকে। আচ্ছা, নেক্সট হচ্ছে মাল্টিপল ইন্টিগ্রাল বা আমাদের ডাবল ইন্টিগ্রালই সিলেবাসে আছে, সেগুলো আমাদের জানতে হবে। ডাবল ইন্টিগ্রাল, এই পোর্শনটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট যেটা আরেকটা আছে সেটা হচ্ছে রিডাকশন ফর্মুলা। সেখান থেকে একটা ফর্মুলা তুলে দেয় অনেক সময়, বা কোনো একটা অঙ্ক করতে বলে শর্টকাটে, সেই ফর্মুলাগুলো যদি জানা থাকে তাহলে খুব ভালো হয়। হুম। আর উম, এগুলোই মোটামুটি আছে। এছাড়াও কিছু কিছু জিনিস আছে, ওগুলো অতটা ইম্পর্টেন্ট। আর কোয়াড্রেচার বলে একটা চ্যাপ্টার আছে, ঠিক আছে। আচ্ছা, তার মধ্যে আমি বলে দিই, এগুলো মোটামুটি আছে। হ্যাঁ, এগুলো ধরো মোটামুটি সব কাজে 19-11 সব জায়গাতেই আছে, ঠিক আছে, এগুলো করতে হবে। আর কি কিছু বাদ চলে গেলো, যদি কিছু বাদ চলে যায় সেটা আমি যখন পড়াবো তখন হয়ে যাবে, অ্যাডজাস্ট করে দেবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল আমাদের মোটামুটি ক্যালকুলাসের সিলেবাস। তাহলে বুঝতেই পারছো, নাম ক্যালকুলাস হলেও তার মধ্যে চারটে বড় বড় পোর্শন আছে। তার মধ্যে অ্যানালিসিসটা সব থেকে বড় পোর্শন, ইন্টিগ্রাল ক্যালকুলাস, ডিফারেনশিয়াল ক্যালকুলাস আর সেভারাল ভেরিয়েবলস, এগুলো একই ধরনের, একই হচ্ছে ওয়েটেজ বা একই ধরনের ভলিউম। কিন্তু এই রিয়াল অ্যানালিসিস এটা কিন্তু অনেকটা বড়, এবং রিয়াল অ্যানালিসিসের ক্ষেত্রে, যেটা রিয়াল অ্যানালিসিসের 11-12 সিলেবাস, সেটা আরো বড়। তো রিয়াল অ্যানালিসিসের ক্ষেত্রে প্রথম যে চ্যাপ্টার সেটা হচ্ছে রিয়াল নাম্বার সিস্টেম। সেই রিয়াল নাম্বার সিস্টেমটা আমরা শিখবো, বুঝে গেছে, রিয়াল নাম্বার সিস্টেম। তো এই রিয়াল নাম্বার সিস্টেম শিখতে গেলে, তার আগে আরো আরেকটা কয়টা কথা বলে দিই। বই সকলেই হয়তো জানো, যারা যারা আমার কাছে পড়েছো বা পড়োনি, এসকে মাপা, এর বাইরে আমি কোনো বই দিই না। যে যাই বলুক, অনেকে অনেক রকম কথা বলতে পারে, প্রচুর টিচার আছে আইআইটি ফাইআইটি থেকে পড়াশোনা করে, বা হয়তো সেখানকার টিচার অনেক ধরনের কথাবার্তা বলে, তাদের কথা শুনলে শুনতে পারো। কিন্তু আমি এই বইয়ের বাইরে পড়তে কাউকে বলি না। আমি অবশ্যই বলবো যে আগে এসকে মাপা শেষ করো, তারপর অন্যান্য বই। যদি মনে করো স্যার এসকে মাপা শেষ হয়ে গেছে, দেন তুমি অন্য বই করো, কোনো অসুবিধা নেই। কিন্তু এই বইটা যদি শুধু পড়ে যাও, মোর দ্যান এনাফ। কথা বুঝতে পারলে? এবার যদি তোমার কাছে সময় থাকে, মনে হয় যে না স্যার আরো শিখবো, আরো অঙ্ক করবো, তাহলে এছাড়াও অনেক বই আছে, খুব কঠিন কঠিন বই আছে, সেগুলো আমি খুব একটা পছন্দ করি না। আমি পড়েছি কিন্তু পছন্দ করি না। সেটা হচ্ছে রুডিন, বা বিশেষ করে ডাব্লু রুডিন। একটা আছে বার্টেল সার্ভাট, এগুলো কি রাইটার, এই সমস্ত পড়ে টড়ে সময় নষ্ট করতে গেলে করতে পারো, কিন্তু দরকার হয় না। এবং অনেকে অনেক কথা বলে, কিন্তু এইটা হচ্ছে আমার মেন বই। আর একটা এমসিকিউ বই লাগবে, সেটা হচ্ছে সবাই জানো, খুব পপুলার বই, বংশীধর সাহু। ওটা রাখতে পারো। এখন তো এসএসসি মাদ্রাসা সব দেখি ওখান থেকেই কোশ্চিন আসে। তারপরে অনেকে পড়াশোনা ছেড়েও দিয়েছে, বলে স্যার স্যার বংশীধর সাহু পড়ে যাবো, তাহলেই তো হবে, আর ফালতু সবার কাছে পড়ে কি লাভ। অনেকটা ঠিক বলেছো, খারাপ কথা বলনি। উইদাউট কনসেপ্ট যদি ওই বইটা পড়তে থাকো, অনেক কোশ্চিন কমন পেয়ে যাবে। আরেকটা বই আছে, সেটা হচ্ছে একদম ওই কর, এসকে, হ্যাঁ, মানে এটা কর, দত্ত কর জানা, মনে হয় খুব সম্ভবত দত্ত কর আর জানা, বা নামগুলো উল্টোপাল্টা থাকতে পারে, কর জানা দত্ত এরকম থাকতে পারে। এইটা একটা বই, আমার পছন্দের বই এটা বেশি, এটা আমার বেশি ভালো লাগে। কারণ বংশীধর সাহুটা তো খুব, কি বলবো, যে একই টাইপের বই প্রতিবারই বের করছে, এবং নতুনত্ব কিছু নাই। জয় সেই ফার্স্ট যে একদম যে এডিশনটা বের করেছিল, বা ফার্স্ট সেকেন্ড এডিশন, তা যেটা ছিল আজ থেকে 5-7 বছর আগে, সেটাই আবার কাজ চালিয়ে দিচ্ছে। কখনো সেটাকে নাম দিচ্ছে এসএসসি, কখনো নাম দিচ্ছে অমুক তমুক। কিন্তু দত্ত করজানা এই বইটা বেশ ভালো। করজানা মন্ডল, হ্যাঁ, করজানা মন্ডল, বা যাই হোক, করজানা মন্ডল মনে হয়, ঠিক আছে, মন্ডল করজানা, এই বইটা নিতে পারো, এটাও খুব পপুলার বই। তাছাড়া আরো অনেক বই আছে, কিন্তু এই দুটো বই পড়লেই যথেষ্ট, আমার যেটা মনে হয়, ঠিক আছে। এই হলো বইয়ের বিষয়। আচ্ছা, নেক্সট যেটা সেটা হচ্ছে ক্লাসের টাইমিং, তো আমি বলে দিয়েছি, তাও অনেকে জিজ্ঞেস করে। সব সময় চেক করবে হোয়াটসঅ্যাপ গ্রুপের ডেসক্রিপশন, এটা আমি সবাইকে বলে রাখছি। যা ইনফরমেশন আমার দেওয়ার, হোয়াটসঅ্যাপ গ্রুপের ডেসক্রিপশন। যদি বলো স্যার কোন গ্রুপ, যে নতুন গ্রুপটা হয়েছে সেই গ্রুপের ডেসক্রিপশনে, WBMSC এই গ্রুপের ডেসক্রিপশনে নতুন যে গ্রুপটা হয়েছে
2026 বা ব্যাচ 1 দিয়েছি খুব সম্ভবত, যদিও মাদ্রাসা সার্ভিস কমিশন আমি এর আগেও পড়িয়েছি, একবারই পরীক্ষা হয়ে যাবে, দ্বিতীয়বার পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। সেই গ্রুপের ডেসক্রিপশনে সব কিছু পেয়ে যাবে, কবে কবে ক্লাস। ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে কিসের মাধ্যমে ক্লাস। 3 নম্বর হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক পেজ, সেগুলো সবই পেয়ে যাবে। তার ফলে ওগুলো সঙ্গে যুক্ত থাকলে ভালো, তাহলে ইনফরমেশনগুলো পেয়ে যাবে। আদারওয়াইজ অনেক সময় ইনফরমেশন পাও না, আমাকে বারবার করে জিজ্ঞেস করো স্যার এটা ওটা সেটা। আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা কথা বলে দিই আমি একটু, সময়ে সম্পর্কে মানে একবার পাংচুয়াল না। তার ফলে একদম 7:30 ক্লাস পড়েছি মানে 7:30 হবে সেটা না, আমার ছাত্রছাত্রী জানে যে স্যার একটু লেট করে, কিন্তু লেট করা মানে ওখানেও লেট হবে। তো তার ফলে যদি কোনোদিন 7:30 থেকে বলেছি ক্লাস, 7:30 মানে আমার মোটামুটি 8টা বেজে যায়। 8টা কারণ হচ্ছে আমার লেটের জন্য ঠিক না, আমি চাই যে আমার কিছু ছাত্রছাত্রী যারা হয়তো টিউশন টিউশন পড়ে, তারা আমি সন্ধ্যে 7:30 8টা অবধি পড়ে, তারা ফ্রি হয়ে যায়, সেটা আমি একটু লেট নাইটে শুরু করি। তবে আবার বেশি লেট হলে মুশকিল হয়ে যায়, যারা আমার গ্রামের স্টুডেন্ট তাদের হয়তো আবার খাওয়া দাওয়া করতে সময় দেরি হয়ে যায়, তাদের হয়তো তাড়াতাড়ি আর্লি বেড়ে যায়, আর্লি ঘুম থেকে ওঠে, তাদের ক্ষেত্রে আমার মনে হয় 10টা, কারণ এখন যাই বলো তো তাদের হয়তো খাওয়া দাওয়া হয় না, একটু লেট হয়ে যায় শুক্র। তো এই 3টে দিন আমি ঠিক ক্লাস নেব, যা টাইম আছে সেই টাইম থেকে একটু অ্যারাউন্ড 7:30 to 8 এর মধ্যে 5-7 মিনিট যদি এদিক ওদিক হয়ে যায় যেটা হতে পারে। এবার যেটা বিষয় সেটা হচ্ছে যে ক্লাসগুলো নেবো সেগুলো হচ্ছে, দেখো আমার তো অনেকগুলো ব্যাচ, প্রচুর ব্যাচ আছে, ব্যাচগুলো থেকে প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্ট এখানে এমএসসি তে মিস করছে না। এবার সমস্যা কি হয়ে যায়, আমি একটা ব্যাচ খুলেছি, ডাব্লিউ মাদ্রাসা। তো আমি তোমাদের বলবো যে এই যে মাদ্রাসার ব্যাচটা, এই ব্যাচটাতে সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে না, ব্যাচ তো না, মানে এখন আমাদের অ্যাপ থেকে ব্যাচ সিস্টেমটা উঠিয়ে দিচ্ছে, মানে আমাদের পরিষ্কার বলে দিয়েছে, আমার যে অ্যাপ আছে সেই অ্যাপে পরিষ্কার ক্যালকুলেট এক্স বা ওরা তো, আমরা তো, আমি তো অ্যাপের মালিক না, মানে আমরা হচ্ছে হোয়াইট লেভেলিং মানে হচ্ছে কোনো একটা কোম্পানির কাছ থেকে অ্যাপটা কিনি, মানে আমরা ইন্ডিভিজুয়ালি আমি অ্যাপ চালাতে পারবো না। তো তারাই সব কাজকর্ম করে ভেতরের, আমরা শুধুমাত্র বাইরের জায়গাটা দেখি। ঠিক আছে, মানে বাইরের যে আউট ভার্সনটা সেটা আমরা দেখি, মানে ইনসাইডে তারা কাজকর্ম করে। তো তারা পরিষ্কার করে আমাদের অ্যাপে বলে দিয়েছে যে সমস্ত ব্যাচের সিস্টেমটা উঠিয়ে দেবে মানে যা ছিল ছিল, কিন্তু নতুনত্ব কিছু করা যাবে না। তার ফলে এখন, কারণ অনেকগুলো ব্যাপার আছে যে ব্যাচের মাধ্যমে যে অ্যাপ আছে তার কোনো প্রফিট নেই, বেসিক্যালি আমাদের কিছু হয় না ওদের। তো যেহেতু এখানে ব্যাচ 1 থেকে ব্যাচ 8 অব্দি, যারা যারা আমার কাছে পড়েছে, ব্যাচ 8-এর মধ্যে আবার দুটো ব্যাচ আছে, এসএসসির আগে, ফার্স্ট ব্যাচ সেকেন্ড ব্যাচ। তো সেই ক্ষেত্রে এত ব্যাচে ইন্ডিভিজুয়ালি, ধরো যে আমি এই যে ক্লাসটা আজকে যে ক্লাসটা করালাম সেই ক্লাসটা আমি আপলোড করতে এতগুলো ব্যাচে পারবো না মানে অসম্ভব ব্যাপার, প্রত্যেকটা ব্যাচে 9 বার 10 বার করে একই জিনিস আপলোড করা সম্ভব হয় না। তার ফলে একটাই ব্যাচ থাকবে, ব্যাচ মানে কোর্স। এখন ব্যাচ অপশনটা উঠিয়ে দিয়েছি, কোর্স। আমি তোমাদের এর আগের দিনও বলেছি যে ওই কোর্সে যারা যারা আমার একদম প্রথম থেকে স্টুডেন্ট আছো, আমি তো আলাদা কোনো ফিস বা কিছু তোমাদের বলেও দিয়েছি যে আমি কোনো রকম লাইভ ক্লাসের জন্য ফিস হবে না, তবে ওইটার জন্য তোমরা একটা চার্জ দিও, এটা একদম ওয়ান টাইম, তারপরে তোমাদের কোর্সে আমি 2 বছরের জন্য অ্যাড করে দেবো। কোর্সে ব্যাচে যা ছিল তাই থাকবে, ব্যাচে লাইফ টাইম করা যায়, কোর্সে লাইফ, কোর্সে আমি 2 বছরে, যারা নতুন যুক্ত হচ্ছে তারা তো এই নিচ্ছে কোর্সে, তাদের ব্যাচে তারা আগে ছিল। যদি মনে হয় যে এটা আগের যা ছিল তাই থাকবে, মানে কোনো কিছু ওখানে চেঞ্জেস হবে না, তো বলো স্যার আমি নেবো না, তো তুমি ওই ভিডিও দেখবে। কিন্তু এই যে নতুন যে ক্লাসগুলো হচ্ছে, যেগুলো লাইভ ক্লাস, আমি তোমাদের বলছি তুমি করতে পারবে, কোনো অসুবিধা নেই। এবং তার জন্য কোনো চার্জেসও আমি নিচ্ছি না, যে না লাইভ ক্লাস করাবো বলে এক্সট্রা চার্জ দরকার নেই, আমার স্টুডেন্টরা যারা আছে তাদেরকে আমি বলেও দিয়েছি দরকার নেই। তো সেই ক্ষেত্রে তোমাদের সেই ধরো আমার 2022 সালের স্টুডেন্ট, তাদেরকেও বলেছি যে তোমরা বিনা পয়সায় আমার ক্লাস করতে পারো এখন। ঠিক আছে, কারণ আমার মনে হয় যে তোমাদের চাকরিটা হওয়া দরকার, কোনো না কারণে হচ্ছে না, বা হয়তো তোমরা একবারই সুযোগ পাচ্ছ সেখানে হয়নি, তো সেই ক্ষেত্রে তোমরা আবার পড়ো, কোনো অসুবিধা নেই। তাতে অনেকেরই আর্থিক সমস্যা হচ্ছে যে স্যার আমরা চাকরি পাচ্ছি না, বাড়িতে টিউশন টিউশন চালিয়ে, সে না আমি একদম আর কোনো টাকা পয়সা তোমাদের কাছ থেকে চার্জ করবো না। শুধু এইটা যদি ওয়ান টাইম দিতে পারো তাহলে কোর্সের মধ্যে তোমরা থেকে যাবে। যদি মনে করো তাহলে কোর্সের মধ্যে আমি অ্যাড করে দেবো। কোর্সের ক্ষেত্রে আমি এখন বলেছি নতুন আমাদের সব সুবিধা দিচ্ছে, ডাউনলোড অপশন করতে দেখতে পারবে সবটা, মানে প্রত্যেকটা কোর্সের মাধ্যমে আপ টু 2 GB অবধি ডাউনলোড করা যাবে। তার মধ্যে দেখবে 7টা 8টা 10টা ভিডিও ডাউনলোড করা আছে অফলাইনে, মানে প্রথমে ডাউনলোড করে অফলাইনে দেখা যাবে। আরেকটা যেটা সেটা হচ্ছে পিসি ল্যাপটপ এগুলো থেকে ইউজ করা যাবে এখন। পিসি ল্যাপটপ এগুলো থেকে তুমি ইউজ করতে পারো, কারণ অনেকের ক্ষেত্রে মোবাইলে সমস্যা হয় বলে আমরা এখন এই অ্যাক্সেসগুলো সব নিয়ে নিয়েছি। কিন্তু ওগুলো সব কোর্সে, ব্যাচে নেই, যেগুলো আগে ছিল না। তো কোর্সে যারা যারা অ্যাড আছো, তারা তারা যদি মনে হয় যে এই টাকাটা পেমেন্ট করলে তোমরা 2 বছরের জন্য যা আমি ক্লাস নিচ্ছি সব কিছু পেয়ে যাবে, সেখানে লাইভ ক্লাস সব কিছু করতে পারবে, লাইভ ক্লাস তো 10 মাস চলে, তো এটা করতে পারবে।
তো এটা যদি করে দাও তাহলে সব কিছু হয়ে যাবে। আর যদি বলো না স্যার আমি লাইভ ক্লাস করবো, আর আগের যে দেখো আমি কিন্তু লাইভ ক্লাস করানো মানে যে আমার নতুন সিলেবাস নতুন কিছু সেটা না, প্রত্যেক বছর একই সিস্টেমেই চলি। যতবারই পড়াই, যত ব্যাচই পড়াই, প্রত্যেক ব্যাচের সিলেবাস একই, আমার পড়ানোর স্টাইলও একই। হয়তো কিছু কিছু নতুন জিনিস অ্যাড হয়, সেটাও পরিমাণ হচ্ছে 5 থেকে 10%। কারণ খুব যে নতুন কিছু অঙ্ক সেটা থাকে না, কারণ আমি প্রচুর অঙ্ক করাই, প্র্যাকটিসের ক্ষেত্রে অনেক কিছু করাই, অনেক অঙ্ক করিয়েছি, তারপরে এক্সট্রা কিছু যে খুব থাকে সেটা না। হয়তো যখন আবার পরীক্ষার আগে প্র্যাকটিস ট্যাকটিস করাবো তখন হয়তো কিছু নতুন অঙ্ক করাবো আরো। তবে ঠিক করেছি এবার খুব স্ট্যান্ডার্ড বা খুব হাই কোয়ালিটির অঙ্ক করাবো না, কারণ এসএসসির আগে খুব স্ট্যান্ডার্ড খুব হাই কোয়ালিটির অঙ্ক করিয়েছি, কিন্তু দেখলাম লাভের লাভ কিছুই হলো না। সেই সহজ সহজ কোশ্চিন সবাই সবকিছু পারবে যেগুলো খুব বেসিক কোশ্চিন, তাই জন্য একটু কনসেপ্টে জোর দেবো। আর একটু মানে ইজি টু মিডিয়াম টু অ্যাভারেজ রেঞ্জের কোশ্চিন অ্যান্সার করাবো। তো এটা যদি তোমরা কোর্সটা আমাকে পেমেন্ট করে পারচেস, আমি অ্যাড করে দেবো, একটু সময় লাগবে 24 থেকে 48 ঘন্টা। অ্যাকচুয়ালি কোর্সের ভ্যালিড মানে কোর্স হচ্ছে অনেক বেশি দামেরই। এটা হচ্ছে ওরা আমার অ্যাপ এই চার্জটা নেয়, আমার কোনো এখানে কোনো প্রফিট নেই, কোনো কিছু নেই, এই চার্জটা হচ্ছে আমার অ্যাপটা নেয়, 10% চার্জ আমাদের কাছ থেকে কেটে নেয়, আমি একদম ভেতরে খবর বলছি। তার ফলে যে কোর্স কিনে সেখান থেকে এইটা আমার অ্যাপ নিয়ে না, বাকিটা আমার আমার টাকার যেটা মানে আমার অ্যাজ এ ইনকাম বলতে পারো। কিন্তু যখনই তুমি আমাকে, আমি যেহেতু এই কোর্সটা নিচ্ছি আমি আমার অ্যাপকে দিয়ে দিব এটা, ওরা ঠিক ম্যানুয়ালি ওরা অ্যাড করে দেয়, তার ফলে কোর্সের মধ্যে সব কিছু থেকে যাবে। এটা যদি করতে পারো খুব ভালো, না হলে ইন্ডিভিজুয়ালি আমি ভেবে দেখলাম যে প্রত্যেকটা ব্যাচে, ব্যাচ 1 ব্যাচ 2 ব্যাচ 3, অনেক ব্যাচ আছে আমার প্রত্যেকটা, তারপর প্র্যাকটিস ব্যাচ এক একজনে এক একটা, তো সব ব্যাচে না ইন্ডিভিজুয়ালি এত ভিডিও আপলোড করা সম্ভব হয় না, অসম্ভব ব্যাপার। তার ফলে এই ব্যাচের সঙ্গে সবাই যুক্ত হয়ে যাও, সব থেকে বেস্ট। আর যদি বলো না স্যার আপনার লাইভ ক্লাস করবো, এই একই জিনিসই তো আপনি আগে পড়াতেন সেটা আমাদের কাছে আছে, তাহলে আছে, কোনো দরকার নেই, কারণ আমি একই জিনিসই পড়াতাম। যারা যারা আমার আগেকার স্টুডেন্ট দেখবে যে আমি প্রথমে সিলেবাস আলোচনা করি, বই আলোচনা করি, নিয়ে প্রথম চ্যাপ্টার এটা শুরু করি, এখানে যা যা করাতাম সেটাই করি, তার ফলে আলাদা কিছু নেই। হ্যাঁ, আর যদি মনে করো না স্যার আমি নতুনটাও নেবো পুরাতনটাও নেবো, সব পুরাতনটা তো আছেই তোমাদের কাছে, নতুনটাও নেবো, তার ফলে এই চার্জটা দিয়ে তোমরা নতুন ব্যাচের সঙ্গে বা নতুন আমার অ্যাপের মাধ্যমে করতে পারো, সঙ্গে ডাউনলোড ফেসিলিটি দিয়ে দেবো, ল্যাপটপ পিসি সব জায়গা থেকে ক্লাস করতে পারবে, রেকর্ড করবে, সবকিছু যা যা হয়, ঠিক আছে, এবং পিডিএফ তো ডাউনলোড করতে পারবেই, সেগুলো তো আগেই বলেছি। ওকে, তো যাই হোক এইটা একটু বলে রাখলাম আমি। চলে আসি আমাদের আবার সিলেবাসের ক্লাসে একদম, এটা আমি বলে রাখলাম। এবার আমাদের যেটা ফার্স্ট চ্যাপ্টার, আর সবসময় হোয়াটসঅ্যাপ গ্রুপ ডেসক্রিপশন এটা চেক করবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ ডেসক্রিপশনে অনেক কিছু বলে দেওয়া থাকে সবকিছু, ঠিক আছে। নেক্সট, আমরা তাহলে প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে সেটস রিয়াল নাম্বার সিস্টেম, ঠিক আছে। তো এটা ছোট্ট করে রিয়াল নাম্বার সিস্টেমটা কি সেটা একটু আলোচনা করে দিই। ফার্স্ট চ্যাপ্টার, চ্যাপ্টার 1 হচ্ছে রিয়াল নাম্বার সিস্টেম। আর আরেকটা কথা, এই মাদ্রাসা সার্ভিস কমিশনের ব্যাচে আমি একটু বলে দিই, যুক্ত আছো, এটা পরে শুনবে, যারা যুক্ত নেই এখন তাদের উদ্দেশ্যেই বলা, যারা যুক্ত আছে তাদের উদ্দেশ্যে বলা না। যুক্ত আছো হচ্ছে 339 মানে 339 জন, যদি আমাকে বাদ দিই 338 জন, আর আমার একজন স্টাফ আছে 337 জন। 337 জনের মধ্যে 92 ক্লাস করছো, ইনক্লুডিং আমি যদি বাদ দিয়ে দিই 91। তার ফলে যারা এই ব্যাচের সঙ্গে যুক্ত থাকছো, অথচ লাইভ ক্লাস করছো না, বেসিক্যালি তোমাদের লাভ নেই, কারণ এরপর থেকে আমি অ্যাটেন্ডেন্স নেবো, যারা যারা যুক্ত থাকছো না তারা অন্যান্য ব্যাচে আছো, তো বেসিক্যালি তাদের থেকে লাভ নেই। মানে তুমি একটা ব্যাচে ছিলে আমার, আবার তুমি নতুন আরেকটা ব্যাচে আছো, বেসিক্যালি ওই ব্যাচেও তুমি ছিলে, তোমার কাছে সবকিছু অ্যাক্সেস আছে, আবার তুমি এই ব্যাচেও যুক্ত হয়েছে, এখানে তুমি লাইভ ক্লাস করছো না, তো বেসিক্যালি তুমি তাহলে ফালতু বলতো আমার ব্যাচের সঙ্গে যুক্ত আছে। তার ফলে যারা যারা লাইভ ক্লাস করবে না এরপর থেকে, কারণ এই ব্যাচটা তো আমি আর নতুন কোনো ব্যাচ না যেটা আমার নতুন স্টুডেন্টদের জন্য, এখানে মেনলি 20% বা 10% নতুন স্টুডেন্ট আছে, বাকি 90% বা 80% আমার ওল্ড স্টুডেন্ট আছে, কারণ নতুন স্টুডেন্ট এখন যেহেতু ফর্ম বেরোয়নি, কোনো নোটিফিকেশন নেই, তারপরে নতুন স্টুডেন্ট বেশি ভর্তি হতে চায় না। আমি আমার পুরাতন স্টুডেন্টদের জন্য এই ব্যাচটা মেনলি, কিছু নতুন স্টুডেন্ট যুক্ত হয়েছে তার সঙ্গে। তবে তার ফলে পুরাতন স্টুডেন্টরা ওই ব্যাচেও আছে, ওখানে সবকিছু রেডি, ওরা কোর্স দেওয়া আছে, আবার এই ব্যাচেও যুক্ত হয়ে গেছো এবং এই ব্যাচে লাইভ ক্লাস করছো না, তাহলে ভিড় বাড়িয়ে লাভ নেই, তারপরে যত ভিড় বাড়ে তত আমার সমস্যা হয় যে এত স্টুডেন্টের মধ্যে কে কি করছে অ্যাডজাস্ট করা। তার ফলে যারা যারা এই ব্যাচে যুক্ত হয়ে ক্লাস করছো না তাদেরকে আমি এই ব্যাচ থেকে রিমুভ করে দেবো, কারণ তোমরা আগেকার ব্যাচে আছো এবং লাইভ ক্লাসও করছো না, তাহলে বেসিক্যালি থেকে লাভ নেই। কারণ লাইভ ক্লাস যদি না করো তাহলে তোমরা যখন যুক্ত হও তখন বলো স্যার লাইভ ক্লাস করবো আপনার, এবং আপনার লাইভ ক্লাসটা করবো বলেই ব্যাচটাতে যুক্ত করে সবকিছু ভুলে যাচ্ছি, আরেকবার করে রিভিশন হবে, তারপরে লাইভ ক্লাস করো না, তাহলে যদি রেকর্ডিংই দেখতে হয় তাহলে আগেকার ক্লাসগুলো রেকর্ডিং দেখে নিবে, এখানে নতুনত্ব কিছু পাবে না, আমি যা পড়াতাম সেটাই পাবে। তার ফলে আমি দেখবো কয়েকদিন যদি দেখি যে লাইভ ক্লাস যেটা ব্যাচে সংখ্যা আছে সেরকম জন করছে না বা খুব কম জন করছে,
ব্যাচে যা আছে তার 30% লাইভ ক্লাস করছে, তার ফলে তাদেরকে, যারা যারা লাইভ ক্লাস করবে না তাদেরকে আমি রিমুভ করে দেবো, ঠিক আছে, আমি গ্রুপে ওটা বলে দেবো, আমি বলে রাখলাম। তারপরে লাইভ ক্লাসটা মাস্ট, হ্যাঁ কোনোদিন হয়তো করতে পারলে না সেটা আলাদা ব্যাপার, কিন্তু একটা অভ্যেস, কারণ আমি এবার যে ব্যাচটা শুরু করেছি, মেনলি আমি এই ব্যাচকে চাকরি পাওয়ানোর জন্য শুরু করেছি, যদি পরীক্ষা হয়। তার ফলে আমি এই ব্যাচটা, যারা যারা আমার কাছে থাকবে তারা একদম রেগুলারিটি বজায় রাখতে হবে, কনসিস্টেন্সি বজায় রাখতে হবে, এবং যেভাবে আমি বলবো সেভাবে পড়াশোনা করতে হবে। ওই তোমার ইচ্ছে মতো করলে হবে না, যে স্যার আমি করলাম কি করলাম না, বা আজকে করলাম কালকে করলাম না, তারপর নোটিফিকেশন বেরোলো তারপর শুরু করলাম, এই জিনিস কিন্তু আমি নেবো না, বা এই জিনিস কিন্তু আমি এখন করবো না। সেটা এক সময় হয়েছে, তাহলে দেখলাম যে লাভের লাভ হয়েছে কিছু স্টুডেন্টদের, যারা ক্লাস কর্ম করেছে বা যারা ক্লাস করেছে, বেশিরভাগ স্টুডেন্ট যারা ক্লাস করেনি ব্যাচে ভর্তি হয়ে আছে, সেই আমার 2 বছর 3 বছর ধরে ভর্তি হয়ে গেছে, লাস্টে যখন নোটিফিকেশন বেরোচ্ছে তখন বলছে স্যার আমি আপনার এই ব্যাচের স্টুডেন্ট, কিন্তু কিছু পড়িনি বেসিক্যালি। তাহলে আমাকে ফালতু ফালতু কোর্স ফি দিচ্ছ, আমাকে আমার কাছে পড়ছো, ব্যাচে থাকছো, একটা মানসিক শান্তি, কিন্তু সেই শান্তি থেকে তো লাভের লাভ কিছু হচ্ছে না, কারণ তুমি লাস্ট 3 মাসই পড়ছো, তাহলে তোমার আমার ব্যাচে থেকে কোনো লাভ নেই। কারণ যারা যারা মনে করছো যে স্যার আমি নোটিফিকেশনের পরে আবার পড়াশোনা শুরু করবো, তাদেরকে আমি ব্যাচ থেকে রিমুভ করে দেবো, একদম স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, খারাপ ভাবলে ভাবতে পারো। আর যারা যারা মনে করছে না স্যার লাইভ ক্লাস করবো, আপনার সঙ্গে যুক্ত থাকবো এবং সিরিয়াসলি পড়বো, তারা এই ব্যাচের সঙ্গে যুক্ত থাকবে, আদারওয়াইজ অন্য কোনো স্টুডেন্টকে আমি এই ব্যাচের সঙ্গে যুক্ত নিব না। আর যারা নিউ স্টুডেন্ট তারা তো অবশ্যই এই ব্যাচের সঙ্গে যুক্ত থাকবে না, তারা পড়াশোনা করছে, ঠিক আছে। আচ্ছা, 4 মাসে ফুল সিলেবাস কমপ্লিট করেছি আপনার ব্যাচে পড়ে, ঠিক আছে, গুড, ভেরি গুড। তো যারা যারা করেছো তারা আবার পড়ছো, কারণ তখন তো 4 মাসের মধ্যে তো, দেখো সময়টা তো লাগে, 4 মাস তখন টাইম ছিল না, কিছু করার নেই, আমিও খুব স্পিডে স্পিডে পড়িয়েছি। তার আগের ব্যাচগুলোতে অনেক সময় নিয়ে পড়াতাম, সব কিছু শেষ করতাম, কিন্তু লাস্ট যে 8 নম্বর ব্যাচ, সেখানে কিছু করার ছিল না, যেহেতু এত তাড়াতাড়ি পরীক্ষা, এত তাড়াতাড়ি পরীক্ষা হলে কি হয় যে মানে সবকিছু তালগোল পাকিয়ে যায়, কারণ অনার্সের সিলেবাস 3 বছরের সিলেবাস, এটা সেটাকে 10 মাস লাগে মিনিমাম শেষ করতে, এটা তো প্রথম দিন থেকেই বলছি। এবং এসএসসির আগে সেটা 3-4 মাসে হয় না, ঠিক মতো হয় না, তাও একটা চেষ্টা যে না যতটাই হোক অন্তত না হওয়ার থেকে একটু যাতে হয়। তো এটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো আমরা যেটা শুরু করবো এখন সেটা হচ্ছে রিয়াল নাম্বার সিস্টেম। তো রিয়াল নাম্বার সিস্টেমের আগে আমি কতগুলো জিনিস তোমাদের বলে দিই। 1 নম্বর হচ্ছে আমাদের কিছু বিশেষ বিশেষ সেট আছে। একটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, সবাই জানো, এন দিয়ে লেখা হয়, একটা ডবল দাগ দেওয়া হয়, এটাকে বলে দ্য সেট অফ অল ন্যাচারাল নাম্বারস। এগুলো খুব ইম্পর্টেন্ট সেট, বোঝা গেছে। বাংলাতে যদি এটাকে বলো তাহলে এটাকে বলে স্বাভাবিক সংখ্যা। যদি বলো স্যার এই সেটে কারা থাকে, এই সেট হচ্ছে 1, 2, 3, 4 অ্যান্ড সো ওয়ান, এটা একটা ইনফাইনাইট সেট। নেক্সট যে সেটটা সেটা হচ্ছে ইন্টিজার, আরেকটা খুব পপুলার সেট। এটাকে অনেক বইতে আই দিয়েও লেখা হয়, অনেক বইতে জেড দিয়েও লেখা হয়। এই সেটটা হচ্ছে দ্য সেট অফ অল ইন্টিজার্স। বাংলাতে যদি বলো তাহলে এই সেটে হচ্ছে সমস্ত পূর্ণ সংখ্যাগুলো আছে। পূর্ণ সংখ্যা মানে আর কিছুই না, ন্যাচারাল নাম্বারগুলো তো আছেই, তার সঙ্গে জিরো আর নেগেটিভগুলো অ্যাড হয়, বোঝা গেছে। নেক্সট যেটা সেটা হচ্ছে কিউ। কিউ মানে হচ্ছে দ্য সেট অফ অল রেশনাল নাম্বারস, মানে যেটাকে বাংলায় বলে সমস্ত মূলদ সংখ্যার সেট। সেই মূলদ সংখ্যাগুলো সকলেই জানো, যাদেরকে এই ফর্মে লেখা যায় পি বাই কিউ, যেখানে পি এটা হচ্ছে ইন্টিজার, কিন্তু কিউ ন্যাচারাল নাম্বার। যদি বলো স্যার কিউকে ইন্টিজার নিব, জিরো হলে সমস্যা হয়ে যাবে, সামথিং বাই জিরো আনডিফাইন্ড, তার ফলে কিউকে প্লাস নাও, আর পি কে প্লাস মাইনাস যা ইচ্ছে নাও। তার ফলে যদি মনে করো যে নেগেটিভ নেবো, তাহলে পি কে নেগেটিভ নিচ্ছ, কিউকে পজিটিভ নিচ্ছ, আলটিমেটলি নেগেটিভ। আর যদি বলে পজিটিভ নেবো, তাহলে পি আর কিউ দুটোকে পজিটিভ নেবো, তার ফলে কিউকে আননেসেসারি নেগেটিভ নেওয়ার দরকার নেই, বা জিরো নেবো না বলে আমি কিউকে ন্যাচারাল নাম্বার নিচ্ছি। আর কিছু কিছু বইতে আবার অনেক সময় এই পি আর কিউ এর গসাগুটাকে ওয়ান ধরা হয়, জিসিডি অফ পি কমা কিউ ইজ ইকুয়াল টু ওয়ান। যেমন ধরো 2/4, এটাকে 1/2 লিখে 1 আর 2 এর গসাগু 1 এই হিসেবে বলতে চেয়েছে, ঠিক আছে। আর এরপর যেটা নিয়ে আমরা আলোচনা করব সব থেকে বেশি সেটা হচ্ছে রিয়াল নাম্বার, আর এটা একটা ইম্পর্টেন্ট সেট। এই রিয়াল নাম্বারটার কিছুই না, এই মূলদ মানে রেশনাল আর অমূলদ ইররেশনাল, এই দুটো সেটের ইউনিয়ন, এটাই হচ্ছে দ্য সেট অফ অল রিয়াল নাম্বারস, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে, আমি যতদূর মনে করি, এরকম অনেক গল্প টল্পও আছে, যে ম্যাথমেটিক্স যেরকম ধরো বাংলা সাহিত্যের ইতিহাস আছে কিনা দেখবে, ছোটবেলা পড়েছো চর্যাপদ, অমুক তমুক এই সমস্ত করে, এটা সব কিছুর একটা ইতিহাস আছে, হিস্ট্রি না জানলে আমাদের চলে না। এবং হিস্ট্রি জানতেও ভালো লাগে, কারণ হিস্ট্রিটা খুব ইন্টারেস্টিং হয়। তবে কেউ যদি ভালো করে বলে তাহলে সে ব্যাপারটা ইন্টারেস্টিং লাগে, আর কেউ যদি শুধুমাত্র ইনফরমেশন দেয় তাহলে ব্যাপারটা খুব একটা ইন্টারেস্টিং লাগে না, কারণ ইনফরমেশনের পাশাপাশি
ইনফরমেশন তো অবশ্যই দেবো, হিস্ট্রি মানে ইনফরমেশন, কিন্তু যদি কোনো মানে ভালো বেশ ইন্টারেস্টিং ভাবে যদি কেউ পরিবেশন করে বিষয়টা, তার বেশ ভালো লাগে। যেমন দেখবে যে আমরা ছোটবেলা থেকে যখন পড়েছি বাবর, হুমায়ুন, আকবর, মোগল সাম্রাজ্য, তখন দেখবে একটা সূত্র দিয়ে পড়েছি যে বাবার হলো আবার জ্বর, সারিল ঔষধ। তার ফলে কি শুধু ইনফরমেশন না, একটা সূত্রের মাধ্যমে পড়া মানে সবকিছু সুন্দরভাবে আমাদের সব মুখস্থ থাকে। তো সেরকমই আমাদের ম্যাথমেটিশিয়ানরা একদম বৈদিক যুগ থেকে, বলছি বেদ, এই বেদ থেকেই আমাদের সবকিছু এসছে। তো সেই বৈদিক যুগে বা বৈদিক ম্যাথমেটিক্সও আছে, এবং বৈদিক ম্যাথমেটিক্স কিন্তু খুব পপুলার একটা ম্যাথমেটিক্স। তো একদম প্রাচীন যুগে যখন অঙ্ক টঙ্ক সবে শুরু হয়েছিল, প্রথমে কি হতো, প্রথমে তো তারা গণিত, যেটাকে আমরা বলি গণিত শাস্ত্র, সেই গণিতে কি হয়, সেখানে সংখ্যা আবিষ্কার হয়েছে। প্রথমে তো সংখ্যাও হতো না, তো কিন্তু মানুষ দেখলো যে না, কাউকে বোঝাতে গেলে দুজন, তিনজন, চারজন, পাঁচজন, এদেরকে যদি বোঝাই, কাউকে যদি আমি কাউন্ট করি, রিপ্রেজেন্ট করি, তাহলে আমি কি করে বোঝাবো? সেই জন্য আমাদের সুবিধা মতো কিছু সংখ্যা আবিষ্কার হলো। তো সবার প্রথমে ম্যাথমেটিশিয়ানরা কি করলো, ন্যাচারাল নাম্বার আবিষ্কার করলো। ন্যাচারাল নাম্বার এক, দুই, তিন, চার, কারণ বাস্তব ক্ষেত্রে আমাদের নর্মালি আমরা যদি কাউকে গুনতে যাই, কোনো কিছু যদি আমরা কিনতে যাই, তাহলে দেখবে যে একটা, দুটো, তিনটে, চারটে এরকম ভাবেই করি। বা কাউকে ধরো কোনো স্টুডেন্ট আছে, কতগুলো স্টুডেন্ট আছে, দুটো স্টুডেন্ট, কতগুলো স্টুডেন্ট আছে, চারটে স্টুডেন্ট। বা কতগুলো ফল আছে, চারটে ফল, দুটো ফল, পাঁচটা ফল। তার ফলে সবার প্রথমে ন্যাচারাল নাম্বার আবিষ্কার হলো। এই ন্যাচারাল নাম্বার আবিষ্কার হওয়ার পর ম্যাথমেটিশিয়ানরা কত কত সিম্বল, সিম্বল মানে কিছু কিছু অপারেশন, অপারেশন মানে যে ধরো প্লাস, মাইনাস, এই ধরনের কিছু অপারেশন, তারপরে গুণ, তারপরে ভাগ, এগুলো আবিষ্কার করলো। তো যখনই এই অপারেশন গুলো আবিষ্কার হলো, এগুলোকে বলে বাইনারি অপারেশন। তো এই অপারেশন গুলো আবিষ্কার হওয়ার পর দেখলো যে যখনই ন্যাচারাল নাম্বারের সেট আছে, ন্যাচারাল নাম্বারের সেট থেকে যখনই দুটো এলিমেন্ট নেবো, সেই এলিমেন্ট গুলোর উপর অপারেশন করব। তো ধরো প্লাস করছি, প্লাস মানে সামেশন বা যোগ করা বা অ্যাডিশন। তো দুটো ন্যাচারাল নাম্বার যখন যোগ করছি, তখন যোগফলটা একটা ন্যাচারাল নাম্বার। দুই আর তিন যোগ করছি, পাঁচ পাচ্ছি। এক আর চার যোগ করছি, পাঁচ পাচ্ছি। দুই আর চার যোগ করছি, ছয় পাচ্ছি, কারণ এটা ডট ডট করে চলছে। কিন্তু যখনই দুটো ন্যাচারাল নাম্বার আমি বিয়োগ করতে যাচ্ছি, সাবট্রাক্ট করতে যাচ্ছি একটা আরেকটা থেকে, তখন দেখছে যে অনেক সময় কি হয়, ন্যাচারাল নাম্বার পাচ্ছি, আবার অনেক সময় এমন একটা সংখ্যা পাচ্ছি যেটা ন্যাচারাল নাম্বার না। যেরকম তুমি ধরো চার থেকে দুই বিয়োগ করলে, তখন তুমি দুই পেলে, কিন্তু যখন এই দুই থেকে চার বিয়োগ করলে, তখন কিন্তু আর দুই পাচ্ছি না, তখন অন্য কিছু পাচ্ছি, এবং যেটা পাচ্ছি সেটা এই ন্যাচারাল নাম্বারের সেটে নেই। তো ম্যাথমেটিশিয়ানরা তখন একটা নতুন সেট বা নতুন কিছু সংখ্যা আবিষ্কার করার প্রয়োজনীয়তাটা অনুভব করলো, যে না, একটা প্রয়োজন। কার মানে আমরা যে সংখ্যাগুলো আমরা জেনেছি বা যেই সংখ্যাগুলো আমরা জানি, সেই সংখ্যাগুলোই শুধু না, তার বাইরেও কিন্তু আরো কিছু সংখ্যা আমাদের দরকার, না হলে আমরা কিন্তু পারবো না। যেমন বড় থেকে ছোট বিয়োগ করলে, চার থেকে দুই বিয়োগ করলে দুই পাচ্ছি, কিন্তু যখন ছোট থেকে বড় বিয়োগ করছি, তখন বলছি এই সেটের কোনো এলিমেন্ট নেই, তখন একটা নেগেটিভ, এমন কিছু দরকার যেটা নেগেটিভ। তো সেই জন্য আবার কি হলো, ম্যাথমেটিশিয়ানরা বললো না, আরেকটা নতুন সেট তৈরি করতে হবে, দ্য সেট অফ অল ইন্টিজার্স, এবং ন্যাচারাল নাম্বারগুলোকে সবাইকেই নিল। পাশাপাশি তারা কি করলো, তারা শূন্য, মাইনাস এক, মাইনাস দুই, মাইনাস তিন, এরা হলো, এবং এই সেটটাও ইনফাইনাইট সেট। তার ফলে কি হলো, এইবার যদি তারা বিয়োগ করে দুই থেকে চার, তাহলে দুই থেকে চার বিয়োগ করলে যে মাইনাস দুই, সেই মাইনাস দুইটা এই সেটের মধ্যে আছে। বোঝা গেছে? তার ফলে দুটো ন্যাচারাল নাম্বার বিয়োগ করলে সেটা ন্যাচারাল নাম্বার নাও হতে পারে, কিন্তু সেটা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা হয়। পূর্ণ সংখ্যাটা তারা আবিষ্কার করলো। তার মধ্যে শূন্য আমাদের ভারতীয় আর্যভট্ট ইনি আবিষ্কার করেছিলেন। তার ফলে আমরা শূন্য বেশি পাই, কারণ আমাদের ভারতীয়রা বেশি আবিষ্কার করেছে, যেটা ভারতীয়রা করেছে সেই মেনে তো আমরা শূন্য বেশি পাই, তাই না? দেখবে পরীক্ষায় শূন্য পাওয়ার ট্র্যাডিশনটা ভারতীয়দের বেশি, কারণ আমাদের লোক আবিষ্কার করেছে আর আমরা পাবো না, এটা হতে পারে না। সেটা বেশি পাই, বা একশো বেশি পাই আমরা, কারণ আমাদের ভারতীয়রা আবিষ্কার করেছে একের পাশে দুটো শূন্য দিয়ে। যাই হোক, তো শূন্য সামনে যদি থাকে, তাহলে তার কোনো ভ্যালু নেই, কিন্তু পিছনে যদি থাকে তার তার ভ্যালু বিশাল। বুঝতে পেরেছো? সেই জন্য একই জিনিস, কখনো ভ্যালু আছে, কখনো ভ্যালু নেই। তোমারই চাকরি পাওয়ার আগে কোনো ভ্যালু নেই, চাকরি পেয়ে যাও, তোমার ভ্যালু দেখবে বেড়ে যাবে। তো এটা আমাদের নিয়ম বা আমাদের সমাজের নিয়ম, যে একটা জিনিসের ভ্যালু আমরা কখনো বাড়িয়ে দিই, কখনো কমিয়ে দিই। বোঝা গেছে? ওকে। নেক্সট যেটা, সেটা হচ্ছে যে এই যে এই গুণ, ভাগ, যোগ, এগুলো যখনই আবিষ্কার হলো, তার ফলে আমরা কি করলাম, দুটো সংখ্যাকে যোগ করলে ন্যাচারাল নাম্বার পাচ্ছি, কিন্তু বিয়োগ করলে পাচ্ছি না, তার ফলে বিয়োগ করলে অন্য সংখ্যা পাওয়া যাচ্ছে। সিমিলারলি আমরা যখন গুণ শিখলাম, তখন দেখছি দুটো ইন্টিজারকে যখন গুণ করছি, যে কোনো দুটো ইন্টিজার, দুই আর তিন গুণ করছি ছয়, মাইনাস দুই আর মাইনাস তিন গুণ করছি তাও ছয়, বা দুই আর মাইনাস তিন গুণ করছি তাই মাইনাস ছয়, মাইনাস ছয় সেটের মধ্যে আছে। তারপরে দুটো ইন্টিজারকে যদি তুমি গুণ করো, তাহলে ইন্টিজার হচ্ছে, কিন্তু দুটো ইন্টিজারকে তুমি তুমি ভাগ করবে, তখন বলছে সেখানে আর ইন্টিজার পাচ্ছি না। যেমন দুই বাই তিন, তিন বাই চার, এক বাই দুই, বা তুমি নেগেটিভ নিতে পারো, তখন একটা সমস্যা তৈরি হচ্ছে। তো সেই কারণে দুটো ইন্টিজারকে, দুটো পূর্ণ সংখ্যাকে ভাগ করার তাগিদে বা ভাগ করার প্রয়োজনীয়তা অবলম্বন যখন করলো, সেই প্রয়োজনীয়তার খাতিরে আমাদের বলে যে নতুন একটা সেট লাগবে, এবং এই সেটটা কিছু ম্যাথমেটিশিয়ান তখন তৈরি করলো, যে না, অন্য এক ধরনের সেট। সে সেটটাকে বললো রেশনাল নাম্বার বা বা মূলত সংখ্যা। সেখানে কি করলো, বললো যেই সমস্ত সংখ্যা এই আকারে পি বাই কিউ, ইন্টিজার বাই ইন্টিজার, তবে ইন্টিজারটা জিরো হবে না নিচে, বা ইন্টিজার বাই ন্যাচারাল নাম্বার, যেখানে নিচে হচ্ছে জিরো হবে না, এইভাবে যদি কোনো সংখ্যাকে লেখা যায়, তাহলে সেই সংখ্যাগুলো হয়ে যাবে রেশনাল বা মূলত, যেমন একের দুই, দুইয়ের তিন, বা মাইনাস একের দুই, মাইনাস দুইয়ের তিন।
এবং এরপরে মূলদ সংখ্যা দিয়ে বেশ খুশি ছিল যে না, আর মনে হয় সব পেয়ে গেছে, আর কোনো সংখ্যার আমাদের দরকার নেই। কিন্তু তখনই একটা নতুন প্রপার্টি আছে যেটাকে বলে কমপ্লিটনেস। এই কমপ্লিটনেস প্রপার্টিটা আমি এই চ্যাপ্টারে আলোচনা করব। এখন আমি ডিটেলসে বলছি না, তখন ডিটেলসে বলবো, তখন বুঝতে পারবে। বলছে কিছু কিছু নাম্বার আছে যেটা রেশনাল নাম্বারে পড়ে না, বা কিছু রেশনাল নাম্বার থেকে সিকোয়েন্স নাও, তার লিমিটটা অন্য একটা সংখ্যা হচ্ছে যেটা রেশনালের মধ্যে পড়ে না। তার ফলে এই কিউ, এই সেটটা কমপ্লিট না। এই কমপ্লিটনেস প্রপার্টিটা আমি আলোচনা করবো, চিন্তা নেই, যারা বুঝতে পারছো না তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আপাতত যেটা জেনে রাখবে যে এই রেশনাল নাম্বারের সেটটা হচ্ছে কমপ্লিট না। এবং এই কমপ্লিট না বলে এটাকে কমপ্লিট করার জন্য এক্সট্রা আরেকটা সেট না হলে সেটাকে বলা হয় ইররেশনাল নাম্বারের সেট। এবং এই দুটোকে কম্বাইন করে আমরা ধরি রিয়াল নাম্বার সেট বা দ্য সেট অফ অল রিয়াল নাম্বার, বা যেটাকে বলে বাস্তব সংখ্যা। এই চ্যাপ্টারটা আমাদের সিলেবাসে আছে। তাহলে কি করে আসলো আস্তে আস্তে বুঝতে পেরেছো? প্রয়োজনীয়তার খাতিরে। আবিষ্কারটা একদিনে হয় না, আবিষ্কার আস্তে আস্তে হয়, এবং এটা করতেই হয়তো 500 বছর লেগে গেছে বা 1000 বছর লেগে গেছে। আমরা হয়তো এখন পড়ছি, কিন্তু এই যে ন্যাচারাল নাম্বার থেকে যে রিয়াল নাম্বার, এটা আসতেই হয়তো অনেক বছর বা কয়েকশো বছর লেগে গেছে। এরকম হয়েছে। তো যাই হোক, তো আমরা এই রিয়াল নাম্বারটা পড়বো, কিন্তু তাও আমরা ন্যাচারাল নাম্বার, ইন্টিজার, রেশনাল নাম্বার এগুলোকেও জানবো ভালো করে, এবং এগুলোরও প্রপার্টিগুলো একটা একটা করে জানবো। তো প্রথমে আমরা কি করব, ন্যাচারাল নাম্বার দিয়ে শুরু করব, তারপরে ইন্টিজারে আসবো, তারপরে রেশনাল নাম্বারে, তারপরে রিয়াল নাম্বারে, তার মাঝখানে ইররেশনাল নাম্বারটাও সঙ্গে সঙ্গে পড়ে নেবো, কারণ রিয়াল মানে রিয়ালের মধ্যে রেশনালও আছে, ইররেশনালও আছে। ক্লিয়ার? তাহলে ফার্স্ট যেটা আমরা জানবো সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। তো ন্যাচারাল নাম্বার নিয়ে অনেক প্রপার্টি আছে ন্যাচারাল নাম্বার, যেমন দুটো ন্যাচারাল নাম্বার যোগ করলে ন্যাচারাল নাম্বার হয়। কিন্তু এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রপার্টি না, বা এটা খুব বেসিক প্রপার্টি। কিছু ইম্পর্টেন্ট প্রপার্টি আমরা জানবো। তো ন্যাচারাল নাম্বারে মেনলি দুটো ইম্পর্টেন্ট প্রপার্টি আছে। ন্যাচারাল নাম্বারে দুটো ইম্পর্টেন্ট প্রপার্টি আছে, খুব ইম্পর্টেন্ট। দুটো, তাছাড়া কি কোনো প্রপার্টি নেই? অনেক প্রপার্টি আছে। দুটো ন্যাচারাল নাম্বারকে গুণ করো ন্যাচারাল হয়, দুটো ন্যাচারাল নাম্বারকে যোগ করো ন্যাচারাল হয়, কিন্তু এগুলো ধরছি না। যারা ইম্পর্টেন্ট যে প্রপার্টিগুলো, সেগুলোই আমরা এখন আলোচনা করব। তো ন্যাচারাল নাম্বারের ইম্পর্টেন্ট দুটো প্রপার্টি আছে। কি কি দুটো প্রপার্টি? এক নম্বর হচ্ছে একটা প্রপার্টি যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওয়েল অর্ডারিং। এবং এই প্রপার্টিটা খুব ইন্টারেস্টিং একটা প্রপার্টি, এবং এই প্রপার্টিটা অন্য কারোর নেই, শুধু ন্যাচারাল নাম্বারই আছে। আর একটা প্রপার্টি আছে, এটাও খুব ইন্টারেস্টিং প্রপার্টি, এটাও শুধুমাত্র ন্যাচারাল নাম্বারে আছে। এটা হচ্ছে প্রিন্সিপাল অফ ইন্ডাকশন, বা তোমরা ছোটবেলা থেকে যেটা পড়ে এসছো সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। প্রিন্সিপাল অফ ইন্ডাকশন দু ধরনের হয়, একটা ফার্স্ট টাইপ, একটা সেকেন্ড টাইপ। যাই হোক, অত ডিটেলসে এগুলো আলোচনা করার দরকার নেই, কারণ এগুলো জায়গা থেকে খুব একটা কোশ্চিন আসে না, বা প্রিন্সিপাল অফ ইন্ডাকশন সবাই মোটামুটি জানো, একটা জানলেই চলবে। এবার এই প্রিন্সিপাল ইন্ডাকশনের যেটা আমরা প্রচলিত নাম সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, ঠিক আছে? আচ্ছা, এবার জানতে হবে যে এই ওয়েল অর্ডারিং প্রপার্টিটা কি, আর প্রিন্সিপাল অফ ইন্ডাকশনটা কি। প্রিন্সিপাল অফ ইন্ডাকশন সকলেই মোটামুটি জানো, ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। তবে ওয়েল অর্ডারিং প্রপার্টি এটা কি, এটা আমাদের জানতে হবে। যারা যারা জানো তারা রিভিশন দিয়ে দাও যে না স্যার এগুলো জানি, কোনো অসুবিধা নেই। আর যারা যারা জানো না, ভুলে গেছো বা অনেকদিন আগে পড়েছিস আর মনে পড়ছে না, তারা এই প্রপার্টিটা একটু দেখে নাও, একটু আলোচনা করে দিই প্রপার্টিটা, তাহলেই সব বুঝতে পারবে। তো এই যে ওয়েল অর্ডারিং প্রপার্টি, এটা খুব সহজ এবং খুব সুন্দর একটা প্রপার্টি। কি বলেছে? বলছে যে কোনো এভরি নন এমটি, এই নন এমটি টার্মটা না আমরা ভুলে যাই। আচ্ছা, এখন আমি বলবো, তো বলবে স্যার একটা নন এমটির সাথে আমাদের কি সম্পর্ক? আমাদের তো আসবে এমসিকিউ। তো এমসিকিউ এর ক্ষেত্রে নন এমটি এমটির কি আছে, তাই না? কিন্তু অনেক ছোট ছোট জিনিস, হয়তো কোনো স্টেটমেন্ট ট্রু বা কোনো স্টেটমেন্ট ফলস এমসিকিউতে আসতে পারে। তখন হয়তো কোথাও একটা নন এমটি টার্মটা উড়িয়ে দিয়েছে বা নেই, আর তুমি হয়তো সেখানে লক্ষ্য করোনি, নিয়ে তুমি ওটাকে টিক মেরে দিয়েছো, তাহলে কিন্তু ভুল। দ্বিতীয়ত, যারা এখন 9, 10, 11, 12 এসএসসি ক্লিয়ার করেছো, এখানেও কিছু স্টুডেন্ট আছে আমার, তার পড়ছে তাও, তো তারা ফিল করতে পারছো যে কনসেপ্টটা কত পরিমাণে দরকার, এবং একটা ছোট্ট ছোট্ট জিনিস আমাদেরকে কতটা মাথায় রাখতে হয় ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগে। কারণ ইন্টারভিউ বোর্ডে সিলেবাস কিছু নেই, একদম A to Z। ইভেন গ্র্যাজুয়েশনের বাইরে মাস্টার ডিগ্রি থেকেও, পিএইচডি থেকেও কোশ্চেন জিজ্ঞেস করছে। তার ফলে এই ছোট ছোট ভুলগুলো করা যাবে না। তাহলে কি বললাম, এভরি নন এমটি, নন এমটি নিচে দাগ দিলাম, কারণ বেশিরভাগ ছাত্রছাত্রী এটাকে ভুলে যায় বা বলতে পারে না। নন এমটি না হলে কিন্তু স্টেটমেন্টটা ভুল। কেন বলছি আমি? এভরি নন এমটি সাবসেট, যে কোনো নন এমটি সাবসেট, যে কোনো, যেটা ইচ্ছে তোমাদের। কার সাবসেট নেবো? যেহেতু এটা ন্যাচারাল নাম্বারের প্রপার্টি, তাহলে ন্যাচারাল নাম্বারের সাবসেট নেবো। তাহলে ন্যাচারাল নাম্বারের যে কোনো একটা নন এমটি সাবসেট যদি আমরা নিই, তাহলে বলছে তার একটা লিস্ট বা স্মলেস্ট এলিমেন্ট থাকবে। তার একটা লিস্ট এলিমেন্ট, লিস্ট বা স্মলেস্ট, লিস্ট মানে হচ্ছে ছোট, সেই একটা ছোট এলিমেন্ট থাকবে। যদি বলতে পারো স্যার এটা আবার কি প্রপার্টি, সিম্পল জিনিস। না, এটা সিম্পল জিনিস না। এই প্রপার্টিটা সবার ক্ষেত্রে হয় না। আমি একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবে। ধরো আমি তোমাদের বললাম যে একটা সাবসেট নিচ্ছি, হ্যাঁ। কার সাবসেট? ন্যাচারাল নাম্বারের। ধরো একটা সাবসেট নিচ্ছি, সাবসেটটা 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে।
এই সাবসেটটা কিন্তু ফাইনাইট। যদি বলো কেন, কারণ ফাইনাইট সংখ্যক এলিমেন্ট আছে, 5টা এলিমেন্ট আছে, আর যদি এটা ডট ডট করে চলতে থাকে তাহলে ইনফাইনাইট সেটের সম্পর্কে তোমরা জানো। তো এই যে সাবসেটটা, এই সাবসেটটা কি লিস্ট এলিমেন্ট আছে, সব থেকে ছোট এলিমেন্ট? ইয়েস। এই সাবসেটটার সব থেকে ছোট এলিমেন্টকে এক, এটাই বলেছে। এই ওয়েল অর্ডারিং বলেছি, এটাই বলেছে যে যে কোনো সাবসেট যদি নন এমটি নিই ন্যাচারাল নাম্বার থেকে, তাহলে তার একটা লিস্ট এলিমেন্ট আছে। যেমন এই যে সাবসেটটা এস আমি নিলাম, এই এস সাবসেটের একটা লিস্ট এলিমেন্ট আছে, কে? ওয়ান। তাহলে ওয়ান ইজ দ্য লিস্ট বা স্মলেস্ট এলিমেন্ট অফ এন। বোঝাতে পারলাম? এবার কেউ কেউ কোশ্চিন করতে পারো যে স্যার, আপনি তো একটা ফাইনাইট সেট নিয়ে এটা বললেন, আপনি যদি একটা ইনফাইনাইট সাবসেট নিন ন্যাচারাল নাম্বারে, ধরো আমি একটা ইনফাইনাইট সাবসেট নিচ্ছি, 2, 4, 6, 8, 10, তার মানে আশা করি বুঝতে পারছো আমি ইভেনগুলো নিচ্ছি। ইভেন মানে বুঝতে পেরেছি, ইভেন মানে হচ্ছে যারা জোড়, তুমি বিজোড়ও নিতে পারো। আমি জোড় নিলাম, তাহলে ন্যাচারাল নাম্বারে কিন্তু 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, কিন্তু এখানে আমি কি নিলাম? আমি এখানে, ও এস এস এ লিস্ট এলিমেন্ট অফ এন হবে, এন হবে না, এটা এস হবে, হ্যাঁ ঠিক আছে, লিস্ট এলিমেন্ট অফ এস, কারেক্ট। আচ্ছা নেক্সট, এসে হচ্ছে 2, 4, 6, 8 ডট ডট করে আছে, তাহলে 2, 4, 6, 8 মানে ইভেন সব ন্যাচারাল নাম্বারগুলো। এবার এই ইভেন ন্যাচারাল নাম্বারগুলোর মধ্যে দেখো লিস্ট এলিমেন্ট আছে, আছে, থাকবেই। এবার যদি বলো স্যার গ্রেটেস্ট কি থাকে না, মানে ওয়েল অর্ডারিং প্রপার্টিকে লিস্ট কেন বলা হয়, গ্রেটেস্ট কেন বলা হয় না? কারণ হয়তো ফাইনাইট সেট বলে আগেরটার হয়তো গ্রেটেস্ট এলিমেন্ট থাকছিল, কিন্তু এইবার দেখো যদি ইনফাইনাইট সাবসেট হয়, তাহলে এই সাবসেটটার কি গ্রেটেস্ট এলিমেন্ট আছে? পাবো? গ্রেটেস্ট মানে সব থেকে বড় পাবো না তো, কে সব থেকে বড়? তার থেকেও বড় পাবে, কারণ ডট ডট করে চলছে ইনফাইনাইট অব্দি, এবং ইনফাইনাইট অব্দি চলে গেলে মানে চলতে থাকলে আমরা কি করে সব থেকে বড় বের করতে পারি না? কিন্তু আমরা দেখো লিস্ট বের করতে পারছি, 2। দেন কি বলতে পারি, 2 ইজ দ্য লিস্ট এলিমেন্ট অফ এস। বোঝা গেছে? তাহলে 2 হবে এই এস এর লিস্ট এলিমেন্ট। ওকে, তার মানে সোজা কথায়, তুমি ফাইনাইট নাও বা ইনফাইনাইট নাও, যে কোনো কিছু নিতে পারো, ন্যাচারাল নাম্বারের যদি কোনো সাবসেট হয় এবং সেটা যদি নন এমটি হয়, তাহলে তার লিস্ট এলিমেন্ট থাকবে। এবার আমাকে কেউ বলতে পারো স্যার নন এমটি কেন, যদি আমি এমটি নিই তাহলে কি হবে না? এমটি সেট তো সবার সাবসেট, ইয়েস। এমটি সেট যদি সবার সাবসেট হয়, তাহলে এমটি সেট ন্যাচারাল নাম্বারের সাবসেট। কিন্তু এমটি সেটে কোনো এলিমেন্ট নেই, ফাঁকা। এমটি মানে ফাঁকা, সেই ফাঁকাতে কোনো এলিমেন্ট নেই, তাহলে লিস্ট কে? সাবসেট, অবশ্যই সাবসেট, ন্যাচারাল নাম্বারের সাবসেট। কিন্তু আমাকে ছোট খুঁজতে গেলে অন্তত একজন থাকতে হবে, একজনের মধ্যে সেই সব থেকে ছোট, দুজনের মধ্যে কেউ একজন ছোট হবে, তিনজনের মধ্যে কেউ একজন ছোট হবে। কিন্তু যদি কোনো এলিমেন্ট না থাকে, গোটা ঘর ফাঁকা, তাহলে আমি কি করে বুঝবো কে ছোট বা কে বড়? তাহলে বলা যাবে না। তার ফলে যদি তুমি নন এমটি এই টার্মটা বাদ দাও বা এই ওয়ার্ডটা যদি বাদ দাও, তাহলে একটা বড় ভুল করছো, কারণ এমটি সাবসেটের কিন্তু ছোট এলিমেন্ট থাকে না, কারণ এমটি সাবসেটের কোনো এলিমেন্ট নেই। তার ফলে যদি এসটা এমটি হয়ে যায়, তাহলে আমি অবশ্যই বলতে পারবো এস হ্যাজ নো এলিমেন্ট। এমটি সেট বা এমটি সাবসেট অফ ন্যাচারাল নাম্বার হ্যাজ নো লিস্ট এলিমেন্ট, কারণ কোনো এলিমেন্টই নেই। এইবার কোনো কোনো ছাত্রছাত্রী আমাকে অনেক দিন বা অনেকবার জিজ্ঞেস করে এসছে, স্যার এই প্রপার্টিটা কি ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে হোল্ড করছে, ইন্টিজারের ক্ষেত্রে হোল্ড করবে না? ইন্টিজারের কি সব থেকে কোনো একটা সাবসেট যদি নন এমটি নিই, তাহলে কি তার ছোট এলিমেন্ট নেই? না, এই যে ওয়েল অর্ডারিং প্রপার্টি, এইটা ইন্টিজারে অ্যাপ্লিকেবল হবে না। যদি বলো কেন, তাহলে তার জন্য একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, তাহলে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে যে কেন এই ওয়েল অর্ডারিং প্রপার্টিটা ইজ নট অ্যাপ্লিকেবল ইন জেড। জেডে অ্যাপ্লিকেবল হবে না। যেমন ধরো আমি ন্যাচারাল নাম্বার ইন্টিজারের, হ্যাঁ অ্যাপ্লিকেবল, ইজ নট অ্যাপ্লিকেবল, সরি, ইজ নট অ্যাপ্লিকেবল ইন জেড। ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, ছোট্ট একটা উদাহরণ। ধরো আমি বললাম কোনো একটা ফাইনাইট সেট নেবো, তাহলে ফাইনাইট সেটের ক্ষেত্রে কি হবে? ফাইনাইট সেটের ক্ষেত্রে লিস্ট এলিমেন্টও থাকে, গ্রেটেস্ট এলিমেন্ট থাকে, সেটা নিয়ে কিছু বোঝা যায় না। কিন্তু যদি আমি এরকম একটা সাবসেট নিই ইন্টিজারের, যেই সাবসেটটাতে শুধু ইভেন ইন্টিজারগুলো থাকবে, এবার ইভেন ইন্টিজার মানে কিন্তু জিরো, জিরো কিন্তু ইভেন, জিরো কিন্তু অড না, বা জিরোকে অনেকে বলে নাইদার ইভেন না অড না, জিরো ইভেন। দুইয়ের গুণিতক যারা তারাই ইভেন, জিরো কিন্তু দুইয়ের গুণিতক, 2 × 0 মানে জিরো। তারপরে দুই, দুইয়ের গুণিতক। তারপরে -2, দুইয়ের গুণিতক, মানে যারা যারা দুইয়ের গুণিতক তারা সবাই ইভেন। বোঝা গেছে? আর ইভেন বাদ দিয়ে বাকিরা সব অড। তার ফলে 2, -2, 4, -4, 6, -6, এরা কিন্তু সবই হচ্ছে ইন্টিজার এবং ইভেন ইন্টিজার। তাহলে এটা তো একটা সাবসেট, এবং নন এমটি সাবসেট কার সাবসেট? এটা জেড। তাহলে এটা জেডের সাবসেট। কিন্তু দেখো তো, তোমরা বলতে পারবে যে এই যে জেডের যেটা সাবসেট নাম, তার সব থেকে লিস্ট এলিমেন্ট কি? নেগেটিভও বাড়ছে, পজিটিভও বাড়ছে, গ্রেটেস্ট বলা যায় না, লিস্টও বলা যায় না। তাহলে এই যে সাবসেটটা, এই সাবসেটটার কিন্তু কোনো লিস্ট এলিমেন্ট নেই। তার ফলে ইন্টিজারের ক্ষেত্রে কিন্তু একবারও বলতে পারবো না
হ্যাঁ, যে ওয়েল অর্ডারিং প্রপার্টি এক্সিস্ট করছে। ওয়েল অর্ডারিং প্রপার্টি শুধু কার ক্ষেত্রে এক্সিস্ট করে? অনলি কার ক্ষেত্রে? ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে, মনে থাকবে। আর একটা প্রপার্টি আছে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন বা প্রিন্সিপাল অফ ইন্ডাকশন। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, তাও আমি ছোট্ট করে বলে দিই। প্রিন্সিপাল অফ ইন্ডাকশন, ঠিক আছে, বা যেটাকে আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, সেটা কি? একদম যা শিখে এসেছি সেটাই, নতুন কিছু না। যে স্যার নতুনভাবে হয়তো অ্যানালিসিস বা অনার্সে স্যার নতুন শিখেছি এরকম কিছু না, একদম যেটা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে শিখেছো বা যেটা এর আগে তোমরা গ্র্যাজুয়েশনে পড়েছো সেই জিনিসটাই। সেটা হচ্ছে যে যদি ধরো দুটো আছে, একটা ফার্স্ট একটা সেকেন্ড, ধরো এটা ফার্স্ট, ফার্স্ট প্রিন্সিপাল। ফার্স্ট প্রিন্সিপালটা কি? ধরো এস, এগুলো কিন্তু ন্যাচারাল নাম্বারের সব, হ্যাঁ ন্যাচারাল নাম্বারের মধ্যেই হবে। এস যদি একটা সাবসেট হয়, বি এ সাবসেট অফ ন্যাচারাল নাম্বার, ঠিক আছে, সাজ দ্যাট, যাতে করে এক নম্বর ওয়ান যদি এসে থাকে, দেখবে এইভাবে না পড়ে তোমরা হয়তো এইভাবে পড়েছো যে কোনো একটা স্টেটমেন্ট একের জন্য ট্রু, তো ওটাই ব্যাপার, স্টেটমেন্টটাকে আমি এস ধরে নিচ্ছি, তাহলে এস হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার সাবসেট। স্টেটমেন্ট একের জন্য ট্রু মানে ওয়ান এসে আছে। তারপরে এই স্টেটমেন্টটা যদি কার জন্য ট্রু হতো বলো, শিখেছিলাম আমরা। দুই নম্বর, যদি কোনো কে এর জন্য ট্রু হয়, ধরো কোনো কে এর জন্য ট্রু, তার মানে কে যদি এসে থাকে, সেখান থেকে যদি আমরা দেখিয়ে দিতে পারি যে কে এসে থাকলে কে প্লাস ওয়ানও এসে থাকবে, তাহলে বলতে পারবো সবার জন্য, সবার মানে আর কি, প্রত্যেকটা ন্যাচারাল নাম্বারের জন্য, তার মানে এস আর ন্যাচারাল নাম্বারটা সমান হয়ে যাবে। বুঝতে পারলে কি বলতে চাইলাম? ওটাকে একটু আলাদাভাবে লিখছি, কীরকমভাবে লিখছি, যদি কোনো একটা স্টেটমেন্ট একের জন্য ট্রু হয় এবং কে এর জন্য ট্রু হলে যদি কে প্লাস ওয়ানের জন্য ট্রু হয়, তাহলে যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্য ট্রু হবে, এটাই ছিল। তাহলে ওই জিনিসটাই, স্টেটমেন্টটাকে আমি এস ধরছি, তাহলে এস হচ্ছে যদি একের জন্য ট্রু হয়, মানে এক যদি এসে থাকে, কোনো একটা কে এসে থাকলে যদি কে প্লাস ওয়ানও এসে থাকে, তাহলে এস পুরোপুরি ন্যাচারাল নাম্বারটা হবে, মানে সবার জন্যই হবে, পুরো সবার জন্য। আর সেকেন্ড যেটা আছে, সেটা আর কিছুই না, একটু স্লাইট চেঞ্জ, স্টেটমেন্ট একই, কোনো রকম স্টেটমেন্টে পরিবর্তন নেই, মানে কনক্লুশনে কোনো পরিবর্তন নেই, রেজাল্টে একই, স্টেটমেন্টে সামান্য একটা পরিবর্তন আছে, রেজাল্টে কোনো পরিবর্তন নেই, ঠিক আছে, কিন্তু স্টেটমেন্টে একটু পরিবর্তন কি, এস বি এ সাবসেট অফ ন্যাচারাল নাম্বার। আচ্ছা, এখানে নন এমটি আননেসারি বলার দরকার নেই, কারণ প্রথমেই বলে দিয়েছি এক কেসে থাকতে হবে, তার ফলে আগে নন এমটি বলে কোনো লাভ নেই, তুমি যদি বলো ভালো কথা, কিন্তু আদারওয়াইজ বলে লাভ নেই। যাতে করে ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে কি, ফার্স্টে কি বলেছে, ফার্স্টে বলছে ওয়ান এসে থাকবে, সেকেন্ডেও বলছে ওয়ান এসে থাকবে। ফার্স্টে বলেছে শুধু কে যদি এসে থাকে তাহলে কে প্লাস ওয়ান কে এসে থাকতে হবে, আর সেকেন্ডে বলেছে যদি কে না, একের পর দুই, তিন, চার, এখান থেকে শুরু করে কে প্রত্যেকে যদি এসে থাকে, তার মানে এরা সবাই যদি এসে সাবসেট হয়, এবং সেখান থেকে যদি বলতে পারি যে কে প্লাস ওয়ান এসে আছে, তাহলে এস আর এন সমান হবে। পার্থক্যটা বুঝতে পারলে? এখানে অনলি কে এসে থেকে কে প্লাস ওয়ান কে এসে থাকতে হবে, আর এখানে অনলি কে এর বদলে একের পর দুই থেকে শুরু করে কে অবধি সবাইকে এসে থাকতে হবে, তাহলে সেখান থেকে যদি কে প্লাস ওয়ান এসে থাকে, তাহলে এস আর এন সমান হবে। এই গেল হচ্ছে আমাদের দুখানা প্রপার্টি। একটা হচ্ছে ওয়েল অর্ডারিং প্রপার্টি, যেটা আশা করি বুঝতে পারলে যে যে কোনো ন্যাচারাল নাম্বারের নন এমটি সাবসেটের একটা লিস্ট এলিমেন্ট বা স্মলেস্ট এলিমেন্ট বা ছোট এলিমেন্ট থাকবে। আর দুই নম্বর হচ্ছে প্রিন্সিপাল অফ ইন্ডাকশন, যেটা ছোটবেলা থেকে করে এসেছি, যে একের জন্য ট্রু, কে এর জন্য ট্রু হলে কে প্লাস ওয়ানের জন্য যদি ট্রু হয়, তাহলে সবার জন্য ট্রু। ওটাই বলছি একটু ভাষায়, স্টেটমেন্ট মানে সেট দিয়ে একটা অন্যরকম ভাবে, আর কিছুই না। এইবার ন্যাচারাল নাম্বারের পর আমাদের যেটা, সেটা হচ্ছে ইন্টিজার। কিন্তু ইন্টিজারের ক্ষেত্রে ওরকম অনেক বৈশিষ্ট্য আছে, কিন্তু ইন্টিজারের ক্ষেত্রে যেটা আমরা চাইছি, অ্যানালিটিক্যাল কোনো স্পেশাল বৈশিষ্ট্য নেই, অ্যালজেব্রিক অনেক বৈশিষ্ট্য আছে। দুটো ইন্টিজারের যোগফল ইন্টিজার হয়, দুটো ইন্টিজারের বিয়োগফল ইন্টিজার হয়, দুটো ইন্টিজারের গুণফল ইন্টিজার হয়, এগুলো অনেক ধরনের, এগুলো হচ্ছে অ্যালজেব্রিক বৈশিষ্ট্য। কিন্তু অ্যানালিটিক্যাল কোনো খুব একটা বৈশিষ্ট্য নেই বলে ইন্টিজারটাকে আমরা এখন পড়ি না ঠিক মতো। এরপর যেটা আমরা চলে যাবো, সেটা হচ্ছে র্যাশনাল নাম্বার। তার কিছু অ্যানালিটিক্যাল ইম্পর্টেন্ট কিছু প্রপার্টিজ আছে, তার প্রপার্টিজ অফ কি পড়বো এবার, কিউ, র্যাশনাল নাম্বার। তো যেরকম ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে দুটো ইম্পর্টেন্ট প্রপার্টি ছিল, সেরকম ইন্টিজারের সেরকম র্যাশনাল নাম্বারের ক্ষেত্রে, ইন্টিজারের ক্ষেত্রে সেরকম কোনো উল্লেখযোগ্য অ্যানালিটিক্যাল বৈশিষ্ট্য নেই বলে ছেড়ে দিলাম। কিন্তু মূলত বা র্যাশনাল নাম্বারের ক্ষেত্রে কিন্তু তিনখানা ইম্পর্টেন্ট প্রপার্টি আছে, এবং সব থেকে বড় কথা হচ্ছে এই তিনটে প্রপার্টি যা যা র্যাশনাল নাম্বারে আছে, সেগুলো আবার সব রিয়াল নাম্বারে আছে। তার ফলে এখন একটু ভালো করে শিখে নাও, তাহলে রিয়াল নাম্বারের ক্ষেত্রে আর অসুবিধা হবে না। আচ্ছা, এক নম্বর হচ্ছে অ্যালজেব্রিক প্রপার্টিস। অ্যালজেব্রিক মানে এর মধ্যে একটা না, অনেকগুলো, টোটাল 11খানা প্রপার্টি, সেই 11খানা প্রপার্টিটিকে কম্বাইন করে একটা প্রপার্টি বলা হয়, সেটা অ্যালজেব্রিক। দুই নম্বর যেটা, সেটা হচ্ছে অর্ডার প্রপার্টি, খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রপার্টি খুব ইম্পর্টেন্ট, এবং এই প্রপার্টিগুলো আমি চাই না যে তোমরা মিস করো। প্রথম থেকেই যদি আমি বলি যে না আমরা এগুলো না করে একদম ওপেন সেট, ক্লোজ সেট বা সিকোয়েন্স সিরিজ শুরু করবো, তাহলে কি হয়, বেসিক জিনিসপত্র যদি না জানো, শোনো,
তুমি পড়ছো রিয়াল অ্যানালিসিস, তার মানে তুমি রিয়াল নাম্বার সিস্টেমের উপর অ্যানালিসিস করছো। আর তুমি রিয়াল নাম্বার সিস্টেম কি করে এসছে, রিয়াল নাম্বার সিস্টেমের কি কি বৈশিষ্ট্য সেগুলো জানো না, আর তুমি তার উপর অ্যানালাইজ করছো, তাহলে তোমার মতো বোকা কেউ নেই পৃথিবীতে। যেটা সম্পর্কে তুমি জানোই না, যেটা সম্পর্কে তুমি ওয়াকিবহল না, যেটা সম্পর্কে তোমার কনসেপ্ট নেই, তার উপর তুমি কি অ্যানালিসিস করছো? তুমি কিছু করতেই পারবে না, বেসিক্যালি তুমি সিলেবাস শেষ করছো আর কিচ্ছু করছো না। তারপরে যদি ভালো করে শিখতে হয়, কোনো কিছুকে যদি অ্যানালাইজ করতে হয়, তাহলে সেই সেটটা সম্পর্কে আগে ভালো করে জানতে হবে, তার বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানতে হবে, তারপর তো তার উপর অনেক কিছু অ্যানালাইজ করবো। যেমন ধরো সিকোয়েন্সটা কার উপর? সিকোয়েন্সটা হচ্ছে একটা ফাংশন আর কিছুই না, এটা ম্যাপিং, সেটা হচ্ছে রিয়ালের উপর। তাহলে আমি যদি ম্যাপিং ভালো করে না জানি, আমি যদি রিয়ালের বৈশিষ্ট্য না জানি, তাহলে আমি কি করে তার উপর সিকোয়েন্স পড়বো, তাই না? তারপর ধরো কন্টিনিউটি, লিমিট, ডিফারেন্সিবিলিটি, এটা কি রিয়ালের উপর একটা ফাংশন আছে, সেই ফাংশনটার কিছু বৈশিষ্ট্য। আমি রিয়াল নাম্বারেরই বৈশিষ্ট্য জানি না, তার উপর একটা ফাংশন ডিফাইন করে তার বৈশিষ্ট্য জানছি, হয় না, ওইভাবে হয় না। তারপরে কি জানা কিছু হয় না, ওইসব নামে নামে পড়া, ওগুলো কিছু লাভ হয় না, এবং ওপর দিয়ে পড়া হয়, সেটা কোনো লাভ হয় না, বরঞ্চ ক্ষতি, সময় নষ্ট। আরেকটা 3 নম্বর যেটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, সেটা হচ্ছে ডেনসিটি। ডেনসিটি মানে ঘনত্ব থেকে এই ব্যাপারটা এসছে। তো এই 3টে প্রপার্টি র্যাশনাল নাম্বারের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। 3টে প্রপার্টি আছে, তার মধ্যে প্রত্যেকটা প্রপার্টি আলোচনা করেছি, চিন্তার কিছু নেই। এতক্ষণ যা বললাম সেটা কি বুঝতে পেরেছি সবাই? যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি একটু টাইম দিচ্ছি, 1 মিনিট। মাইক অন করবে, আমাকে কোশ্চেন করবে, নিয়ে মাইক অফ করে দেবে। আরো কোনো কোশ্চেন এর মধ্যে থেকে যা যা বললাম? যদি কারোর থাকে, নির্দ্বিধায় করতে পারো, কোনো কোশ্চিন করতেই হবে, শিখতে গেলে কোশ্চিন করতে হয়। যদি তুমি বুঝতে পারো তাহলে কোশ্চিন অবশ্যই করবে। আর স্যার যদি সেকেন্ড যে প্রিন্সিপাল অফ ইন্ডাকশন, ওখানে স্যার বইতে দেখছিলাম 1 থেকে শুরু। ওয়ান ওয়ান টু ওয়ান তো অলরেডি আছে, ওই জন্য আর 1 থেকে করলাম না। কবার 1 থেকে লিখবে? দুবার একই জিনিস লিখলাম না? 1 থেকেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। একই জিনিস তাহলে দুবার লিখবে। ওকে স্যার, না বইতে আছে তাই স্যার। বইতে আছে, 1 তো একবার এসে আছে, আবার যদি তুমি 1 নাও তাতে কোনো ভুল নেই। তো বেসিক্যালি একবার নিয়ে ফেলেছি, ওই জন্য আমি নেই না। একই জিনিসকে দুবার লিখে কি লাভ আছে? ওই জন্য নেই না। তুমি যদি বলো না স্যার আমি একই জিনিসকে দুবার নিব, তো তোমার ইচ্ছে, তাতে কোনো ভুল নেই, কোনো ক্ষতি নেই। ঠিক আছে? ওকে স্যার। আমি তো 1 বলে দিয়েছি, তাহলে ওটা আবার বলার কি দরকার? ওই জন্য আর বললাম না। আর তুমি যদি বলো না স্যার আবার বলবো, তুমি বলতে পারো, কোনো অসুবিধা নেই, তাতে কোনো ভুল নেই। মানে এই সমস্ত ছোটোখাটো বিষয় যেগুলো আছে, সেগুলো তোমার বা আমার উপর নির্ভর করছে। মানে সবসময় আমি বলবো যে কোনো রেজাল্ট বা কোনো কিছু ইউনিক হয় না, একমাত্র ইউনিক হয়। কোটেশন মানে হচ্ছে ধরো কেউ কিছু বলে গেল, তার উক্তি, সেটাকে তুমি চেঞ্জ করে দিলে তোমার মতো করে, তাহলে হবে না। যে গান্ধীজি অমুক কথা বলে গেছে, নেতাজি অমুক কথা বলে গেছে, অমুক অমুক জন, তাহলে তার একটা কোটেশন থাকে, সেই কোটেশনকেও মানুষ চেঞ্জ করে দেয়। সব কিছুই চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু সেটা চেঞ্জ করা ঠিক না। কিন্তু তুমি যদি বলো স্যার একটা জিনিস, একটা ডেফিনেশন বা একটা প্রপার্টিকে আমি একটু নিজের মতো করে লিখবো, তুমি লিখতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। যেমন এটা তুমি যদি মনে করো স্যার 1কে আবার লিখবো, তাতে কি আছে, লিখতেই পারো। তার ফলে অঙ্ক বিভিন্নভাবে করতে পারো, যেটা ইচ্ছে, কোনো অসুবিধা নেই। এবার প্রথম যে প্রপার্টি, সেটা হচ্ছে, আর কারো যদি কোনো কোশ্চেন থেকে বলতে পারো, হ্যাঁ। স্যার ওটা কি সাবসেট অফ এস হবে না বিলংস টু এস হবে? ওই যে এটা না, এটা সাবসেট, মানে এখানে যেহেতু আমি সেট আকারে নিয়েছি, এটা যেহেতু সেট আকারে নিয়েছি, আর তুমি যদি সেট আকারে না নিতে, তাহলে তুমি বিলংস টু বলতে। তার মানে 2 3 সবাই। আর যেহেতু সেট নিয়ে নিয়েছি, তার মানে এই গোটা সাবসেটটা এস এর সাবসেট। তার মানে এটা যদি এস এর সাবসেট হয়, তাহলে প্রত্যেকে এসে আছে, ওটাই বোঝাতে চেয়েছি। মানে আমি সেকেন্ড ব্যাকেট নিয়েছি বলে এটাকে সাবসেট দিলাম, আর যদি সেকেন্ড ব্যাকেট না দিয়ে শুধু ইন্ডিভিজুয়ালি 2 3 4 5 নিতাম, তাহলে সব এলিমেন্টগুলোকে নিতাম, তখন বলতাম বিলংস টু। ওকে, দুভাবেই লেখা যায়, কোনো অসুবিধা নেই। বুঝতে পারলে আমার কথাটা? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট হচ্ছে অ্যালজেব্রিক প্রপার্টিস। আছে অ্যালজেব্রিক প্রপার্টিস, যারা জানো তারা বুঝেছো। অ্যাকচুয়ালি এই অ্যালজেব্রিক প্রপার্টি হচ্ছে ফিল্ড হওয়ার, মানে যারা যারা ফিল্ড, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা ফিল্ড বলে একটা চ্যাপ্টার আছে। যেই সমস্ত সেটগুলো ফিল্ড হয়, সেই ফিল্ডের টোটাল 11খানা প্রপার্টি থাকে। সেই 11খানা প্রপার্টিটা গোটাটা নিয়ে অ্যালজেব্রিক প্রপার্টিস তৈরি হয়, এবং র্যাশনাল নাম্বারের সেটটা একটা ফিল্ড হয়। সেই ফিল্ডের যতগুলো প্রপার্টি আছে টোটাল 11টা, সেই 11টা প্রপার্টি একসাথে কম্বাইন করে আমরা বলি অ্যালজেব্রিক প্রপার্টিস। যারা যারা জানো তারা বলতে পারো আমার সাথে, কোনো অসুবিধা নেই। বা দেখে নিতে পারো যে আমি ঠিক লিখছি কিনা। যে এ আর বি, এই 1 নম্বর প্রপার্টি, টোটাল 11টা, তার মধ্যে একটা কি, এ আর বি যদি কিউতে থাকে, ধরো দুটো সংখ্যা কিউতে আছে, তাহলে বলছে তাদের যোগফলও কিউতে থাকবে। এটা ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রেও হয়, এটা ইন্টিজারের ক্ষেত্রেও হয়। 2 নম্বর অ্যাসোসিয়েটিভ আছে, এটাকে বলে ক্লোজার প্রপার্টি, প্লাসের রেসপেক্টে ক্লোজার, অ্যাডিটিভলি ক্লোজড। সেগুলো অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা যখন পড়াবো তখন আরো ভালো করে লিখবো, এখন অত ডিটেলস সেগুলো লিখছি না, কারণ ওগুলো আবার শিখবে, তখন বুঝতে পারবে। আরেকটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ, অ্যাডিশনের রেসপেক্টে। অ্যাসোসিয়েটিভ মানে আমি যোগ করছি 3টে সংখ্যা নিয়ে, জাস্ট ব্র্যাকেটটাকে ইন্টারচেঞ্জ করবো, যোগফল একই থাকবে। ফর অল এ বি সি বিলংস টু কিউ, জানা আছে সবার এটা? আচ্ছা। 3 নম্বর, দেয়ার এক্সিস্ট একটা জিরো এলিমেন্ট। জিরো, জিরো মানে যেটাকে আমরা জিরো বলি নর্মালি, সেই জিরো এলিমেন্টটাকে আমরা জিরো দিয়ে লিখি। জিরো অবশ্যই কিউ আছে। আর জিরোর একটা বৈশিষ্ট্য কি, জিরো যার সাথে যোগ হবে, যার সাথে যোগ হোক,
এ এর সাথে বি এর সাথে ওই এলিমেন্টটাকেই দেবে, মানে ভ্যালুলেস, জিরোর কোনো ভ্যালু নেই, জিরোর সঙ্গে যাকেই যোগ করবো ওটাই পাবো। বোঝা গেছে? 4 নম্বর, যে কোনো একটা এ যদি নাও রেশনাল নাম্বার থেকে, যে কোনো একটা এলিমেন্ট, ফর ইচ এলিমেন্ট এ, আমি যদি রেশনাল নাম্বার থেকে নিই তাহলে তার জন্য একটা তার অ্যাডিটিভ ইনভার্স মানে মাইনাস এ, এটাকে বলা হয় দেয়ার এক্সিস্ট অ্যান অ্যাডিটিভ ইনভার্স। মনে থাকবে, অ্যাডিটিভ মানে ইনভার্স কিন্তু অ্যাডিশনের রেসপেক্টে, যেরকম ডটের রেসপেক্টে বা মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে ইনভার্স হয়, সেরকম অ্যাডিশনের রেসপেক্টে সেটা হচ্ছে মাইনাস এ। ইনভার্সের কাজ কি? ইনভার্সের কাজ হচ্ছে যে কোনো এলিমেন্টের সঙ্গে তার ইনভার্স যোগ করে যাতে জিরো পাই। অ্যাডিটিভ ইনভার্সের কাজ কি? যে কোনো এলিমেন্টের সঙ্গে তার অ্যাডিটিভ ইনভার্স যোগ করে জিরো পেতে হবে। দেখো এ আর মাইনাসে যোগ করে জিরো পাচ্ছি। আর 5 নম্বর হচ্ছে এরা কমিউটেটিভ বৈশিষ্ট্য স্যাটিসফাই করে। কমিউটেটিভ প্রপার্টি মানে এ প্লাস বি আর বি প্লাস এ সমান। বোঝা গেছে? তাহলে এ প্লাস বি আর বি প্লাস এ সমান, তার মানে এখানে যদি এ প্লাস জিরোর জায়গায় জিরো প্লাস এ দাও একই। এখানে যদি এ প্লাস মাইনাস এর জায়গায় মাইনাস এ প্লাস এ দাও, মানে মাইনাস এটাকে আগে নিয়ে নাও পরে এটাকে দাও, ব্যাপারটা একই। সেই জন্য 5 নম্বর প্রপার্টিতে থাকলে এগুলো আর আলাদা আলাদা করে দুবার বলার দরকার নেই, একবার বলেই যথেষ্ট। বোঝাতে পেরেছি? 6 নম্বর, এইবার যে বৈশিষ্ট্যগুলো হলো সব প্লাসের রেসপেক্টে। এবার যেটা হবে সেটা হচ্ছে গুণ বা ডট বা মাল্টিপ্লিকেশনের রেসপেক্ট। কিরকম? বলছে দুটো রেশনাল নাম্বারকে যদি গুণ করি, জানো, রেশনাল হবে। এটাও বলছে ক্লোজার প্রপার্টি, কিন্তু ডটের রেসপেক্টে মাল্টিপ্লিকেশন। 3টে রেশনাল নাম্বারকে যদি গুণ করি এবং তুমি যদি ব্র্যাকেটটাকে ইন্টারচেঞ্জ করে দাও, কোনো প্রভাব পড়বে না। এটাও হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, কিন্তু এটা ডটের রেসপেক্টে। দেখো প্লাসের রেসপেক্টে যা যা হয়েছে সেটাই ডটের রেসপেক্টে হবে, একটা প্রপার্টি বা একটা ছোট্ট জিনিস বাদ দিয়ে। 8 নম্বর, প্লাসের রেসপেক্টে কি হয়েছিল, যে একটা জিরো পেয়েছিলাম। জিরোর কাজ কি? জিরোর কাজ হচ্ছে যে কোনো এলিমেন্টের সঙ্গে জিরোকে যোগ করলে ওটাই ফেরত পাই। ডটের রেসপেক্টে জিরো পাবো না, তখন কি পাবো জানো? দেয়ার এক্সিস্ট অ্যান আইডেন্টিটি বলা হয়, বা অনেক বইতে ইউনিটি। সেই আইডেন্টিটি এলিমেন্ট মানে এটা হচ্ছে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে আইডেন্টিটি, সেটাকে নাম দিই ওয়ান। সাজ দ্যাট, এই ওয়ানের কাজ কি? যে কোনো এলিমেন্টের সঙ্গে ওয়ান যদি আমি গুণ করি, যে কোনো, যেমন যে কোনো এলিমেন্টের সঙ্গে জিরো যোগ করলে এ পাই, সেরকম যে কোনো এলিমেন্টের সঙ্গে ওয়ান গুণ করলে আবার এ কেই পাবো। এইটা হচ্ছে আইডেন্টিটির কাজ। 9 নম্বর, এই জায়গাটা অনেকে ভুল করে, আমি একটু ভরিয়ে দিচ্ছি। ফর ইচ নন জিরো, এই নন জিরোটা বলতে ভুলে যায় এবং নন জিরো না বলতে পারলে কিন্তু ভুল। যে কোনো নন জিরো এলিমেন্ট, জিরোর ক্ষেত্রে হবে না, হ্যাঁ। ধরো একটা এ নিলে, এ তুমি কিউ থেকে নিলে, তাহলে তার জন্য একটা ইনভার্স হয়। ইনভার্স মানে যেরকম প্লাসের রেসপেক্টে বললাম অ্যাডিটিভ ইনভার্স, ডটের রেসপেক্টে শুধু ইনভার্স বলি। ইনভার্সের কাজ কি? ইনভার্সটাকে বলা হয় এ ইনভার্স বা 1/a। তার কাজ কি? যে কোনো এলিমেন্টের সঙ্গে, যে কোনো একটা এলিমেন্ট নাও এ বা কিছু, তার সঙ্গে যদি আমি 1/a বা তার ইনভার্স গুণ করি, জানো কত পাবো? 1। আর 10 নম্বর, ডটের রেসপেক্টে কমিউটেটিভ মানে এ ডট বি আর বি ডট এ ইজ ইকুয়াল টু সেম, যেখানে এ আর বি কিউতে থাকে। এবং তোমরা যদি মনে হয় স্যার এ ডট এ ইনভার্সের জায়গায় আমি এ ইনভার্স ডট এ দেবো, হবে। বা এ ডট ওয়ানের জায়গায় স্যার আমি ওয়ান ডট এ দেবো, হবে, কারণ কমিউটেটিভ বলে দিয়েছি, তার ফলে এটাও হবে। আর 11 নম্বর আরেকটা যেটা প্রপার্টি আছে, যেটাকে আমরা বলি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, মানে যেখানে গুণ যোগ দুটো একসাথে। কিরকম প্রপার্টি? বলছে এর সাথে যদি বি প্লাস সি গুণ করো তাহলে হবে এ ডট বি প্লাস এ ডট সি। বোঝা গেছে কি বোঝা যায়নি? এই প্রপার্টিকে কি বলা হয়? ডিস্ট্রিবিউটিভ। এবং এই টোটাল 11টা প্রপার্টি যদি কারোর হোল্ড করে তাহলেই সেটাকে বলা হয় অ্যালজেব্রিক। যদি বলো স্যার ইন্টিজারের ক্ষেত্রে কি 11টা হতো না? না, ইন্টিজারের ক্ষেত্রে এই 5টা হলেও, ইন্টিজারের ক্ষেত্রে এই 6-7 হলেও, ইন্টিজারের ক্ষেত্রে 8 হলেও, ইন্টিজারের ক্ষেত্রে 9 হয় না। অনেকেই আছে যাদের ইনভার্স থাকে না, মানে 1-2 ইন্টিজারে নেই, মানে সেটা থাকতে হবে ইনভার্সটা। তার ফলে ইন্টিজার কিন্তু এই 11খানা প্রপার্টিকে স্যাটিসফাই করে না। 7খানা করতে পারে, 8খানা করতে পারে, কিন্তু এই টোটাল 11খানা সবগুলোকে করে না। যদি 11খানা সবগুলোকেই মানে স্যাটিসফাই করে তাহলেই সেটাকে বলি অ্যালজেব্রিক বৈশিষ্ট্য। এবং এটাকে বলা হয় এই 11খানা যদি স্যাটিসফাই করে তাহলে কিউ প্লাস ডট, যেহেতু প্লাস নিচে আর ডট নিচে, এটা কি হবে? একটা ফিল্ড। রেশনাল হচ্ছে একটা ফিল্ড। ইভেন রিয়াল নাম্বারও একটা ফিল্ড হয়, সেটা নিয়ে আমি আলোচনা করবো, কারণ রিয়াল নাম্বারের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটা আছে। রিয়াল নাম্বারের ক্ষেত্রে এই 11খানা বৈশিষ্ট্য স্যাটিসফাই করে, ওখানে আর লিখবো না, কারণ অলরেডি 11খানা বৈশিষ্ট্য একবার লিখে দিয়েছি, সময় নষ্ট হবে। খালি বলে দেবো যে আরটাও একটা ফিল্ড, রিয়াল ফিল্ড। ইভেন কমপ্লেক্স একটা ফিল্ড হয়, তাহলে এগুলো সব ফিল্ড। নেক্সট যেটা প্রপার্টি সেটা হচ্ছে অর্ডার প্রপার্টিজ। অর্ডার প্রপার্টিজও একটা না, 4টে প্রপার্টি। 4টে প্রপার্টিকে নিয়ে একসাথে কম্বাইন করে অর্ডার প্রপার্টিজ হয়। ঠিক আছে? অর্ডার প্রপার্টিজ। আচ্ছা, আমি যেগুলো যেগুলো পড়িয়ে দিচ্ছি সেগুলো কিন্তু বাড়িতে পড়তে হবে, সেলফ স্টাডি করতে হবে। যে কোনো বই নেবে সেই বই পাবে।
যদি মনে হয় না স্যার বই ভালো লাগছে না, আপনার নোট আছে বা ভিডিও আছে, সেগুলো দেখে কিন্তু পড়তে হবে, বারবার করে রিভিশন দিতে হবে। উইদাউট রিভিশন তাহলে কিন্তু কোনো কিছু হবে না, কারণ এগুলো বুঝতে ভালো লাগবে, কিন্তু যখনই তুমি পড়বে না কদিন পর কিন্তু তুমি ভুলতে শুরু করবে। তার ফলে পড়াটা কিন্তু মাস্ট। আমার পড়া যত ভালোই বোঝো, আমার ছাত্রছাত্রীরা খুব ভালো বোঝে, কিন্তু পড়তে চায় না, এই এক বড় বিপদ। পড়তে হবে নিজেকে। মনে রাখবে যে স্যারের ক্লাস যদি 2 ঘন্টা করি, পড়বো নিজে 8 ঘন্টা, টোটাল 10 ঘন্টা সময় নষ্ট করবো দিনে। সময় নষ্ট মানে সময়টাকে ব্যহিত করবো, নষ্ট তো না। অর্ডার প্রপার্টি 1 নম্বর, এ আর বি যদি রেশনাল নাম্বার থাকে মানে, তাহলে বলছে এই তিনটের মধ্যে একটা না একটা কন্ডিশন স্যাটিসফাই করবে। কি বলছে? আইদার এ বি এর থেকে ছোট হবে, হবে দুটো রেশনাল নাম্বার যদি নিই তাহলে একটা আরেকটা থেকে ছোট। আচ্ছা, প্রথমে বড়টা দিয়ে করি, প্রথমে ছোট দিয়ে করে ভালো লাগে না, নেগেটিভ দিয়ে করলে প্রথমে বড়। এ বি এর থেকে বড় হবে, বা এরকম হতে পারে এ বি এর সঙ্গে সমান, বা এরকম হতে পারে এ বি এর থেকে ছোট। হবেই, বলছে যে কোনো দুটো রেশনাল নাম্বারের মধ্যে হয় এ বড়, নাহলে বি বড়, নাহলে এ আর বি সমান। তার মাঝে তার তিনটের বাইরে কি কিছু হতে পারে? হতে পারে না। তো এটাকে বলা হয় ল অফ ট্রাইকোটমি। খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, ল অফ ট্রাইকোটমি। ট্রাই কেন দিয়েছে? ট্রাই মানে হচ্ছে তিন, এই তিনটের মধ্যে যে কোনো একটা কিছু হবেই। খুব সুন্দর বৈশিষ্ট্য। বা এটাকে যদি আরো ভালো করে ছোট করতে যাও, দুটো না নিয়ে যদি একটা সংখ্যা নিতে চাও, তাহলে এ যদি রেশনাল নাম্বার হয়, তাহলে যে কোনো রেশনাল নাম্বার আইদার হয় সেটা পজিটিভ, বা সেটা শূন্য, বা সেটা নেগেটিভ। এই তিনটের মধ্যে কোনো না কোনো একটা হবেই, হবেই। বোঝা গেছে? তো এটাই বলেছি, দুটো সংখ্যার মধ্যে একটা বড় একটা ছোট বা সমান, বা দুটো একটা রিয়াল নাম্বার, একটা রেশনাল নাম্বার, হয় পজিটিভ নাহলে নেগেটিভ নাহলে জিরো। তিনটার মধ্যে কোনো না কোনো একটা হবে। আচ্ছা, এটা একটা প্রপার্টি। শুধু এটা না, আরো অনেকগুলো আছে, মানে সবগুলো নিয়ে একসাথে কম্বাইন করে অর্ডার প্রপার্টিজ বলি। 2 নম্বর হচ্ছে এ যদি বি এর থেকে ছোট হয়, আর বি যদি সি এর থেকে ছোট, একদম ছোটবেলার জিনিস, এ বি এর থেকে ছোট, বি সি এর থেকে ছোট, তাহলে আমরা কি জানি? এ সি এর থেকে ছোট অটোমেটিক্যালি। তো এটাই, এটাই একটা বৈশিষ্ট্য, একদম ছোটবেলার জিনিস। মানে এই যে বৈশিষ্ট্যগুলো, এগুলো বৈশিষ্ট্যগুলো নিয়েই আমরা অর্ডার প্রপার্টিজ বলি। আচ্ছা, 3, এ যদি বি এর থেকে ছোট হয়, আর তুমি বোথ সাইডে যদি একটা সি যোগ করো, এ এর সাথেও সি যোগ করলে বি এর সাথেও সি, তাহলে অটোমেটিক্যালি কি হবে? একই জিনিস যোগ করলে এ বি এর থেকে ছোট, তাহলে এ প্লাস সি বি প্লাস সি এর থেকে ছোট হয়ে যাবে। তাহলে এই ছোট ছোট বৈশিষ্ট্যগুলো মনে রাখার দরকারও নেই, খুব ইজি। আর 4 নম্বর, যদি এ বি এর থেকে ছোট হয়, আর তুমি যদি একটা পজিটিভ সংখ্যা দিয়ে গুণ করো, পজিটিভ কিন্তু, হ্যাঁ, সি, তাহলে জানো ইনইকুয়ালিটি কি হবে? বোথ সাইডে যদি সি দিয়ে গুণ করি, তাহলে এসি ইজ লেস দ্যান বিসি। আর যদি নেগেটিভ দিয়ে করো, তাহলে উল্টে যাবে। যাই হোক, তো আমরা শুধু পজিটিভ দিয়ে বলছি, এটা হবে। এই চারখানা প্রপার্টি কম্বাইন করে আমরা বলতে পারি অর্ডার প্রপার্টি। এবং এই অর্ডার প্রপার্টি রিয়ালেও হয়। যদি বলো স্যার অর্ডার প্রপার্টি সবার ক্ষেত্রে হয় না, কমপ্লেক্সে হয়। কমপ্লেক্সের ক্ষেত্রে এই অর্ডার প্রপার্টি হয় না। কেন হয় না? বলছে কমপ্লেক্সের ক্ষেত্রে কে ছোট কে বড় বের করা যায় না, বা কে পজিটিভ কে নেগেটিভ বের করা যায় না। যদি বলো স্যার একটু বোঝান না, একটু বুঝিয়ে দিন। ধরো আই কমপ্লেক্স নাম্বার কিনা, এই আই না পজিটিভ না নেগেটিভ না শূন্য, সত্যি কিছু। যদি বলো স্যার সম্ভব, এরকম বাস্তবে সম্ভব না, সেটা কমপ্লেক্স, ইমাজিনারিতে সম্ভব। ধরো আই কে পজিটিভ নিলাম সাপোজ, তাহলে কে বলতে পারে আই আর আই গুণ করলে কত হয়? দুটো পজিটিভ সংখ্যা গুণ করলে কত হয়? পজিটিভ। পজিটিভের সঙ্গে পজিটিভ গুণ করলে পজিটিভ হয়। তার ফলে আই স্কোয়ার সেটা পজিটিভ হবে। কিন্তু আমরা ছোটবেলা থেকে কত জানি? আই স্কোয়ার বা আয়োটা যেটাকে বলে, আয়োটা স্কোয়ার কত? -1। -1। পজিটিভ হয় না, ইম্পসিবল। তার ফলে আমরা বলতে পারি যে আই কোনোদিন পজিটিভ হবে না, কারণ এটা ট্রু না, সম্ভব না এটা। দ্বিতীয়ত কেউ বলতে পারে ঠিক আছে স্যার, আই পজিটিভ হলো না বা আয়োটা পজিটিভ হলো না, আয়োটা নেগেটিভ হবে। তাহলে নেগেটিভ আর নেগেটিভ গুণ করলে কি হয়? আবার পজিটিভ। আবার পজিটিভ। ঘুরে ফিরে আই স্কোয়ারটা পজিটিভ হয়ে গেল, আবার ঘুরে ফিরে -1টা পজিটিভ হয়ে গেল, যেটা সম্ভব না। তার ফলে আই নেগেটিভও না। তাহলে এবার কেউ ভাবতে পারে তাহলে আই জিরো হবে। ধরে নিলাম আই জিরো। আই যদি জিরো হয়, তাহলে আই আর আই, জিরো আর জিরোর গুণফল জিরো হবে। কিন্তু জিরো আর জিরোর গুণফল -1 হতে পারে? আই স্কোয়ার তো -1, তাহলে এটাও সম্ভব না। তার ফলে আই জিরো না। তার মানে আই এই সংখ্যাটা না পজিটিভ না নেগেটিভ না জিরো, সত্যি এরকম সংখ্যা আছে। এবং কমপ্লেক্সের ক্ষেত্রে এই ল অফ ট্রাইকোটমি স্যাটিসফাই করে না, এগুলো ইন্টারভিউতে ধরে। আচ্ছা বলো তো, কমপ্লেক্সের ক্ষেত্রে অর্ডার প্রপার্টি স্যাটিসফাই করবে? তখন ধরো তুমি জানলে না, বলে না স্যার সিলেবাসে তো নেই কমপ্লেক্স, আমরা স্যার রিয়াল অবধি পড়েছি। তাহলে হাসবে ইন্টারভিউতে যারা বসেছে তারা, যে আজব কোশ্চেনে অ্যান্সার দিচ্ছে, যে সিলেবাসে নেই। সিলেবাস বলে ইন্টারভিউতে কিছু হয় না, যত তুমি জানতে পারবে তত ভালো। তুমি যখন শিক্ষকতা পেশার সঙ্গে আছো, শিক্ষা ব্যাপারটাই হচ্ছে যত তুমি জ্ঞান লাভ করতে পারবে তত তোমার ভালো। তোমার থেকে যদি কাউকে পাই যে তার বেশি জ্ঞান, তাহলে তাকে নেবে। তোমাকে কেন নেবে? কারণ তুমি ঠিক মতো পড়াতে পারবে না, তুমি জানো না, তাই না? এটা তো আর ওরকম না যে কোর্স, যে স্যার আমার এতটুকু দরকার আমি এতটুকুই জানবো।
তুমি যত বেশি জানতে পারবে তত বেশি ভালো পড়াতে পারবে, তত বেশি তোমাকে নেবে। এই হচ্ছে বিষয়। নেক্সট যেটা, সেটা হচ্ছে 3 নম্বর প্রপার্টি। আচ্ছা, এই দুটো প্রপার্টি যদি কেউ একসাথে স্যাটিসফাই করে, ধরো দুটো প্রপার্টি, তাহলে তখন বলবো অল, মানে ধরো কিউ এই দুটো প্রপার্টি স্যাটিসফাই করছে, কিউ কে বলবো তখন অর্ডার্ড ফিল্ড। এই ওয়ার্ডটা অনেক সময় ইউজ করে, হ্যাঁ, শুধু ফিল্ড না, অর্ডার্ড ফিল্ড। ধরো সিন্স কিউ স্যাটিসফাই করছে বোথ অ্যালজেব্রিক অ্যান্ড অর্ডার প্রপার্টিস। এই দুটো প্রপার্টিসই কিউ স্যাটিসফাই করছে, অ্যালজেব্রিক আর অর্ডার। তাহলে এই দুটো প্রপার্টিস যদি স্যাটিসফাই করে, তাহলে কিউ কে একসাথে বলা হবে, দেন কিউ ইজ, আচ্ছা, অ্যালজেব্রিক প্রপার্টির জন্য ফিল্ড, আর অর্ডারের জন্য কিউ কে বলা হবে ইজ কল্ড অর্ডার্ড ফিল্ড। মনে থাকবে, অনেক সময় অনেক জায়গাতে এরকম বলে কিউ কি অর্ডার্ড ফিল্ড, তখন হয়তো তুমি ভাবলে ফিল্ড মানে তো জানি, অর্ডার ফিল্ড মানে তো জানি না। অর্ডার ফিল্ড মানে অর্ডার প্রপার্টি স্যাটিসফাই যারা যারা করে তাদেরকে অর্ডার ফিল্ড বলে। অর্ডার আর অ্যালজেব্রিক দুটো স্যাটিসফাই করলে অর্ডার ফিল্ড, যেমন রিয়ালও করবে, রিয়ালের ক্ষেত্রে হয়। যাই হোক, 1 2 হয়ে গেল, অ্যালজেব্রিক আর অর্ডার। এবার কি আছে, ডেনসিটি, খুব সুন্দর প্রপার্টি। ডেনসিটি মানে ঘন। ঘন মানে যদি তুমি বলো যে দুটো চিনির কণা নিলাম বা দুটো চালের দানা নিলাম, দুটো চালের দানাকে আলাদা করতে পারবে? বলবে হ্যাঁ স্যার, দুটো চাল চিনি আলাদা করতে পারবো। কিন্তু আমি তৎক্ষণাৎ বলে দিলাম যে তোমাকে আমি বাটার দিলাম 100 গ্রাম, বললাম যে 100 গ্রাম বাটারের কণাগুলোকে আলাদা করো, বা বললাম 50 গ্রাম তেল, তার কণাগুলোকে আলাদা করো, পারবে? বলবে না স্যার, ওটা তো লিকুইড। না, ওরা ঘন হয়ে আছে। যেগুলো সলিড সেগুলো ঘন হয় না, তাদেরকে পৃথক করা যায়। কিন্তু যারা লিকুইড বা গ্যাস ফর্মে থাকে তাদেরকে নর্মালি আমরা তাদেরকে পৃথক করতে পারছি না, কিন্তু তাদেরকে তো পৃথক অণু বা কণা আছে, সেই কণা দিয়েই তৈরি। তো সেই কণাগুলোকে আলাদা করতে পারি না, কেন? কারণ তারা ডেন্স হয়ে আছে, ঘন হয়ে আছে, ঘনত্ব তাদের বেশি। তো এই উপর ভিত্তি করে একটা ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে ডেন্সিটি প্রপার্টি। বলছে রেশনাল নাম্বারে একই বিষয়। কিরকম বিষয়? দুটো রেশনাল নাম্বারকে তুমি কিছুতেই আলাদা করতে পারবে না। কিরকম বিষয়? দুটো রেশনাল নাম্বারের মাঝখানে আবার একটা রেশনাল নাম্বার ঢুকে থাকবে। সত্যি কথা। ধরো এক্স আর ওয়াই, যে কোনো দুটো রেশনাল নাম্বার যদি আমি নিই, এক্স আর ওয়াই, বি এনি টু রেশনাল নাম্বারস, ঠিক আছে, উইথ যে কোনো একটা বড় একটা ছোট। কারণ দেখো, একটা বড় একটা ছোট, বা কাকে বড় নিবে তোমার ব্যাপার, কাকে ছোট নিবে তোমার ব্যাপার। আমি নিলাম এক্স থেকে ওয়াই বড়। তাহলে বলছে যদি একটা আরেকটার থেকে আলাদা হয়, তাহলে তাদের মাঝখানে ঠিক আরেকটা রেশনাল নাম্বার থাকবে। মানে এরকম হতে পারে না যে এটা একটা রেশনাল, তার পরের রেশনালটা ওয়াই, এক্স এর পরেরটা ওয়াই, না। এক্স এর পরের বলে কিছু নেই, মানে ঘন ব্যাপারটা, ঘন মানে বুঝতে যে এর পরে কিছু নেই। তাদের মাঝখানে আবার রেশনাল, তাদের মাঝখানে আবার রেশনাল, মানে রেশনালকে তুমি ওরকম পৃথক করতে পারবে না। তাহলে দেয়ার এক্সিস্ট এ রেশনাল নাম্বার, নাম দিচ্ছি আর, যাতে করে সেই আরটা হচ্ছে এক্স আর ওয়াই এর মাঝখানে আছে। তোমার যদি মনে হয় যে স্যার এক্স আর ওয়াই এর মাঝখানে আর আছে, এক্স আর আর এর মাঝখানে কি করে নেই, আবার আছে, তার মাঝখানে আবার আছে, মানে এর শেষ নাই, এ নেভার এন্ডিং প্রসেস। এবং এই প্রপার্টিটাকে বলা হচ্ছে ডেনসিটি প্রপার্টি। মনে থাকবে? ক্লিয়ার? যেটা বললাম সেটা বুঝতে পেরেছো? এবার আমরা চলে আসি রিয়াল নাম্বারের প্রপার্টিজে। তাহলে টোটাল রিয়াল নাম্বারের রেশনালের কটা প্রপার্টিজ ছিল? 3টে। রিয়াল নাম্বারের কটা প্রপার্টি জানো? 5টা প্রপার্টি। সেই 5টার মধ্যে সব থেকে ভালো হচ্ছে এই 3টে, অলরেডি যেটা রেশনাল নাম্বারে পড়েছি সেগুলো আছে। এই রিয়াল নাম্বারে 5টা প্রপার্টির মধ্যে এই 3টে যেটা যেটা পড়লাম সেটা অবশ্যই আছে। যেমন 1 নম্বর হচ্ছে অ্যালজেব্রিক প্রপার্টিস। রিয়ালের ক্ষেত্রে অ্যালজেব্রিক মানে 11টা প্রপার্টি হোল্ড করে। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার ডেনসিটি প্রপার্টিটা কি ওই ইরেশনাল নাম্বারের ক্ষেত্রে কি হোল্ড করে? ইররেশনাল নাম্বারের ক্ষেত্রেও করে, করে। রেশনাল আর ইরেশনাল, তাই তো স্যার? দুটোর ক্ষেত্রেই করে। ঠিক আছে স্যার। ঠিক আছে। অর্ডার প্রপার্টিস আরেকটা বলতাম, মানে এটা রিয়ালের ক্ষেত্রে যেহেতু ইররেশনালটা আছে সেই জন্য সেখানেই আমি আলোচনা করে দিতাম। রিয়াল রেশনালের ক্ষেত্রে যেহেতু নেই সেই জন্য ওখানে আমি করলাম না। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে অর্ডার প্রপার্টিস। তাহলে এই দুটো প্রপার্টিস যেরকম রেশনালেও হয় সেরকম রিয়ালেও হয়, একই জিনিস, প্রপার্টিগুলো একই। এই 4টা প্রপার্টি রিয়ালের ক্ষেত্রেও হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে কমপ্লিটনেস, যেটার জন্য বললাম যে হঠাৎ করে আমরা কেন কেন আমরা রেশনাল নাম্বারের পর রিয়াল নাম্বারে চলে আসলাম, বা রিয়াল নাম্বার তৈরি করার কেন প্রয়োজনীয়তা অনুভব করলেন ম্যাথমেটিশিয়ানরা, তার নামটা বা তার কারণটা হচ্ছে কমপ্লিটনেস প্রপার্টির জন্য। নেক্সট 4 নম্বর হচ্ছে আর্কিমিডিয়ান, খুব ইম্পর্টেন্ট। এবং এই আর্কিমিডিয়ান প্রপার্টি হচ্ছে অ্যানালিটিক্যাল প্রুফ গুলো করতে খুব কাজে লাগে,
খুব সহজ একটা প্রপার্টি, কিন্তু অ্যানালিটিক্যাল প্রুফগুলো করতে খুব সাহায্য লাগে। যদিও তোমাদের অ্যানালিটিক্যাল প্রুফ তো সিলেবাসে নেই কোনো কিছুর, তার ফলে তোমাদের হয়তো অত ইউজ নাও হতে পারে, কিন্তু এর একটা ইম্পর্টেন্স আছে। আর 5 নম্বর হচ্ছে ডেনসিটি। ডেনসিটি মানে যেটা আমি বললাম একটু আগে, সেটা আবার বলবো, যে দুটো রিয়ালের মাঝখানে একটা রিয়াল থাকবে। দুটো রিয়ালের মাঝখানে একটা রিয়াল মানে, দুটো রিয়ালের মাঝখানে মানে দুটো রিয়াল র্যাশনাল হতে পারে, দুটো র্যাশনালের মাঝে একটা র্যাশনাল থাকতে পারে, দুটো রিয়াল ইররেশনাল হতে পারে, দুটো ইররেশনাল মাঝখানে একটা ইররেশনাল থাকতে পারে, ইভেন আবার এরকম হতে পারে দুটো র্যাশনালের মাঝে আবার একটা ইররেশনাল, আবার দুটো ইররেশনালের মাঝে একটা র্যাশনাল, সব কিছু হতে পারে, সব কিছু মিক্সড। তাহলে রিয়ালের ক্ষেত্রে ডেনসিটি প্রপার্টি মানে দুটো র্যাশনালের মাঝে র্যাশনাল, দুটো র্যাশনালের মাঝে ইররেশনাল, দুটো ইররেশনালের মাঝে র্যাশনাল, দুটো ইররেশনালের মাঝে ইররেশনাল, সব কিছু থাকতে পারে, কোনো মতে পৃথক করা যাবে না। তাহলে এর মধ্যে আমরা অ্যালজেব্রিকটা জেনে গেছি, অর্ডারটা জেনে গেছি, ডেনসিটিটাও জেনে গেছি। একই জিনিস খালি আর এর ক্ষেত্রে বলে লাভ আছে? দরকার আছে আর এই জিনিসগুলো আবার আর এর ক্ষেত্রে বলার লাভ আছে না বলবো? আমার মনে হয় না বলার দরকার আছে। এই একই জিনিসই খালি কিউ এর জায়গায় আর লাগাবো, আর নেসেসারি কেন টাইম নষ্ট করবো? এই একই জিনিসই কিউ এর জায়গায় আর লাগাবো অর্ডারে। এই একই জিনিসই এখানে এক্স আর ওয়াই দুটো র্যাশনাল আছে, ওখানে র্যাশনালের বদলে রিয়াল বলবো, আর কিছুই না। তাহলে তাদের মাঝখানে রিয়াল থাকবে, রিয়াল মানে র্যাশনাল হতে পারে, ইরেশনাল হতে পারে, এই বলবো। তাহলে আমাদের যে ইম্পর্টেন্ট দুটো, যেটা আমরা জানি না, সেটা হচ্ছে একটা কমপ্লিটনেস আর এটা হচ্ছে আর্কিমিডিয়ান। এই দুটো প্রপার্টি আমাদের জানতে হবে, ঠিক আছে? এইবার যেটা বিষয় সেটা হচ্ছে এই আর্কিমিডিয়ান প্রপার্টি আর কমপ্লিটনেস প্রপার্টি, এই দুটো বিষয় বা এই দুটো প্রপার্টি ডিরেক্ট আমি যেতেই পারি, কিন্তু এই দুটো প্রপার্টিতে ডিরেক্ট না গিয়ে আমি এই দুটো প্রপার্টির আগে তার রিলেটেড কিছু জিনিসপত্র নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি কমপ্লিটনেস এই জিনিসটা আসছে হচ্ছে বাউন্ডারি থেকে। বাউন্ডারি মানে সকলেই জানো, দুটো ওয়ার্ড খুব পপুলার, একটা হচ্ছে আপার বাউন্ড, একটা হচ্ছে লোয়ার বাউন্ড। এই আপার বাউন্ড লোয়ার বাউন্ড যদি না জানি, বা সেখান থেকে যদি লিস্ট আপার বাউন্ড আর গ্রেটেস্ট লোয়ার বাউন্ড যদি না জানি, তাহলে কিন্তু এই কমপ্লিটনেস প্রপার্টিটা আমরা কিচ্ছু বুঝতে পারবো না, যে কি বলেছে না বলেছে কিচ্ছু বুঝতে পারবো না। তারপরে এখন আমরা কি করবো, এই কমপ্লিটনেস প্রপার্টির আন্ডারেই ঢুকবো, কিন্তু আমরা কতগুলো ছোট ছোট জিনিস আগে জেনে নিব, তাহলে আমাদের সুবিধা হবে। 1 নম্বর হচ্ছে লোয়ার বাউন্ড, 2 নম্বর হচ্ছে আপার বাউন্ড, ঠিক আছে? ওকে, তাহলে প্রথমে তো আপার দিয়ে শুরু করি, ওপর দিয়ে, তারপর নিচে আসবো আস্তে আস্তে, তাই তো? যাদের জানা আছে তাদের কোনো অসুবিধা নেই, তারা একবার জাস্ট রিভিশন দিয়ে দাও। আর যাদের জানা নেই তারা দেখে নাও, বা যারা ভুলে গেছো তারা একবার দেখে নাও কি বলতে চাইছি। ধরো এস, আচ্ছা এবার কিন্তু এই প্রপার্টিগুলো কিন্তু সব আর এর, এগুলো কিন্তু সব আর এর প্রপার্টি, তার মানে আমি যা বলবো সব কিন্তু আর এর সাবসেট, আর এর বাইরে কিছু নেই। এস হচ্ছে একটা সাবসেট। অনেক জিনিস লক্ষ্য করবে, ছোট ছোট জিনিস লক্ষ্য করা উচিত। যেমন আমি একটা সাবসেট বলেছি, আমি কিন্তু নন এমটি বলিনি। নন এমটি না বলা মানে বুঝতে পেরেছো, মানে এমটিও হতে পারে। অনেকেই এই ধরনের জিনিসপত্রগুলো মানে লক্ষ্য করে না, তারা ভাবে কি যে উম, বলেনি বলেনি ঠিক আছে, কিন্তু না, এই ছোট ছোট বিষয়ের উপর কিন্তু অনেক কিছু দাঁড়িয়ে আছে। যেমন ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে যদি নন এমটি না বলতে, তাহলে কত বড় ভুল, বুঝতে পেরেছো? অনেক বড় ভুল। আচ্ছা যাই হোক, এইবার আমরা, এস হচ্ছে একটা সাবসেট অফ আর। তো বলছে একটা রিয়াল নাম্বার, যে কোনো একটা রিয়াল নাম্বার, নাম দিচ্ছি ইউ। আচ্ছা যদি বলো স্যার আপনি ইউ কেন দিচ্ছেন, এত এত ওয়ার্ড আছে এ থেকে জেড অব্দি, ইউ কেন দিচ্ছেন? ইউ ফর আপার, ওই কারণে দিচ্ছি, আর কিচ্ছু না। একটা রিয়াল নাম্বার ইউ, সেই ইউ কে বলা হয় অ্যান আপার বাউন্ড। কি বলা হয়? আপার বাউন্ড। কার আপার বাউন্ড? এই এস সেটের। কখন বলা হবে? যদি এস সেটের যে কোনো এলিমেন্ট, যে কোনো এক্স যদি এসে থাকে, তার থেকে ইমপ্লাই করবে যে এক্স এর থেকে ইউ বড় বা সমান। বুঝতে পারলে? আপার বাউন্ড মানে সেটের সমস্ত এলিমেন্টের থেকে ইউ, ইউ যদি একটা সেটের আপার বাউন্ড হয়, এস সেটের যদি ইউ আপার বাউন্ড হয়, তাহলে ইউ এস সেটে যে কোনো এলিমেন্ট নাও, যে কোনো একটা এক্স যদি এস সেটে নিয়ে নি, তার থেকে তার আপার বাউন্ড বড় বা সমান। বুঝতে পারলে না? আপার বাউন্ড মানে ওপরে, ধর একটা সেট আছে এরকম, তাহলে তার উপরে বাউন্ডারি করে দিলাম। কিরকম বিষয়টা? সেটের কোনো এলিমেন্টই এই আপার বাউন্ডকে ক্রস করে যেতে পারে না, এই আপার বাউন্ড থেকে বড় হতে পারে না। একটু উদাহরণ দিই, তাহলে বিষয়গুলো ভালো করে বুঝতে পারবে। তার আগে কতগুলো নোট দিই, হ্যাঁ এই নোটগুলো খুব দরকার। নোটগুলো মানে কিন্তু এক একটা ছোট ছোট থিওরেম, কিন্তু যেহেতু আমি এখন থিওরেম আলোচনা করার সময় নেই বা ওরকম ডিসকাস করতে পারবো না ভালোভাবে, সেই জন্য নোটের মাধ্যমে এটাকে ডিসকাস করে দিচ্ছি। তোমরা একটু বলতে পারো, কারণ তোমরা বললে আমার মনে হয় যে তোমরা বুঝতে পারছো, তাহলে আমার একটু ভরসা পাই, আর কিছুই না। তাহলে মনে হয় যে না সঠিক পড়াচ্ছি। আর যদি না বলতে পারো, তাহলে মনে হয় যে হয়তো বুঝতে পারলে কি পারলে না, সেই জন্য একটু রেসপন্স করার চেষ্টা করবে, তাতে কোনো অসুবিধা নেই। এখানে এই ক্ষেত্রে সবসময় আবার রেসপন্স করতে হবে না, তাহলে অন্যান্য শুনতে পাবে না, কিন্তু এখন আপাতত তোমরা রেসপন্স করতে পারো, আমি যেটা জিজ্ঞেস করবো সেটার অ্যান্সার দিতে পারো, ঠিক আছে? ধরো ইউ
ঠিক আছে, একটা আপার বাউন্ড হলো। আচ্ছা, সব উদাহরণ দেবো, উদাহরণগুলো দিচ্ছি, তার আগে একটা কথা বলে দিই, উদাহরণ তো অবশ্যই দিব, কিন্তু আপার বাউন্ড মানে বুঝতে পেরেছো? আপার বাউন্ড মানে সেটের সমস্ত এলিমেন্টের থেকে, যে সেটের সমস্ত এলিমেন্টের থেকে তার আপার বাউন্ডটা বড় বা সমান, মানে আপার বাউন্ডের থেকে কাউকে বড় পাবো না সেটে, সমান হতে পারে কিন্তু বড় পাবো না। মানে সেটে এরকম নেই যে ধরো যে এরকম হতে পারে 1 2 3 4 5 একটা সেট আছে, তাহলে তার আপার বাউন্ড মানে সব থেকে এই যে 5, যদি বলো স্যার 5 কেন আপার বাউন্ড, কারণ সেটের সমস্ত এলিমেন্ট 5-এর থেকে ছোট বা সমান। এবার কি যদি বলো স্যার 6 আপার বাউন্ড হতে পারে না? হ্যাঁ, 6ও হতে পারে, আপার বাউন্ড ইউনিক হয় না। 6-এর থেকেও তো সেটের সমস্ত এলিমেন্ট ছোট বা সমান, কেউ সমান না যা, ছোট বা সমান মানে কি বুঝতে বুঝতে পেরেছো? মানে আমরা না ছোটবেলা থেকে লেস দ্যান ইকুয়াল টু না একটা ভুল জিনিস পড়ি, এর কথা হচ্ছে লেস দ্যান অর ইকুয়াল টু। লেস দ্যান ইকুয়াল টু না সংক্ষেপে বলে দিই, কেন বলি জানি না, আর ছোটবেলা থেকে ভুলভাল শেখাই আমরা বা শিখেছি। তো লেস দ্যান অর ইকুয়াল টু সংক্ষেপে যদি না বলি, আমরা যদি বড় করে বলি, তাহলে লেস দ্যান অর ইকুয়াল টু, লেস দ্যান ইকুয়াল টু মানে আইতার লেস দ্যান বা ইকুয়াল টু, যে কোনো দুটো এর মধ্যে একটা হলেই চলবে। তার ফলে যদি আমি বলি যে 1 2 3 4 5 এই সেটের আপার বাউন্ড 6, তাহলে অবশ্যই সেটের সমস্ত এলিমেন্ট 6-এর থেকে ছোট অথবা সমান। ছোট হচ্ছে, সমান হচ্ছে না, তাদের কোনো অসুবিধা নেই। তো এরকম ইউ যদি কারোর একটা আপার বাউন্ড হয়, ধরো ইউ যে কোনো একটা সেটের আপার বাউন্ড হলো, ঠিক আছে, তাহলে মনে রাখবে যে ইউ এর সঙ্গে যা ইচ্ছে যোগ করতে পারো, যা ইচ্ছে, যেটা ইচ্ছে। তুমি যদি এটা 1 যোগ করে নাও, তাহলে 1, আপার হ্যাঁ পজিটিভ, কিন্তু পজিটিভ যোগ করতে হবে, নেগেটিভ হলে হবে না। তুমি যদি বলো স্যার ইউ এর সঙ্গে একটা 1 যোগ করে দেবো, হ্যাঁ কোনো অসুবিধা নেই। ইউ যদি একটা আপার বাউন্ড হয়, তাহলে তার সঙ্গে একটা 1 যোগ করে দাও। বা আরো ভালো করে বলতে গেলে, হুম, আচ্ছা আমি পরে ভালো করে বলছি, আগে 1 যোগ করি, 1, তাহলে সেটাও একটা আপার বাউন্ড হবে। যদি 2 যোগ করি, সেটাও একটা আপার বাউন্ড হবে। এখন কেউ যদি আপার বাউন্ড হয়ে যায়, আপার বাউন্ড মানে কিন্তু ম্যাক্সিমাম না, আপার বাউন্ড মানে হচ্ছে যে আপারের একটা বাউন্ডারি। তো ধরো তুমি বাউন্ডারি বাড়াচ্ছ, বাড়াতেই পারো, সেও আপার বাউন্ড। তাহলে ইউ যদি কারোর একটা আপার বাউন্ড হয়ে যায় কোনো একটা সেটে, তাহলে তার সঙ্গে তুমি 1 যোগ করো, 2 যোগ করো, যে কোনো পজিটিভ সংখ্যা যোগ করে সেটা একটা আপার বাউন্ড হবে। বুঝতে পারলে না? বুঝতে পেরেছো কি পারবে? যেমন ধরো ছোট্ট একটা সিম্পল জিনিস বলছি, ধরো ইউ যদি একটা আপার বাউন্ড হয়, হুম, ইউ ধরো আপার বাউন্ড, ভালো করে শুনবে, তাহলে কার আপার বাউন্ড? এস এর, হ্যাঁ, তাহলে এস থেকে যে কোনো এলিমেন্ট নাও, যে কোনো এক্স, তার থেকে ইউ বড় বা সমান, যে কোনোকে এইভাবেও বলতে পারো, ফর অল এক্স বিলংস টু এস, বা আগে এসে আছে সেখান থেকে ইমপ্লাই করছে সেটাও বলতে পারো, সেখানে ফর অল দেওয়ার দরকার নেই এখানে, আর এখানে ফর অল। তাহলে যে কোনো এক্স তুমি যদি এস থেকে নিয়ে নাও, তাহলে এক্স থেকে ইউ বড় বা সমান। এবার ইউ যদি একটা আপার বাউন্ড হয়, তাহলে ইউ বড় বা সমান। এবার তোমরা বলো তো, ইউ এর থেকে ইউ প্লাস 1 বড় হবে কি হবে না? হ্যাঁ স্যার, বড় হবে। বড় হবে, ইউ এর থেকে ইউ প্লাস 1 বড়। এবার মাঝখান থেকে ইউটাকে সরিয়ে দাও, রিমুভ করে দাও, তাহলে এক্স লেস দেন ইউ প্লাস 1, লেস দেন হলে কোনো অসুবিধা নেই, ছোট হলে কোনো অসুবিধা নেই, সমান অবধি হতে পারে। তো এক্স যদি যে কোনো এস এর এলিমেন্ট এক্স, সেটা যদি ইউ প্লাস 1-এর থেকেও ছোট হয়, তো কি বলতে পারি? ইউ প্লাস 1টাও কি হবে? তার একটা আপার বাউন্ড। বোঝাতে পেরেছি কি পারিনি? ইউ প্লাস 1টাও তার একটা আপার বাউন্ড। তাহলে এইভাবে আমরা বলতে পারি যে ইউ যে কোনো একটা এলিমেন্ট যদি আপার বাউন্ড হয়, তার সঙ্গে তুমি যে কোনো একটা এলিমেন্ট যোগ করে দাও, মানে যে কোনো পজিটিভ সংখ্যা যোগ করে দাও, সেটাও কিন্তু আপার বাউন্ড হবে। যেমন এটাকে আমি যদি ভালো করে লিখতে চাই, তাহলে এরকম ভাবে বলা হয়, যদি ইউ বি অ্যান আপার বাউন্ড, ইউ যদি একটা আপার বাউন্ড হয় অফ এস, তাহলে যে কোনো একটা পজিটিভ এপসাইলন নিয়ে নাও। এপসাইলন জানো, এপসাইলন মানে কিচ্ছু না, অনেকে হাতি ঘোড়া ভাবে এপসাইলনকে, স্যার এপসাইলন চলে এসেছে মানে এবার শেষ আমি। এপসাইলন মানে একটা পজিটিভ সংখ্যা, আর কিচ্ছু না, কোনো অ্যানালিসিস কিচ্ছু না। ওই সমস্ত বিভিন্ন বই টইতে একটা ভয় টয় দেখানোর চেষ্টা করে বিভিন্ন স্যার ম্যাডামরা, মনে রাখবে এপসাইলন যেটা সংখ্যা, যেটা পজিটিভ হবে। এবার তুমি যদি বলো স্যার এপসাইলনই কেন দেয়, ওর ইচ্ছে, তুমি দিলে এপসাইলন, তুমি বই লিখলে, অন্যজন তোমার বন্ধু বই লিখলো, সে দিল আলফা, আমি বই লিখলাম, আমি বললাম বিটা, অন্যজন বই লিখলো, সে দিল বি। আরে বাবা, তাহলে বই কি বই পড়বো? এক একটা জায়গায় যদি এক একটা নামকরণ করে, তাহলে আমি তো কনফিউজ হয়ে যাবো কদিন পর পড়তে গিয়ে, যে কি বলবো রে ভাই। তার জন্য কি করে, একটা ইউনিফর্ম ওয়েতে নামকরণ দেয়। যেমন একটা সেটের নামকরণ দেখবে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি দেয়, একটা ফাংশনকে এফ জি এগুলো দেয়। এক একটা নিয়ম আছে, সেই নিয়ম মেনে দেওয়ার চেষ্টা করে। কোনোদিন দেখবে ফাংশনকে দিয়েছে এস,
একটা এস এস এ ফাংশন দেয় না নর্মালি, এফ জি ফাই সাই এগুলো দেয়, কারণ প্রত্যেকটা একটা সামঞ্জস্য আছে বা একটা ইউনিফর্ম ওয়েতে চলে আসে। সেই জন্য আমরা কি করি, যে কোনো একটা পজিটিভ সংখ্যাকে আমরা আইদার এপসালন বা অনেক বইতে ডেল্টা আকারে ইউজ করি। এপসালন ডেল্টা এবারে দিই না। এবার তুমি যদি বলো স্যার আমি এপসালন দেবো না, এপসালনের সঙ্গে আমার শত্রুতা, আমি এ দিয়ে দেবো, দাও, তাহলে তুমি যত থিওরেম আছে সব নিজের মতো করে তৈরি করো। কারণ প্রত্যেকটা বইতে বা প্রত্যেকটা জায়গায় এপসালন দিয়ে ইউজ করে। এপসালন কি একটা পজিটিভ রিয়াল নাম্বার, এর বাইরে কিচ্ছু না। এই যে এপসাইলন এটা কি, ইজ নাথিং বাট এ পজিটিভ রিয়াল নাম্বার, মনে থাকবে। আর কিচ্ছু না, যে যাই বলুক অমুক তমুক তমুক তমুক, না, এপসাইলন জাস্ট কি একটা পজিটিভ রিয়াল নাম্বার, এর বাইরে কিচ্ছু না। যে যাই বলুক তাদের কথা শুনবে না। আমি যদি কাউকে বলি তোমাদের মধ্যে, আচ্ছা বলো তো যে এপসাইলনটা হচ্ছে 1 হবে, বলবে হ্যাঁ স্যার, কারণ আপনি যেটা বলে দিয়েছেন পজিটিভ সেটা স্যাটিসফাই করছে। কাউকে বললাম আচ্ছা এপসাইলনটা 100 হবে, বলবে হ্যাঁ স্যার, কারণ আপনি বলে দিয়েছেন পজিটিভ হবে। কেউ যদি বলো স্যার এপসাইলনটা এত বড় নিলেন, আমাদের তো স্যার ম্যাডামরা বলেছে এপসাইলন খুব ছোট নিতে হয়, যত ছোট নিবে তত ক্যালকুলেশন ভালো, কিন্তু বড় নিতে পারবে না ওরকম কোনো নিয়ম নেই। যদি দেখিয়ে দিতে পারো তাহলে বিশ্বাস করব যে এপসাইলনকে খুব ছোট নিতে হবে। তার কারণ হচ্ছে সুইটেবল নিতে হয়। সুইটেবল মানে যেটা অঙ্ক করতে সুবিধা হয় বা যেটা আমাদের সুবিধা হয়, বা তুমি যত বড় নেবে তত বেশি জায়গা লাগবে, অত বেশি জায়গা আমাদের নেই, থাকে না অনেক সময়, সেই জন্য নেই না ইউজুয়ালি। কিন্তু তার মানে এটা না যে নিতে পারবো না, এটা একদমই নেই কোনো বইতে। এপসাইলনকে যে কোনো পজিটিভ সংখ্যা নিতে পারো। যদি বলো স্যার একটা ছোট্ট সংখ্যা নিই 0.1, ইয়েস পজিটিভ কিনা। যদি বলো স্যার এপসাইলনকে 0.000000 এরকম 1 নেবো, হ্যাঁ পজিটিভ কিনা। স্যার এপসাইলনকে 0 নিতে পারবো, নো। কেন? কারণ এপসাইলনকে একমাত্র পজিটিভ রিয়াল নাম্বারই নিতে পারবে। স্যার এপসাইলনকে নেগেটিভ নিতে পারবো, নো, পারবে না। বোঝা গেছে? তাহলে এপসাইলনকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। মনে রাখবে আমাদের জীবনেরই একটা বন্ধু, যে হচ্ছে সবসময় পজিটিভ হবে, আর কিচ্ছু না, রিয়াল নাম্বার হবে। তাহলে যে কোনো একটা রিয়াল নাম্বার যদি নিই এপসাইলন যেটা পজিটিভ, তার জন্য আমরা কি বলতে পারি যে ইউ এর সঙ্গে তুমি যদি এই এপসাইলনটা যোগ করে দাও, এই যে ইউ, তার সঙ্গে এপসাইলন, তাহলে ইউ এর থেকে বড় হবে না ছোট হবে? একটা পজিটিভ সংখ্যা যদি ইউ এর সঙ্গে যোগ করো, যেমন 1 বা 2 বা 0.1 0.2 বা যে কোনো একটা কিছু, তাহলে কি হবে? এপসাইলনটা পজিটিভ, ইউটা হচ্ছে তার সঙ্গে যোগ করছি, তাহলে কি হবে? আরো বড় হয়ে যাবে ইউ এর থেকে। ইউ এর থেকে যদি কেউ বড় হয়ে যায়, তাহলে মনে রাখবে ইউ যদি কারোর আপার বাউন্ড হয়, তাহলে ইউ এর থেকে বড় হয়ে গেলে সেও সেও তার আপার বাউন্ড হবে। তার ফলে ইউ যদি কোনো একটা এস সেটের আপার বাউন্ড হয়, তাহলে ইউ প্লাস এপসাইলন এটাও হচ্ছে এস সেটের একটা আপার বাউন্ড হবে। মনে থাকবে না ভুলে যাবে কদিন পর? আচ্ছা নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট, তিন নম্বর, যদি দেখো যে এরকম একটা এলিমেন্ট ইউ যদি আপার বাউন্ড হয়, হ্যাঁ, ইউ ধরো আপার বাউন্ড হলো, ঠিক আছে, যদি দেখো, না সরি ইউ বলছি না, ভুল বললাম, যদি দেখো এরকম একটা এলিমেন্ট পাওয়া যাচ্ছে, যে কোনো একটা এলিমেন্ট সেট থেকে, ওয়াই নাম দিচ্ছি এস সেট থেকে, যাতে করে ওয়াই ইউ এর থেকে বড়। কেউ বলতে পারবে ইউ কি তাহলে এস সেটের আপার বাউন্ড হবে গো? হবে না। না স্যার, হবে না। কেন হবে না? আরেকবার বলছি, ধরো দেখলে যে ইউ একটা সংখ্যা, যে কোনো একটা সংখ্যা, ইউ আপার বাউন্ড হচ্ছে কি হচ্ছে না চেক করবো। এবার দেখলে যে এস সেটের একটা এলিমেন্ট, এস সেট, এই সেটের একটা এলিমেন্ট ইউ এর থেকে বড়, ধরো এটা হচ্ছে সেট, ধরো হাইটটা হচ্ছে এরকম এরকম একটা সেট নিলাম, এই সেটের এলিমেন্ট আছে। এবার ধরো তুমি বললে যে ইউ স্যার তার একটা আপার বাউন্ড, মানে ইউটা এর থেকে বড়, নিয়ে নিলে একটা বড় সংখ্যা ইউ, নাও তোমার এটা ইউ। এবার তুমি দেখলে কি, তুমি দেখলে যে না, সেটের সমস্ত এলিমেন্ট কি হবে, যে কালো কালির সব আছে, এরা ধরো সেটের এলিমেন্ট, এটা সব সেটের এলিমেন্ট, কালো কালির এলিমেন্টগুলো। তো এই এলিমেন্টগুলো কি হচ্ছে, এই এলিমেন্টগুলো সবাই কি আছে, এই লাল কালির এলিমেন্টটা নিচে আছে, লাল কালির থেকে ছোট আছে। এবার তুমি দেখলে একটা কালো কালির এলিমেন্ট, সেটার একটা এলিমেন্ট এই লাল কালির এলিমেন্টকে ছাড়িয়ে চলে গেল, ইউকে ছাড়িয়ে চলে গেল ওয়াই, তাহলে কি হবে? এই ইউ লাল আপার বাউন্ড হবে না, তাহলে লাল কালির সেটটা আপার বাউন্ড কখন হবে? আপার বাউন্ড কখন হয়? যখন সেটের সমস্ত এলিমেন্ট তার থেকে ছোট বা সমান। এবার সেটের একটা এলিমেন্ট ওয়াই, সেটাই তো আছে, সেটা আবার ইউ এর থেকে বেড়ে গেল, তাহলে কি বলতে পারি? ইউ ইউটা তাহলে আপার বাউন্ড নয়। নয়। তাহলে অনেক সময় শুধু আপার বাউন্ড হচ্ছে জানলে হবে না, কারা হচ্ছে না সেটাও জানতে হয়। কি করে বুঝবো কারা হচ্ছে না? যদি দেখি যে কোনো একটা সেটের এলিমেন্ট একটা হলেই চলবে, যেটা ইউ এর থেকে বড়, তাহলে সে আর কোনোদিন এস সেটের আপার বাউন্ড হতে পারে না। বোঝাতে পারলাম? নেক্সট, বুঝতেই পারছো যে আপার বাউন্ড ইউনিক হয় না, কারণ এ যদি একটা আপার বাউন্ড হয় তার থেকে বড়রা সবাই আপার বাউন্ড হবে সেটের, তাহলে আপার বাউন্ড অফ এ সেট
ইজ নট ইউনিক। বুঝতে পারলে? 5 নম্বর, একটা আপার বাউন্ড যদি নিই কোনো একটা সেটের, যে কোনো একটা সেটের আপার বাউন্ড নিলে সেটা সেটের মধ্যে নাও থাকতে পারে। আপার বাউন্ড অফ এ সেট মে নট বিলং টু, মানে থাকতেও পারে বা নাও থাকতে পারে, মে নট বিলং টু দ্য সেট। বুঝলে না কি বলতে চাইছি? যে কোনো একটা সেট যদি নাও, যে কোনো একটা সেট, তাহলে তার আপার বাউন্ড সেটে নাও থাকতে পারে। এরকম হতে পারে যে আপার বাউন্ড সেটের বাইরে চলে গেল, হতেই পারে এরকম। চিন্তা নেই, সব বোঝাচ্ছি। আর এই যত আপার বাউন্ড আছে, তাহলে একটা আপার বাউন্ড না অনেক আপার বাউন্ড থাকবে। এই যত আপার বাউন্ড থাকবে, সেই যত আপার বাউন্ডগুলোর মধ্যে যেটা সব থেকে ছোট, সেটাকে বলি আমরা লিস্ট আপার বাউন্ড। কোন একটা সেটের যতগুলো আপার বাউন্ড থাকবে, তার মধ্যে থেকে যেটা সব থেকে ছোট, সেটাকে আমরা বলি লিস্ট আপার বাউন্ড, বা তার আরেকটা নাম হচ্ছে সুপ্রিমাম, বা লিস্ট আপার বাউন্ডকে সংক্ষেপে কি বলে? এল ইউবি। এল ইউবি বড় হাতেরও বলতে পারো, বা ছোট হাতের ইউবিও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। এল ইউবি, এল ইউবি মানে এল ফর লিস্ট, ইউ ফর আপার, বি ফর বাউন্ড, মনে থাকবে? তাহলে লিস্ট আপার বাউন্ড কি বলো? লিস্ট আপার বাউন্ড মানে যত আপার বাউন্ড আছে কোনো একটা সেটের, তাহলে আপার বাউন্ড ইউনিক হয় না? আপার বাউন্ড ইউনিক যদি না হয়, তাহলে কেউ যদি আপার বাউন্ড হয় তার থেকে বড় সবাই আপার বাউন্ড, তাহলে এর মধ্যে থেকে সব থেকে এটা ছোট, সেটাই হচ্ছে লিস্ট আপার বাউন্ড। তাহলে অ্যান আপার বাউন্ড, অ্যান আপার বাউন্ড অফ এ সেট, যে কোনো একটা সেট নিয়ে নিচ্ছি, এস ইজ said টু বি এ লিস্ট আপার বাউন্ড। লিস্ট আপার বাউন্ডের আরেকটা নাম সুপ্রিমাম, মনে থাকবে? লিস্ট আপার বাউন্ড বা সুপ্রিমাম। তাহলে এস, যে কোনো একটা সেট, সেই সেটে একটা আপার বাউন্ড নিচ্ছি, সেই আপার বাউন্ডটাকেই আমরা কি বলতে পারবো? ইজ সেড টু বি লিস্ট আপার বাউন্ড অফ এস। কখন বলতে পারবো? যদি সেই আপার বাউন্ডটা সব থেকে ছোট হয়, ইফ ইট ইজ লেস দেন, এই আপার বাউন্ডটা ছোট হয় লেস দেন এভরি আপার বাউন্ড অফ এস, যত আপার বাউন্ড আছে সব আপার বাউন্ডের থেকে ছোট। মনে থাকবে? আর একটা ছোট্ট জিনিস, সেটা হচ্ছে বাউন্ডেড অ্যাবাভ। কোনো সেটে যদি আপার বাউন্ড থাকে, আছে অনেক সেটের আপার বাউন্ড নাও থাকতে পারে, সব উদাহরণ দিচ্ছি আমি, আসছি, চিন্তার কিছু নেই। যদি কোনো সেটে আপার বাউন্ড না থাকে, ধরো নেই, কোনো আপার বাউন্ড নেই, তাহলে সেই সেটটাকে বলবো যে বাউন্ডেড অ্যাবাভ নয়। আর যদি কোনো সেটের আপার বাউন্ড থাকে, তাহলে সেই সেটটাকে বলবো বাউন্ডেড অ্যাবাভ, মানে ওপরে, অ্যাবাভ মানে ওপরে বাউন্ডারি আছে, বাউন্ডেড অ্যাবাভ। সেটটাকে বলবো বাউন্ডেড অ্যাবাভ, আর যেটা হবে আপার বাউন্ড, সেটাকে এলিমেন্টটাকে বলবো আপার বাউন্ড। তাহলে এস বি এ সাবসেট অফ আর, ঠিক আছে? দেন এস ইজ সি, এস কে বলা হবে বাউন্ডেড অ্যাবাভ। এস কে কি বলা হবে? বাউন্ডেড অ্যাবাভ। কখন বলা হবে? যদি তার আপার বাউন্ড থাকে, তার সেটটাকে বলে বাউন্ডেড অ্যাবাভ। ইফ এস হ্যাজ অ্যান আপার বাউন্ড, সোজা কথা। যদি এস সেটের একটা আপার বাউন্ড থাকে, তাহলে সেটাকে বলে বাউন্ডেড অ্যাবাভ। এইবার একই জিনিস উল্টে দিব, উল্টে দিব মানে লোয়ার বাউন্ড পড়াবো, যা বললাম হুবহু সেম বলতে পারে। তাহলে আপার বাউন্ডের যেটা ওপরে বাউন্ডারি, লোয়ার বাউন্ডের ক্ষেত্রে সেটা কি হবে? নিচে বাউন্ডারি। বিষয়টা, ধরো কাউকে বললাম যে আপার বাউন্ড মানে সেটের সমস্ত এলিমেন্টের থেকে আপার বাউন্ড কি হয়? বড় বা সমান। লোয়ার বাউন্ড কি হবে জানো? সেটের সমস্ত এলিমেন্টের থেকে ছোট বা সমান। জাস্ট উল্টে যাবে। দেখো আমি এই ডেফিনেশনটা জাস্ট উল্টে দিচ্ছি। ধরো এস হচ্ছে একটা সাবসেট অফ আর। উদাহরণ দিলে ব্যাপারগুলো ভালো বুঝতে পারবে, আরো চিন্তার কিছু নেই। ধরো এস হচ্ছে আর এর একটা সাবসেট। ওকে, একটা রিয়াল নাম্বার নিচ্ছি, নাম দিচ্ছি আগের মতো ইউ না দিয়ে, এবার এল দিচ্ছি, এল, এল ফর লোয়ার, এই কারণে সেই রিয়াল নাম্বারটা ইজ সেইড টু বি এ লোয়ার বাউন্ড, তাকে আমরা একটা লোয়ার বাউন্ড বলতে পারবো। আর বলতে পারবো এস এর। কখন বলতে পারবো? আগের বারের মতো এস থেকে যে কোনো একটা এলিমেন্ট এক্স নাও। আগের বার কি হয়েছিল? আপার বাউন্ড এক্স এর থেকে বড় বা সমান। এবার কি হবে জানো? এবার সেটের সমস্ত এলিমেন্ট তার লোয়ার বাউন্ডের থেকে
বড় বা সমান মানে লোয়ার বাউন্ডটা ছোট, আপার বাউন্ডটা যেরকম বড়, লোয়ার বাউন্ডটা হচ্ছে ছোট। বোঝাতে পেরেছি? ক্লিয়ার? তাহলে আগের বারের মতো আবার যদি নোটগুলো দিই, যে নোটগুলো আগের বার দিলাম আপার বাউন্ডের ক্ষেত্রে, সেই নোটগুলো যদি আবার দিই, পারবে বুঝতে? আগের বার কি বলেছিলাম বলো? যদি এল, এল যদি একটা আপার বাউন্ড হয়, সরি ইউ যদি একটা আপার বাউন্ড হয়, তাহলে ইউ এর সঙ্গে তুমি এক যোগ করো, সেটাও একটা আপার বাউন্ড হবে। এবার লোয়ার বাউন্ডের ক্ষেত্রে যদি এল একটা লোয়ার বাউন্ড হয়, তার সঙ্গে যদি তুমি কিছু বিয়োগ করো, হ্যাঁ কি বললাম বুঝতে পেরেছো? তাহলে ওই একবারে মেরে দিচ্ছি, ঠিক আছে? ইফ, আচ্ছা লোয়ার বাউন্ড মানে এই জিনিসটা, ধরো এটা একটা সেট, এবার লোয়ার বাউন্ড মানে নিচে বাউন্ডারি, কথাটা বুঝতে পারছো? নিচে, নিচে হবে মানে এই নিচে, একদম যে টাচ করে থাকবে সেরকম না, তুমি আর একটু উঠাতে পারো, নামাতে পারো, যা ইচ্ছা করতে পারো, লোয়ার বাউন্ডারি মানে এরকম, ঠিক আছে? ধরো তুমি এটাকে এরকম নিয়ে গেলে, তোমার মনে হলো যে না আমি স্যার আরো নামাবো এইটাকে, তাহলে আরো হতে পারে, লোয়ার বাউন্ড অনেক কিছুই হতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে এই হচ্ছে লোয়ার বাউন্ডের কেস। এইটা ধরো এল, এইটা ধরো এল, আর এইটা ধরো সেট, সেটের এলিমেন্টগুলো আছে, তাহলে সেটের এলিমেন্টগুলোর থেকে লোয়ার বাউন্ডটা ছোট বা সমানও হতে পারে, ঠিক আছে? তাহলে ধরো তোমাকে বললাম যে এরকম একটা এলিমেন্ট পেলাম, ইফ দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট, ভালো করে দেখো, নাম দিলাম ওয়াই আগের বারের মতো, যাতে করে সাজ দ্যাট এই ওয়াই এল এর থেকেও ছোট। বুঝতে পারলে না কি বলতে চাইলাম? এই যে এরকম একটা ওয়াই পেলাম যে এল এর থেকেও ছোট, তাহলে কি বলতে পারি এল তার লোয়ার বাউন্ড হবে, আর বলতে পারি, বলতে পারি সেটের সমস্ত এলিমেন্ট যদি তার লোয়ার বাউন্ডের থেকে ছোট, সেটের কোনো একটা এলিমেন্ট যদি তার লোয়ার বাউন্ডের থেকে ছোট হয়ে যায়, সম্ভব কোনদিন? লোয়ার বাউন্ডের সব থেকে ছোট, সেটের সমস্ত এলিমেন্ট কি হবে? লোয়ার বাউন্ডের থেকে সেটের সমস্ত এলিমেন্ট কি হবে? বড় বা সমান? হতে হবে। বড় বা সমান ওপরে থাকবে, ধরি লোয়ার বাউন্ড নিচে, তাহলে তার উপরে থাকবে, তাহলে আবার একটা ওয়াই বলছি এল এর থেকেও ছোট হয়ে যাচ্ছে, সম্ভব সেটা কোনোদিন? এল যদি লোয়ার বাউন্ড হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো এল ইজ নট এ লোয়ার বাউন্ড, মনে থাকবে। নেক্সট 2 নম্বর। এবার একই রকম ভাবে এল যদি তার একটা লোয়ার বাউন্ড হয় যে কোনো একটা সেটের, তাহলে এল মাইনাস এপসাইলন, এল থেকে যদি তুমি একটা এপসাইলন বাদ দাও, যেমন আগের বার দেখবে ইউ এর সঙ্গে একটা এপসাইলন যোগ করেছিলে, এই যে ইউ, মানে কেউ যদি আপার বাউন্ড হয় তার সঙ্গে তুমি বাড়িয়ে দাও, আপার বাউন্ড হবে, আর কেউ যদি লোয়ার বাউন্ড হয় তার সঙ্গে তুমি কমিয়ে দাও, তাহলে লোয়ার বাউন্ড হবে। তাহলে এল যদি একটা লোয়ার বাউন্ড হয়, এল যদি একটা লোয়ার বাউন্ড হয়, তাহলে তার সঙ্গে তুমি যদি কমিয়ে দাও, কমিয়ে দাও মানে দেন ফর ইচ এপসাইলন গ্রেটার দেন 0, এল মাইনাস এপসাইলন, যে এল, এল থেকে যদি তুমি আরো ছোট করে দাও, আরো এপসাইলন মানে পজিটিভ সংখ্যা বিয়োগ করে দাও, মানে কি ছোট হয়ে গেল, তাহলে সেটাও বলছে ইজ অলসো এ লোয়ার বাউন্ড, এস এর লোয়ার বাউন্ড হবে। বুঝতে পারলে? তুমি যদি কাউকে একটা লোয়ার বাউন্ড নিয়ে নাও এবং তার থেকে যদি ছোট সংখ্যা নাও, তাহলে সেটাও লোয়ার বাউন্ড হবে, বড় নিলে গ্যারেন্টি নেই। আপার বাউন্ডের ক্ষেত্রে কোনো আপার বাউন্ডের থেকে বড় করতে যাও সেটা আপার বাউন্ড, আর লোয়ার বাউন্ডের ক্ষেত্রে কোনো লোয়ার বাউন্ড থেকে ছোট নাও তাহলে লোয়ার বাউন্ড। বুঝতে পেরেছো? আচ্ছা লোয়ার বাউন্ডও কিন্তু আপার বাউন্ডের মতো ইউনিক না, আপার বাউন্ডের মতো লোয়ার বাউন্ডও কিন্তু লোয়ার বাউন্ড অফ এ সেট, যে কোনো একটা সেট নাও, সেটা কিন্তু ইজ নট ইউনিক। কারণ বুঝতেই পারছো যে এল যদি তার লোয়ার বাউন্ড হয়, তাহলে এল থেকে এপসাইলন বিয়োগ করো, 1 বিয়োগ করো, 2 বিয়োগ করো, সেগুলো কিন্তু সবই লোয়ার বাউন্ড হবে। তাহলে লোয়ার বাউন্ড একটা থাকে না, একাধিক থাকে। 4 নম্বর, সেটের লোয়ার বাউন্ডও কিন্তু আপার বাউন্ডের মতো সেটের বাইরে থাকতে পারে বা সেটে নাও বিলং করতে পারে। এ লোয়ার বাউন্ড, ঠিক আছে, অফ এ সেট, যে কোনো একটা সেট যদি নিই, তার লোয়ার বাউন্ড মে নট বিলং টু দ্য সেট, সেটে নাও থাকতে পারে। বোঝাতে পারলাম? ক্লিয়ার বিষয়গুলো? নেক্সট, একই রকম ভাবে যেরকম কারোর যদি আপার বাউন্ড থাকে তাহলে সেটটাকে কি বলা হয়? বাউন্ডেড অ্যাবাভ। কারোর যদি লোয়ার বাউন্ড থাকে তাহলে সেটটাকে কি বলা হয়? বাউন্ডেড বিলো। তাহলে বাউন্ডেড বিলো, অ্যাবাভ মানে আপারে বাউন্ড, বিলো মানে লোয়ারে বাউন্ড। বোঝাতে পারলাম? অসুবিধা হবে মনে রাখতে, না মনে থাকবে? তাহলে বাউন্ডেড বিলো কাকে বলবো? যদি কোনো সেটে লোয়ার বাউন্ড থাকে তাহলে তাকে বলবো বাউন্ডেড বিলো। লেট এস হচ্ছে আর এর একটা সাবসেট, ঠিক আছে? দেন এস ইজ সেড টু বি,
বাউন্ডেড বিলো। কখন বাউন্ডেড বিলো বলবো? যদি একটু আমার পেন ট্যাপটা ডিস্টার্ব করছে। এস হ্যাজ এ লোয়ার বাউন্ড, যদি এস এর একটা লোয়ার বাউন্ড থাকে। কি বললাম তাহলে? কোনো একটা সেটকে বাউন্ডেড বিলো কখন বলবো? যখন তার লোয়ার বাউন্ড থাকবে। এবার যেহেতু আমরা আগের বার দেখেছি যে আপার বাউন্ড ইউনিক না, তাহলে আপার বাউন্ডের মধ্যে সব থেকে এটা ছোট যত আপার বাউন্ড আছে। দেখো, বড় আপার বাউন্ড তুমি খুঁজে পাবে না। তোমার যদি মনে হয় যে না স্যার আমি বড় আপার বাউন্ড খুঁজবো, কারণ আপার বাউন্ড হচ্ছে আস্তে আস্তে তো অনেক বড় হতে পারে, সেটা ইনফাইনাইট, কিন্তু তুমি সব থেকে ছোট আপার বাউন্ডটা খুঁজতে পারবে। সিমিলারলি লোয়ার বাউন্ড যদি কমাতে থাকো কমাতে থাকো কমাতে থাকো, তখন তো ছোট খুঁজতে পারবে না, কিন্তু বড় লোয়ার বাউন্ডটা খুঁজতে পারো, সব থেকে বড়টাকে। তাহলে একই রকমভাবে যেরকমভাবে লিস্ট আপার বাউন্ড বা সুপ্রিমাম আমরা পেয়েছি, সেরকমভাবে আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, বা কে বলতে পারে? ইনফিমাম। 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 ভেরি গুড। গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, গ্রেটেস্ট বা ইনফিমাম, আর সংক্ষেপে গ্রেটেস্ট লোয়ারকে বলা হয় GLB। জি ফর গ্রেটেস্ট, এল ফর লোয়ার, বি ফর বাউন্ড। বোঝা গেল? তাহলে এই হচ্ছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। কি বলবো? যদি কোনো লোয়ার বাউন্ড সব থেকে বড় হয় তাহলে সেটাকে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড বলবো। কি বললাম? যদি কোনো লোয়ার বাউন্ড, এ লোয়ার বাউন্ড ইজ সেড টু বি, খুব সহজ জিনিস, ব্যাস হয়ে গেল। এবার উদাহরণ দিব, হ্যাঁ, আর কিচ্ছু না। এ লোয়ার বাউন্ড, এবার উদাহরণ দিলে একটু ইন্টারেস্টিং লাগবে বিষয়গুলো হয়তো। এ লোয়ার বাউন্ড অফ এ সেট, যে কোনো একটা সেট নাও, নাম দাও এস, সেই সেটের লোয়ার বাউন্ড, সেই লোয়ার বাউন্ডটাকে আমরা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড বলবো। আচ্ছা, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড টোয়ার বাউন্ড এগুলো কিন্তু ইউনিক হয়, হ্যাঁ, মানে গ্রেটেস্ট মানে তুমি কিন্তু একটাই, সেই জন্য দা ইউজ করছি। বা লিস্ট কিন্তু ইউনিক, হ্যাঁ, এরকম না যে স্যার লিস্ট দুটো আছে, না, হতে পারে না। লোয়ার বাউন্ড দুটো থাকতে পারে, কিন্তু গ্রেটেস্ট লোয়ার বাউন্ড একটাই। লোয়ার বাউন্ড 1000টা থাকতে পারে, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড একটাই। আপার বাউন্ড 1000টা থাকতে পারে, কিন্তু লিস্ট আপার বাউন্ড একটাই। তাহলে কখন আমি বলতে পারবো যে কোনো একটা লোয়ার বাউন্ডকে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড অফ এস? যদি সেটা সব থেকে বড় হয়, ইফ ইট ইজ গ্রেটার দেন। আগের বার দেখো আপার বাউন্ডের ক্ষেত্রে ইফ ইট ইজ লেস দেন ছিল, আর এইবার হচ্ছে ইফ ইট ইজ গ্রেটার দেন। তার থেকে বড় এভরি লোয়ার বাউন্ড অফ এস, সমস্ত যত লোয়ার বাউন্ড আছে সেই সমস্ত লোয়ার বাউন্ডের থেকে কি হবে? বড় হবে, হ্যাঁ। তাহলে সেটাকে বলো গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। তবে একটা কথা বলে রাখি, ম্যাক্সিমাম আর মিনিমাম আর আপার আর সুপ্রিমাম আর ইনফিমাম এটা কিন্তু একই না, বুঝতে পারলে? একটা ছোট্ট নোট দিয়ে রাখি। ম্যাক্সিমাম মিনিমাম, এই যে ম্যাক্সিমাম মিনিমাম মানে বুঝতে পারি সব থেকে বড় আর সব থেকে ছোট, আর সুপ্রিমাম ইনফিমাম এরা কিন্তু একই না। ম্যাক্সিমাম আর সুপ্রিমাম কিন্তু সেম না। কেন জানো? ম্যাক্সিমাম সবসময় সেটের মধ্যে থাকে, আর লিস্ট আপার বাউন্ড সেটের বাইরেও, বাইরেও থাকতে পারে। ইয়েস, বাইরেও থাকতে পারে। এরা বলছে আর নট সেম, সেম না। কারণ কি? মানে এক্সট্রিম পয়েন্ট অ্যাকচুয়ালি। একদম, ম্যাক্সিমাম আর সুপ্রিমাম সেম না, কারণ ম্যাক্সিমাম বিলং টু, বিকজ ম্যাক্সিমাম এটা সবসময় সেটে বিলং করে, সবসময়। যে কোনো সেটের ম্যাক্সিমাম অলওয়েজ কি থাকবে? বিলং টু সেট, সেটে। মানে ম্যাক্সিমাম মানে ওর মধ্যে কে বড়, তো ওর মধ্যে কে বড় মানে সেটের মধ্যেই থাকতে হবে। কিন্তু সুপ্রিমাম সেটের বাইরেও থাকতে পারে, হ্যাঁ, তবে যেই সমস্ত ক্ষেত্রে সুপ্রিমামটা সেটের মধ্যে থাকে, যেই সমস্ত ক্ষেত্রে সুপ্রিমামটা সেটের মধ্যে থাকে সেই ক্ষেত্রে সুপ্রিমাম ম্যাক্সিমাম একই হয়ে যায়, হ্যাঁ। ওয়েন এভার বা ওয়্যার এভার, ওয়্যার অ্যাজ বলি সব থেকে ভালো, বিলং টু দ্য সেট ওয়্যার অ্যাজ সুপ্রিমাম মে নট, সুপ্রিমাম নাও থাকতে পারে, সুপ্রিমাম সেটের মধ্যে নাও থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম থাকবে। কিন্তু সুপ্রিমাম আর ম্যাক্সিমাম সেম হয়ে যায় যখন কি হয়? সুপ্রিমামটা সেটের মধ্যে থাকে। একদম, একদম। আচ্ছা, এই জিনিসটা কিন্তু সেম থিং, এই একই জিনিস কিন্তু ইনফিমাম আর মিনিমামের ক্ষেত্রে হয়। সেম থিং ইজ ট্রু, একই জিনিস ফর মিনিমাম অ্যান্ড সুপ্রিমাম। মানে মিনিমাম মানে সব থেকে ছোট, সরি ইনফিমাম, মিনিমাম মানে সব থেকে ছোট, কিন্তু ইনফিমাম মানে হচ্ছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, তার ফলে মিনিমাম সেটের মধ্যে থাকবেই,
কিন্তু ইনফিমাম সেটের বাইরে থাকতে পারে, তার ফলে তারা সমান নাও হতে পারে। কিন্তু যদি সেটের মধ্যে ইনফিমাম থেকে যায় তাহলে কিন্তু সমান হয়ে যায়। যেমন 2 নম্বরটা এটাই বলতে চাইছি, সুপ্রিমাম, এই সুপ্রিমামটা ম্যাক্সিমাম হতে পারে, না হওয়ার কিছু নেই, পারেই। হুম? এই সুপ্রিমামটা ম্যাক্সিমাম হতেই পারে, কখন হতে পারে কে বলতে পারে? যখন সেটের সুপ্রিমামটা, মধ্যে যখন ইয়েস, ওয়েন সুপ্রিমাম বিলংস টু দ্য সেট, যখন সুপ্রিমাম সেটের মধ্যে থাকবে, একমাত্র তখন হতে পারে। বুঝতে পারা গেছে? আদারওয়াইজ হবে না। এবার কিছু উদাহরণ দিয়ে দিই, তাহলে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে আর আজকের মতো এখানেই শেষ করে দেবো উদাহরণগুলো দিয়ে। তারপর নেক্সট দিন আর্কিমিডিয়ান প্রপার্টি, আরও কিছু অঙ্ক আছে, অঙ্ক তো করতে হবে, আজকে তো খুব বেসিক জিনিস করলাম। উদাহরণ, এক্সাম্পলস, এক্সাম্পল দিলে কি হয়, বিষয়গুলো ক্লিয়ার হয়ে যায়। খুব সহজ সহজ জিনিস এক্সাম্পল আকারে বলে দিচ্ছি। 1 নম্বর, আচ্ছা, প্রথমত আমি কতগুলো সেট দিচ্ছি এবং তোমরা চেষ্টা করো এই সেটের সুপ্রিমাম ইনফিমাম এগুলো আছে কি নেই এগুলো বোঝার। ধরো একটা সেট হচ্ছে ক্লোজ আর বাউন্ডেড, জানো তো এগুলো? 0 1 ক্লোজ মানে 0 আছে, 1 আছে এবং 0 থেকে 1-এর মধ্যে সবাই আছে। তাহলে এই সেটটা কি বাউন্ডেড? ইয়েস অর নো, কে বলতে পারে? হ্যাঁ বাউন্ডেড হবে। এই সেটটা বাউন্ডেড হবে, কারণ এই সেটটা যদি আমি ছবি আঁকতে যাই তাহলে হয়তো বুঝতে পারছো যে আমি কার কথা বলছি। এই সেটটা রিয়াল নাম্বারের মধ্যে অনেকেই, গোটা রিয়াল নাম্বার মানে সবাই, এটা হচ্ছে রিয়াল নাম্বার সিস্টেম, এখান থেকে চলছে একদম রিয়াল নাম্বার, কোনো শেষ নেই। এইদিকে ইনফিনিটিভ তীর চিহ্ন দিয়ে, কোনো শেষ নেই, তো এইদিকে মাইনাস ইনফিনিটিভ, তার মধ্যে আমি কি দিলাম, এটা যদি 0 হয় আমি 0 থেকে 1 নিলাম, আমি কিন্তু বেশি দূর নেইনি। এবং ক্লোজড, ক্লোজ মানে এতটুকুটা, 0 আর 1 আছে এবং এটা আছে, বুঝতে পেরেছো? তো বুঝতেই পারছো এই সেটটা, এটা হচ্ছে এস সেট। কে বলতে পারে এই সেটের সমস্ত এলিমেন্ট, এই সেটের সমস্ত এলিমেন্ট বলতে পারি 1-এর থেকে ছোট বা সমান, বা 2-এর থেকে ছোট বা সমান, হুম। বা 1.1-এর থেকে ছোট বা সমান। তার মানে 1 হচ্ছে এর একটা আপার বাউন্ড, একটা আপার বাউন্ড যদি হয় 1-এর সঙ্গে কিছু যোগ করো, 1.1 1.2 1.3 সবাই আপার বাউন্ড। তাহলে সব থেকে লিস্ট আপার বাউন্ড কি হবে? 1 হবে। 1 হবে। 1 হবে আর ইনফিনিটি 0। একদম বলছি, আপার বাউন্ড হবে 1, 1.1 1.2 সবাই হবে, সব থেকে ছোট হচ্ছে 1। তাহলে 1 হচ্ছে লিস্ট আপার বাউন্ড বা সুপ্রিমাম, 1 ইজ দ্য সুপ্রিমাম। ঠিক আছে, ওকে। সিমিলারলি 0 লোয়ার বাউন্ডের সবাই আছে, সেটের লোয়ার বাউন্ড মানে বুঝতে পেরেছো, লোয়ার বাউন্ড মানে সেটের থেকে ছোট বা সমান, সেটের সমস্ত এলিমেন্ট যাতে তার থেকে বড় হয়ে যায়। তাহলে অ্যান্ড 0 ইজ দ্য কি গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, মানে ইনফিমাম, সংক্ষেপে ইনফিমাম বললেও হয়। তাহলে যেটা আমার বিষয় সেটা হচ্ছে যে এর লিস্ট আপার বাউন্ড গ্রেটেস্ট লোয়ার বাউন্ড আছে, এবং এই সেটটা বাউন্ডেড, কারণ আপার বাউন্ড লোয়ার বাউন্ড দুটো থাকে। একটা জিনিস বলতেও ভুলে গেছি, সেটা হচ্ছে বাউন্ডেড। বাউন্ডেড সেট কাকে বলে? কোন সেটকে বাউন্ডেড কখন বলবো বলো? যখন আপার ইনফিনিমাম বাউন্ড আর আর সুপ্রিমাম লোয়ার বাউন্ড থাকবে আর দুটোই কি। থাকে। জানো তো? হ্যাঁ স্যার। তাহলে লিখে দিচ্ছি না, লিখছি না। বাউন্ডেড মানে যখন তার বাউন্ডেড অ্যাবাভ আর বাউন্ডেড বিলো দুটোই হয়, দুটোই হবে, বাউন্ডেড অ্যাবাভও হবে বিলো হবে, দুটোই হবে, তখন সেটাকে বলবে আমরা বাউন্ডেড। তাহলে এই সেটটা বাউন্ডেড কেন? তার আপার বাউন্ড আছে 1, লোয়ার বাউন্ড আছে 0। আপার বাউন্ড 1 না, আপার বাউন্ড যে কোনো কিছু হতে পারে, 1 1.5 1.3.5 2 3 সবই হতে পারে, 1-এর থেকে বড় বা সমান হতে হবে। আর 0 হচ্ছে তার লোয়ার বাউন্ড, আর 0 থেকে কম সবাই লোয়ার বাউন্ড হবে। কিন্তু যদি বলি যে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, তাহলে 0 সব থেকে বড় লোয়ার বাউন্ড, 0-এর থেকে ছোট এরাও কিন্তু লোয়ার বাউন্ড, 0-এর থেকে যারা ছোট আছে সবাই কিন্তু লোয়ার বাউন্ড, এ এ এ সবাই কিন্তু, গ্রেটেস্ট কে, গ্রেটেস্ট হচ্ছে 0। আর 1-এর থেকে বড় সবাই আপার বাউন্ড, কিন্তু সব মানে লিস্ট কে, লিস্ট হচ্ছে 1। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে কিন্তু ব্যাপারটাকে আমরা ব্যাখ্যা করি। এবার কে বলতে পারে এই সেটের সুপ্রিমাম সেটের মধ্যে আছে? 1 সুপ্রিমাম, তো লিস্ট আপার বাউন্ড সেটের মধ্যে আছে। হুম। এই সেটের ইনফিমাম সেটের মধ্যে আছে 0, আচ্ছা। আছে। তাহলে এই ক্ষেত্রে ম্যাক্সিমাম আর সুপ্রিমামটা একই হয়ে যায়। এই সেটের ম্যাক্সিমাম দেখো 1, মিনিমাম হচ্ছে 0, তাহলে ম্যাক্সিমাম আর সুপ্রিমাম একই, মিনিমাম আর ইনফিমামটাও একই। কিন্তু যদি আমি এস সেটটাকে এরকম নিই, ওপেন 0,1, ওপেন মানে 0 অ্যারাউন্ড ইনক্লুডেড নয়, ওপেন মিনস সেটার মধ্যে 0 আর 1 নেই। কথাটা বুঝতে পেরেছো? সেটার মধ্যে 0 আর 1 নেই, তাহলে কেউ বলতে পারবে যে এই সেটটা বাউন্ডেড না?
বাউন্ডেড বাউন্ডেড তো কেন? হবে। কারণ এই সেটের ক্ষেত্রেও তখন 1 কিন্তু তার আপার বাউন্ড, 0 কিন্তু তার লোয়ার বাউন্ড। কিন্তু এই ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে কি, যে তার সুপ্রিমাম হবে 1 আর ইনফিমাম কিন্তু 1 আর 0 দেখো সেটে নেই। কথাটা বুঝতে পারছো? বাউন্ডেড সেটের সমস্ত এলিমেন্ট, সেটে তাহলে 1 নেই, সেটে তাহলে কি আছে 0.9999 কি, আমি লাস্ট বলি মানে বলতে পারবো না, একের আগের পয়েন্ট কি বলতে পারবো না, 0-র পরের পয়েন্ট কি বলতে পারবো না, কিন্তু এতটুকু জানি যে সেটের এই সেটের সমস্ত এলিমেন্ট একের থেকে ছোট হবে। এই সেটের সমস্ত এলিমেন্ট একের থেকে ছোট হবে, এখন এই সেটে এক নেই, একের আগে অবধি সবাই আছে, তাহলে একের থেকে ছোট। আবার এই সেটের সমস্ত এলিমেন্ট 0-র থেকে বড় হবে, তারপরে 0 তার লোয়ার বাউন্ড আর 1 তার আপার বাউন্ড। এবং চেক করে দেখতে পারো যে 1 ইজ দ্য সুপ্রিমাম মানে লিস্ট আপার বাউন্ড, 1টা হবে সুপ্রিমাম। আর 0টা কি হবে? শূন্য। না, শূন্য তো হবেই, মানে ইনফিমাম, শূন্য তো 0 হবে, 0 বাংলা মানেই শূন্য, ওই ইনফিমাম। ইনফিমাম। হ্যাঁ, এই সেটটার ইনফিমাম, এই সেটটাকে যদি এস নাম দিই তাহলে এস এর ইনফিমাম। কিন্তু এই ক্ষেত্রে দেখলে সুপ্রিমাম ইনফিমাম কেউ সেটের মধ্যে নেই, সব সেটের বাইরে। এবার ধরো তোমাদেরকে বললাম যে এস সেট এরকম হলো, মানে ডিসক্রিট, মানে বুঝে ছড়িয়ে ছিটিয়ে আছে, ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার মানে প্রথমে 1, তারপরে 2টা ভাগ দিয়ে 2, তারপরে 3, তারপরে 4, এই কথাটা বুঝতে হবে কি বলতে চাইছি। ন্যাচারাল নাম্বার কিন্তু ডিসক্রিট, ডিসক্রিট মানে গোটা রিয়াল নাম্বারের মধ্যে ন্যাচারাল নাম্বার ধরো এখানে আছে 1, তারপর কিছুটা 2 কিছুটা 2 3 4 এরকম ভাবে আছে, তাহলে কে বলতে পারে এই ন্যাচারাল নাম্বারের সেটটা বাউন্ডেড হবে কি হবে না? হবে না। হবে না। এটা বাউন্ডেড আপার নয়। বাউন্ড নয়। আচ্ছা, বাউন্ডেড হতে লোয়ার গেলে, বাউন্ড আছে, লোয়ার বাউন্ড আছে কিন্তু আপার বাউন্ড নেই। ইয়েস, বলছে বাউন্ডেড হতে গেলে তার 2 রকম বাউন্ডারি থাকা উচিত, একটা হচ্ছে লোয়ার, একটা আপার। এর লোয়ার বাউন্ড আছে, লোয়ার বাউন্ড মানে 0 তার লোয়ার বাউন্ড, বা 1 তার লোয়ার বাউন্ড, যা ইচ্ছে, 1ও বলতে পারো, 1-এর থেকে ছোট বলতে পারো, যা ইচ্ছে। কিন্তু আপার বাউন্ড নেই, কারণ সেটটা বাড়াতেই থাকো, বাড়তেই থাকবে। তাহলে তুমি যদি বলো 100 তার আপার বাউন্ড, 101 তো সেটে আছে, সেটের থেকে তো তাহলে আপার বাউন্ড থেকে বড় হয়ে যাচ্ছে, হতে পারে এরকম। আপার বাউন্ড মানে সেটের কোনো এলিমেন্টই তার থেকে বড় হতে পারে না। কিন্তু তুমি যদি 100 ধরো, 1000 ধরো, 10,000 ধরো, তার থেকেও বড় এলিমেন্ট আছে সেটে। তারপরে এই সেটের কিন্তু আপার বাউন্ড নেই, কিন্তু লোয়ার বাউন্ড আছে। কত সেটা? তুমি 1 ধরতে পারো, 0 ধরতে পারো, 1-এর থেকে যে কোনো ছোট ধরতে পারো, তাহলে 1 ইজ এ লোয়ার বাউন্ড। এবার যদি বলি যে আপার বাউন্ড নেই, তাহলে কি সুপ্রিমাম থাকবে? লিস্ট আপার বাউন্ড থাকবে? আপার বাউন্ডই তো নেই, তাহলে কারোর যদি আপার বাউন্ড না থাকে তাহলে লিস্ট আপার বাউন্ড থাকার কোনো প্রশ্নই নেই। তাহলে এই সেটে কি থাকবে? শুধু গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, সেটাকে আমরা সংজ্ঞায় বলি ইনফিমাম অফ এস, সেটা হচ্ছে 1। কারণ এগুলো, এরা সবই লোয়ার বাউন্ড, এরা সবই লোয়ার বাউন্ড, 1-এর থেকে ছোট, কিন্তু সব থেকে বড়টাকে 1। তাহলে সবসময় যে তার আপার বাউন্ড তার কোনো মানে নেই। যেমন একটা উদাহরণ দিলাম, যেখানে আপার বাউন্ড নেই কিন্তু লোয়ার বাউন্ড আছে, এবং লোয়ার বাউন্ড থাকার ফলে ইনফিমামটা হচ্ছে 1, সেটের মধ্যে আছে, এটাই তাহলে মিনিমাম। আচ্ছা, এবার ধরো কোনো একটা সেটকে নিলাম, এরকম এস ফাই এমটি ফাই, কেউ বলতে পারবে এই সেটের কি আপার বাউন্ড আছে? হ্যাঁ স্যার আছে। পুরো আড়ি আপার কেন? বাউন্ড। সেটে তো কোনো এলিমেন্ট নেই, তাহলে কি করে আপার বাউন্ড আছে? যে কোনো সংখ্যায় তো প্রত্যেক এলিমেন্টই স্যার আপার বাউন্ড। ইয়েস, কারণ একবার বলো, আমি বারবার করে বলেছি যে কোনো আপার বাউন্ড হতে গেলে সেটে থাকতে হবে, তার কোনো মানে নেই। সেটে কোনো এলিমেন্ট নেই, দ্যাট ইজ অলসো ওকে। কিন্তু যে কোনো যে কোনো রিয়াল নাম্বার, হ্যাঁ, দেন ফাই ইজ বাউন্ডেড, কারণ যে কোনো রিয়াল নাম্বার এর কি হবে? আপার বাউন্ড হবে, লোয়ার বাউন্ড হবে। বাউন্ড ইয়েস, হবে, লোয়ার বাউন্ড দুটোই হবে। কারণ সেটে কোনো বাউন্ডেড। এলিমেন্ট নেই, সেটে কোনো এলিমেন্ট নেই। তাহলে যদি আমি ওই লজিকে ধরি যে সেটে কোনো এলিমেন্ট নেই, মানে সেটের সমস্ত এলিমেন্টই যে কোনো এলিমেন্ট থেকে ছোট, কারণ কেউ তো নেই, তুমি কাকে ছোট কাকে বড় দেখাবে, তাই না? তাহলে এগুলো খুব লজিক্যাল কেসে আমরা বলতে পারি, ট্রিভিয়াল কেসে যে কোনো এলিমেন্টই নেই, তার মানে যে কোনো এলিমেন্ট থেকে সবাই ছোট সবাই বড়, কম ব্যাপার। তাহলে এভরি রিয়েল নাম্বার, কিন্তু এটা ঠিক আছে। ফাই হ্যাঁ, এস বাউন্ডেড, কি বলো? মানে ওটা ফাই ইজ বাউন্ডেড হবে না এস ইজ বাউন্ডেড ওই হবে, এস আর মানে ফাই তো দুটো। একই, মানে একই ব্যাপার। আচ্ছা, এস লিখবে তাহলে এস, ঠিক আছে ঠিক আছে, ব্যাপারটা একই, মানে এস মানেই তো ফাই, সে তুমি ফাই দাও এস দাও তোমার ইচ্ছে। মানে তুমি যদি বলো লেখারও ওয়াই সব সব এস দিয়েছেন, তারপরে এটা এস দিন, এটা ঠিক আছে, ফাই ধরেছি। তাহলে এস ইজ বাউন্ডেড বিকজ এভরি রিয়াল নাম্বার, ঠিক আছে, ইজ অ্যান আপার বাউন্ড অ্যাজ ওয়েল অ্যাজ কি। লোয়ার বাউন্ড। Yes. আচ্ছা, আমার না একটু পেনটা ডিস্টার্ব করছে, আমি একটু জানি না, আমার হাতের লেখাটা বাজে হয়ে যাচ্ছে, এই জন্য আর কিছু একটা গন্ডগোল করছে। যাই হোক, অসুবিধা হওয়ার কথা না, আমি ম্যানেজ করছি। দাও ইজ অ্যান আপার বাউন্ড অ্যাজ ওয়েল অ্যাজ, মানে আমার স্পিডটাও কমে গেছে, নাহলে এগুলো লিখে টিখে শেষ করে দিতাম।
আর লাস্ট মুহূর্তে আর কি দেখি কোথায় কি গন্ডগোল হয়েছে, দেখে লাভ নেই, পরে দেখবো ক্লাস শেষের পর। ঠিক আছে, এই ইউটা দেখো পেঁচিয়ে যাচ্ছে, ভালো হচ্ছে না। ঠিক আছে, আস্তে আস্তে লিখি, ইজ এ লোয়ার বাউন্ডার পেস। ঠিক আছে, কিন্তু ওই যে গ্রেটেস্ট লোয়ার, না, নেই নেই, সুপ্রিমাম আর ইনফিমাম নেই। কারণ এই সেটের সবাই যদি আপার বাউন্ড থাকে তাহলে লিস্ট কি হবে? সবাই তো আপার বাউন্ড, তাহলে লিস্ট কি করে হবে? তাহলে সুপ্রিমাম অফ পাই, ফাইয়ের সুপ্রিমাম আর ইনফিমাম অফ ফাই মনে রাখবে কোনো দিন এক্সিস্ট করবে না। ঠিক আছে, মানে এই হচ্ছে খুব পপুলার সেট, কেন বলতো? মানে এই সেট যেটা আছে ফাই, সেই সেটটার আপার তো লিস্ট আপার বাউন্ড নেই, বা লোয়ার বাউন্ড থাকা সত্ত্বেও লিস্ট আপার গ্রেটেস্ট লোয়ার বাউন্ড নেই, বাকি কিন্তু অন্য সেটের ক্ষেত্রে হয় না, এটাই একমাত্র। ঠিক আছে, আচ্ছা একটা উদাহরণ দিই। স্যার এখানে কি আনডিফাইন্ড কথাটা ইউজ না, করতে পারি? এক্সিস্ট নট এক্সিস্ট। এক্সিস্ট আচ্ছা, বলবো। ঠিক আছে, ঠিক আছে। সবাই এক- যদি আবার হয় তাহলে তো ওর মধ্যে থেকে যেটা ছোট সেটাকে তো বলতে পারি, কেন কে স্যার কে এখানে ছোট বলো? সবাই যে কোনো রিয়াল নাম্বারের মধ্যে সব থেকে ছোট কে বলো তাহলে দেখি, তুমি বলো সব থেকে ছোট রিয়াল নাম্বার কোনটা হয় বলো? ও আচ্ছা আচ্ছা, বুঝে গেছি বুঝে গেছি। বুঝে গেছো, ওটাই সমস্যা। মানে সবাই যদি হয় তাহলে তার মধ্যে থেকে যেটা ছোট, ছোটটা কে? তুমি যদি বলো -100, ও বলবে স্যার -1000, ও বলবে স্যার -10,000, ছোটকে এবার বড়টাও বলতে পারো, কারণ ইনফাইনাইট তো লাস্ট সংখ্যা না। মানে যদি বলতাম স্যার ইনফাইনাইট লাস্ট, লাস্ট বলে শেষ নেই, ইনফাইনাইট মানেই হচ্ছে যে অসীম, মানে শেষ নেই তার, তার ফলে সেখানে লাস্ট বলে কিছু নেই। তাহলে এই যে সেটটা নিচ্ছি 1, 1, 2, 1, 3, 1, 4, কে বলতে পারে এই সেটটা বাউন্ডেড হবে কি হবে না? খুব পপুলার হবে সেট। আপার বাউন্ড আছে, বাউন্ডেড, হ্যাঁ বাউন্ডেড হবে। লোয়ার আচ্ছা, মানে ছবি বাউন্ডেড। ছবি এঁকে দিচ্ছি এই সেটের। এই সেটটা দেখো, যদিও এটা ডিসক্রিট সেট, কিন্তু আমি লাইন টেনে আঁকছি। এটা ধরো 1, সাপোজ এটা বড় করে যাচ্ছে, বাউন্ডেড হবে কারণ হাফের মধ্যে তো পরের গুলো তারপরে হাফ, তারপরে দেখো 1/3, 3/1 ভাগ, তারপরে কি হওয়া উচিত যেভাবে সেটটা চলছে? 1/4, 0 থেকে 1 1/5, জিরো। 1/6, 1/7, 1/8, 1/9, 1/10, 1/11, 12, 13, 14, 100, 200, 1000, কিন্তু জিরোকে কোনদিন ক্রস করতে পারবে? হ্যাঁ, জিরোকে ক্রস করে যেতে পারবে না। তাহলে এর আপার বাউন্ড 1 আর লোয়ার বাউন্ড কত? জিরো। 0। 0, জিরো। তাহলে এটা বাউন্ডেড। ঠিক আছে, বলো দেখি সুপ্রিমাম ইনফিমাম কত? 1 আর 0। 1 আর 0। যত সুপ্রিমাম আপার 1। বাউন্ড আছে তার আছে মধ্যে, আর যত ইয়ে আছে তার মধ্যে হচ্ছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। যাই হোক, তাহলে আজকে কিছু উদাহরণ দিলাম, আজকে কিছু করলাম। এবার নেক্সট দিন আমরা এই কমপ্লিটনেস প্রপার্টি, যেটার জন্য আমরা এত কিছু আলোচনা করলাম, আজকে আমি পড়িয়েও দিতে পারতাম, কিন্তু আজকে একটু আমার পেনের ডিস্টার্ব করছে বলে আর লিখতেও পারছি না, অনেক কষ্ট করে এটা শেষ করলাম। এই যে প্রপার্টিটা, এই প্রপার্টিটা আমরা আলোচনা করবো, এবং মুখে মুখে বলেও দিই, এই প্রপার্টিটা বলেই দিয়েছে যে যদি কোনো নন এমটি সাবসেট হয় রিয়াল নাম্বারের, একটু বলে দিই, সাবসেট কার? রিয়াল নাম্বারের। কিরকম? নন এমটি, কারণ এমটির ক্ষেত্রে নাও হতে পারে। যদি সেটা বাউন্ডেড অ্যাবাভ হয়, যদি তার আপার বাউন্ড থাকে, তাহলে তার একটা লিস্ট আপার বাউন্ড থাকবে। এটাই হচ্ছে কমপ্লিটনেস প্রপার্টি। এইটা আমরা নেক্সট দিন আলোচনা করব। তারপর আর্কিমিডিয়ান প্রপার্টি আলোচনা করব, এবং এই চ্যাপ্টার থেকে কিছু অঙ্ক আলোচনা করব। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। বিভিন্ন প্রপার্টি, তাহলে ন্যাচারাল নাম্বার, রেশনাল নাম্বার, রিয়াল নাম্বারের বিভিন্ন প্রপার্টি, প্রপার্টি পর যেটা আমরা আলোচনা করবো নেক্সট পরের দিন। তাহলে এই চ্যাপ্টারটা শেষ করব, তারপরে কিছু অঙ্ক করব। তারপরে সেট সিনার, সেট মানে হচ্ছে ওপেন সেট, ক্লোজ সেট, এই ধরনের নেইবারহুড, ইন্টেরিয়ার পয়েন্ট, লিমিট পয়েন্ট, না তারপরে আরো অনেক কিছু আছে, ধরো যে অ্যাডারেন্ট পয়েন্ট, মানে যেটাকে আমরা বলি যে ক্লোজার, সেগুলো সব আলোচনা করবো। তাহলে সেই সমস্ত আরেকটা চ্যাপ্টার আলোচনা করবো। এই দুটো বেসিক চ্যাপ্টার যদি ভালো করে পড়তে পারো, তাহলে বলবো যে বেসটা তৈরি হয়ে যায়। বেস মানে হচ্ছে যার উপর ভিত করে তুমি সবকিছু পড়বে, তারপর এগুলো দেখবে অনায়াসে হয়ে যাবে। কিন্তু যদি বেস ঠিকঠাক না থাকে, বিভিন্ন জায়গায় স্যার ম্যাডামরা কি করে, তারা একটা গন্ডগোল করে, তারা না ভিতটা শক্ত না করে ছাত্রছাত্রীদের এই সমস্ত জিনিস পড়ায়। আরে বাবা, এই সমস্ত পড়তে গেলে পারবে না, কারণ এটা অ্যানালিটিক্যাল ডেফিনেশনের ক্ষেত্রে এপসিলন ডেল্টা পারবে না, কিছু বুঝতে পারবে না, সব মাথার উপর দিয়ে 2-3 দিন ভালো লাগবে, তারপর থেকে ইন্টারেস্ট আর লস হতে থাকবে। কিন্তু তুমি যদি একদম সিস্টেমেটিক্যালি, আমি যেভাবে গল্প করে করে পড়ালাম, সিস্টেমেটিক্যালি বুঝতে পারছো কার কি বৈশিষ্ট্য, একদম আস্তে আস্তে প্রথমে ন্যাচারাল নাম্বার থেকে শুরু করলাম, তারপর সেখান থেকে ইন্টিজারে যেতে পারি, কিন্তু ইন্টিজারে কোনো স্পেশাল বৈশিষ্ট্য নেই বলে রেশনাল নাম্বার আসলাম, রেশনাল নাম্বারে কি কি 3টা বৈশিষ্ট্য, কি কি 3টা প্রপার্টি করলাম, তারপর সেখান থেকে রিয়ালে আসলাম, রিয়ালের বৈশিষ্ট্যগুলো, রিয়ালের ক্ষেত্রে এবার এই কমপ্লিটনেসের জন্য অনেক কিছু জানলাম। তো এইভাবে ধীরে ধীরে করলে কি আমার বেসটা স্ট্রং হয়ে থাকে। যখনই তোমার বেস স্ট্রং, দেখো গ্র্যাজুয়েশনে যদি আমি পড়াই, তখন আরো ডিটেলসে পড়াই,
গ্র্যাজুয়েশনে আরো ডিটেলসে পড়াই, কিন্তু এসএসসির ক্ষেত্রে তো অত ভিতরে বা অত ডিটেলসে যেতে পারবো না, সেখানে একটু উপর উপর দিয়ে পড়াতে হয়, কিছু করার নেই। তাও আমি চেষ্টা করবো মোটামুটি তোমাদের যা যা জানানোর, যেগুলো বেসিক জিনিস সেগুলোকে মানে ঠিক করে দেওয়ার, কোনো অসুবিধা নেই। হ্যাঁ বলো স্যার, কি বলছিলে বলো। স্যার বলছি যে আপনি সুপ্রিমাম বোঝানোর সময় যে ছবিটা আঁকলেন ওটা একটু বলে দেবেন একবার। সুপ্রিমাম বোঝানোর সময় হচ্ছে ধরো, সুপ্রিমাম মানে হচ্ছে ধরো আপার বাউন্ড, ধরো একটা সেট আছে, এরকম একটা সেট, এটা সেট লাল কালির মধ্যে যারা আছে সবাই সেটে আছে, হ্যাঁ। এবার তুমি ডান দিকটা বড় বাঁ দিকটা ছোট, সেই হিসেবে বলছি। ধরো ডান দিকটা বড়, তার মানে এইটা ধরো আমি বললাম একটা আপার বাউন্ড, চলবে? সেটের সমস্ত এলিমেন্ট তার থেকে ছোট কিনা? সেটের সমস্ত এলিমেন্ট এটা থেকে ছোট কিনা? ইউ এর থেকে ছোট হ্যাঁ কিনা? এই স্যার, যে ইউ ইউ হ্যাঁ এটা ইউ ইউ এর থেকে ছোট কিনা? এবার তুমি যদি বলো না স্যার এটা একটা আপার বাউন্ড, তাও ঠিক কি ভুল? এটাও তো একটা আপার বাউন্ড, সেটের সমস্ত হ্যাঁ এলিমেন্ট এর স্যার, থেকে ছোট কিনা? তুমি বলো স্যার এও একটা আপার বাউন্ড, ঠিক কিনা? সেটের সমস্ত এলিমেন্ট সেট লাল কালি, লাল কালির সমস্ত এলিমেন্ট কালো কালির থেকে ছোট কিনা? তুমি যদি বলো স্যার এও একটা আপার বাউন্ড, তাহলে এইভাবে আপার বাউন্ড দেখতে 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 সব থেকে এটা ছোট, এর পরে যদি আর ছোট নাও, আর আপার বাউন্ড হচ্ছে? কেন হচ্ছে না এটা বলো, এটা কেন হচ্ছে না যেটা লাস্টে আঁকলাম? কারণ সেটের লাল কালি কিছুটা, লাল কালি মানে সেটের কিছু অংশ পড়ে থাকছে অ্যাকচুয়ালি। এর থেকে বেড়ে যাচ্ছে, এর থেকে বেড়ে হুম যাচ্ছে। হুম আপার বাউন্ড মানে হুম সেটের সমস্ত এলিমেন্ট আপার বাউন্ডের থেকে ছোট বা সমান হবে, তার ফলে সব থেকে ছোট আপার বাউন্ড এটাই হবে, তার থেকে ছোট আর কেউ হবে না। তো এইভাবে ছবি এঁকে তো বোঝানো যায় না, কিন্তু অ্যানালিটিক্যালি আমরা বুঝতে পারি, হুম ঠিক আছে? হুম লোয়ার বাউন্ডের ক্ষেত্রে একই জিনিস। লোয়ার বাউন্ড তুমি নিচ্ছ সেটের, ধরো এটা একটা লোয়ার বাউন্ড, 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 সব থেকে বড় লোয়ার বাউন্ড এটা, সব থেকে ছোট আপার বাউন্ড এটা, এই হচ্ছে বিষয়। Okay? হুম ঠিক আছে স্যার। স্যার একটা কোশ্চেন করবো এখন? বলো পঙ্কজ, সবার আগে বলো তুমি চাকরি বাকরি পেয়ে গেছো, তারপর পড়ছো কেন আগে বলো। আগে বলো যে বলছি 11-12 চাকরি পেয়ে গেছো, ভরসা নেই নাকি, যে কোনো দিন প্যানেল ক্যান্সেল হতে পারে, কি বলছো? হুম? পঙ্কজ হচ্ছে খুব ভালো র্যাঙ্ক করেছে। কত র্যাঙ্ক হয়েছে তোমার 11-12 কি এসএসসি বলবো তো, এসএসসি কত 58। র্যাঙ্ক? 58। বুঝলে? ও 58 জেনারেল, হ্যাঁ। জেনারেলে 58 র্যাঙ্ক করেছে। তাও বলতে স্যার ছাড়বো না আপনাকে, পড়েই যাবো। হ্যাঁ, তো তার কি পড়বে, তোর বুড়ো হয়ে গেলে তার পড়তে পড়তে আর কম বয়স। ঠিক আছে, ভালো কথা। পড়ার শিক্ষার কোনো বয়স নেই না, শিক্ষার সবসময় শেখার মধ্যে থাকো, চর্চার মধ্যে থাকো। পরবর্তীকালে আমি জানি না তুমি নেট ক্লিয়ার করেছো কিনা, নেট দাও, সেট দাও, বড় জায়গায় যাও। স্কুল তো অবশ্যই হয়ে গেছে, একটা চাকরি কনফার্ম হয়ে গেছে। আশা করছি চাকরিটা কোনো কিছু গন্ডগোল হবে না। এবং ও অনেক বছর ধরে চাকরি করে, ইন সার্ভিসও আছে। তাছাড়া ও খুব ভালো পেয়েছে, ও 60-59 না কত পেয়েছো রিটেনে? 57 পেয়েছেন। 57। তাহলে এরকম না যে ও ইন সার্ভিস বলে পেয়েছে, ও এমনিও পেয়ে যেত। 60-57 খুব দুর্ধর্ষ রেজাল্ট করেছে। ঠিক আছে বলো পঙ্কজ। হ্যাঁ, বলছি যে ওই শুনতে পারলাম না একবার। ডেফিনেশনটা যদি ওই ধরুন এপসাইলন ইনফিমাম কিংবা সুপ্রিমামের হুম ডেফিনেশনটা হুম আমি যদি ওই এপসাইলন দিয়ে বলি, ওইভাবে বলা যাবে হুম যে হুম 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 ধরুন হুম। সুপ্রিমামে ইউ কে আমি সুপ্রিমাম বলবো, যদি যদি একটা ইউ মাইনাস এপসাইলন, এপসাইলন। হ্যাঁ ইউ মাইনাস এপসাইলনটা না কি দেয়ার এক্সিস্ট সাম এক্স বিলংস টু একদম এস একদম একদম। সাজ দ্যাট এই এক্স হচ্ছে ইউ ইউ মাইনাস এপসাইলন লেস দ্যান এক্স, এটা যদি বলি এই তো বলে ইউ দিলাম। মাইনাস এপসাইলনটা লেস দ্যান, বলতে পারি তো? একদম একদম। পরের দিনে আমি এটা এইভাবেই আলোচনা করবো, এটা থিওরেম আকারেও আছে। হ্যাঁ হ্যাঁ যে যদি কারোর ইউ যদি তার লিস্ট আপার বাউন্ড হয়, ইউ মানে লিস্ট আপার বাউন্ড একদম সব থেকে ছোট, তাহলে তার থেকে ছোট আর কেউ আপার বাউন্ড হবে না সেটে। তারপরে তার থেকে ছোট যদি কেউ আপার বাউন্ড না হয়, তাহলে সেটের একটা এলিমেন্ট অবভিয়াসলি তার থেকে বড় হবে। এটাই তুমি বলতে চাইছো? এর হবে অবশ্যই, এটা তো একটা খুব ওয়েল এস্টাবলিশড থিওরেম, নেক্সট দিন আলোচনা করবো, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে স্যার, ওকে। আর কারো কিছু বলার থাকলে বলে দাও, আমি এটা কেটে দিলাম।